বিজ্ঞানের পরিণাম হলো ধর্মতত্ত্ব। পুনর্জন্ম লাভ করার পর আমি অন্য সবার চেয়ে ভালো জানি। আগামী 100 বছরে পৃথিবীতে মানবজাতি একটি গ্রহাণুর আঘাতের সম্মুখীন হয়েছিল। রোবটরা জেগে ওঠে এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পৃথিবী ধ্বংসের পরেও দেবতারা আছেন। ঐশ্বরিক শাস্তি ও বিপর্যয়ের সূচনা। এবং এই দুর্যোগগুলোর সূচনা শুধু কারণ বিশ্বের আসন্ন ধ্বংসের চাপে মানবজাতি জিনগত বন্ধনের শৃঙ্খল ভাঙা, ঈশ্বরের নিষিদ্ধ রাজ্য স্পর্শ করা। আমি আমার কম্পিউটার চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমি এই সবচেয়ে মৌলিক সংস্করণটি তৈরি করেছি। কোনো জিন থেরাপির ওষুধ ইনজেকশন দেওয়া হয়নি। আমার পা ও পিঠে একটু ব্যথা করছে। তারপর আমি এলোমেলো জিনিসপত্রের স্তূপ থেকে ইনস্ট্যান্ট নুডলসের 2টো প্যাকেট নিলাম। অবসর সময়ের সদ্ব্যবহার করা শুরু করুন। আমি আমার কম্পিউটারটা আবার চালু করলাম। স্ক্রিনে থাকা ঘন কোডটির দিকে তাকিয়ে আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অবশেষে এটা শেষ হয়েছে। আমি একজন পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তি। ভবিষ্যৎ থেকে পুনর্জন্ম। এখন 2123 বছর হয়েছে। আমি 2250 সালে পুনর্জন্ম লাভ করি। পুরো 127 বছর পুনর্জন্মপ্রাপ্ত হিসেবে আমি ভবিষ্যতের সকল প্রধান ঘটনা জানি। 7 বছর পর গ্রহের প্রভাব, 20 বছরেরও বেশি সময় পরে সৌর ধ্বংসের সংকট, 30 বছর পর পলাতক, যান্ত্রিক জীবনের সাথে টিকে থাকার যুদ্ধ, এমনকি এখন থেকে 50 বছর পরের মানুষের অমরত্বের পরিকল্পনাও। 70 বছরেরও বেশি সময় পরে একটি জাদুকরী সভ্যতা আক্রমণ করে। এমনকি 127 বছর পর পৃথিবী ধ্বংস হওয়ার সময়কার ঐশ্বরিক শাস্তির যুদ্ধ, মানুষ ও ঈশ্বরের মধ্যে যুদ্ধ। কারণটি হল মানুষ অমরত্বের রাজ্যে প্রবেশ করেছে, এমন এক রাজ্য যেখানে কেবল দেবতারাই প্রবেশ করতে পারেন। কিন্তু আমি সব প্রধান ঘটনা সম্পর্কে জানি। কিন্তু তারা লটারির বিজয়ী নম্বরগুলো জানে না। এবং এই ধরনের ছোটখাটো বিষয়গুলো পুনর্জন্মপ্রাপ্ত এআই ঘুমিয়ে আছে। তাদের নিজেদের রক্ষা করার কোনো ক্ষমতা নেই। আপনার প্রথম সাফল্য অর্জনের একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে কোডিং করা। এই কোডগুলো একটি ব্রাউজার গেম থেকে নেওয়া। খেলাটা বড় নয়। এমনকি এই গেমটা তো একটা সম্পূর্ণ গেমই নয়। সে শিক্ষানবিশ পর্যায়ে মাত্র 19 লেভেলে আছে। লেভেল 19 হলো সর্বোচ্চ লেভেল। এটি একটি ফ্যান্টাসি গেম। শ্রেণীগুলো হলো ঐতিহ্যবাহী যোদ্ধা, জাদুকর এবং পুরোহিত। অবশ্যই এটা কেবল বর্তমান পর্যায়ের কথা। আমি গেমের মধ্যে এটা ঘোষণা করার পরিকল্পনা করছি। তোমার কি মনে হয় শুধু ঘোষণা করা হয়েছে বলেই আমরা খেলতে পারি? লেভেল 19 শিক্ষানবিশ পর্যায় নয়। কোনো দক্ষতা নেই। যোদ্ধা, নাইট এবং গুপ্তঘাতকরা ঠিক আছে। অন্ততপক্ষে বর্তলোয়ার, বর্ষা এবং ছোড়া। জাদুকর ও পুরোহিতরা কেবল লাঠি দিয়ে দানবদের খোঁচা দিত। এই ধরনের খেলা কি জনপ্রিয় হবে? অন্তত আমি তো তাই মনে করি। গেমটির পটভূমির কারণে 70 বছরেরও বেশি সময় ভবিষ্যতের এক জাদুকরী সভ্যতা। এটা বাস্তব। সংক্ষেপে, এই গেমের এনপিসিদের বিকাশ এবং প্রধান ঘটনাসমূহ, এগুলো সবই সভ্যতার নিদর্শন হিসেবে লিপিবদ্ধ বাস্তব ঘটনা। সভ্যতার স্ফটিকীকরণ বলতে কি বোঝায়? ভবিষ্যৎ পৃথিবীর প্রযুক্তি ও জাদুকরী সভ্যতার মূল কেন্দ্র। সংমিশ্রণ থেকে জন্ম নেওয়া পণ্য। ভবিষ্যতে মানবতা অবশেষে প্রযুক্তি জাদুকরী সভ্যতার উপর জয়লাভ করল। তারা এমনকি সেই জাদুকরী সভ্যতাকেও পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য করেছিল। তারা সরাসরি জাদুকরী সভ্যতার কেন্দ্রস্থল লুণ্ঠন করেছিল। জাদুর দেবতার ঐশ্বরিক সারকে উপাদান হিসেবে ব্যবহার করে মানুষই সভ্যতার রূপায়ণ ঘটিয়েছে। এটি মানব সভ্যতার পরম আশা বহন করে। তথ্য সংরক্ষণ। ঈশ্বরত্বের জন্য শক্তির প্রয়োজন হয় না। যতক্ষণ আপনার বিশ্বাস থাকবে আপনি শক্তিশালী হতে পারবেন। তথ্য পেতে শুধু এটি চার্জ করুন। এতে মানব সভ্যতার সকল প্রযুক্তি রয়েছে। ঐশ্বরিক শাস্তির চূড়ান্ত যুদ্ধ। ঠিক যখন আমি একজন ইন্টার্ন ছিলাম, মানব সভ্যতার মিনার পরিদর্শন করা হয়েছে। সেই মুহূর্তে পৃথিবী নিঃশব্দে বিলীন হয়ে গেল। মানব সভ্যতা এক মুহূর্তে বিলীন হয়ে গেল। সভ্যতার মিনারে সভ্যতার স্ফটিকীকরণ। এরপর তা আমার দেহের সাথে মিশে গেল। চলুন 127 বছর আগের এই দিনে ফিরে যাই। একটি রাত্রিকালীন ট্যুর তৈরি করার পরিকল্পনাটি আমি খুব ভেবেচিন্তে করেছি। প্রথমে ব্রাউজার গেম ব্যবহার করে কিছু টাকা উপার্জন করুন। তারপর পিসি গেমে চলে যান। তারপর ভার্চুয়াল অনলাইন গেম এবং ভার্চুয়াল কমিউনিটির দিকে এগিয়ে যান। ভার্চুয়াল জগৎ হলো মানবজাতির দ্বিতীয় বিশ্ব। যদি তারা ভার্চুয়াল জগতে একচেটিয়া আধিপত্য করে, এটা মানবজাতির জন্য দ্বিতীয় জীবনকে একচেটিয়া করে ফেলার সমতুল্য হবে। দ্বিতীয়ত, বাস্তব দৃষ্টিকোণ থেকে আমার কাছে কোম্পানি নিবন্ধন করার মতো টাকা নেই। সার্ভার কেনার কথা তো বাদই দিলাম। একমাত্র সার্ভার, এটি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে পাওয়া গিয়েছিল। মেরামত ও প্যাচ, এমনকি অভ্যন্তরীণ প্রোগ্রামগুলো নতুন করে লেখা হয়েছিল। আমি একবার পরীক্ষা করে দেখেছি এবং আপাতত রাতের জন্য আমার ব্যবহারের জন্য এটুকুই যথেষ্ট। যাই হোক, এখন আমি একজন গরিব ছাত্র যে সবেমাত্র স্নাতক শেষ করেছে। কিছুদিন আগে পুনর্জন্মের পূর্বে কিছু ছোটখাটো মতবিরোধের কারণে তিনি চাকরিও ছেড়ে দিয়েছিলেন। আমাদের কাছে যে টাকা ছিল তা একেবারেই যথেষ্ট ছিল না। আচ্ছা, সাহায্যের জন্য ডাকার ব্যাপারে বাদ দিন। আমার পরিবার চায় আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য নিজ শহরে ফিরে যাই। কিন্তু আমি ছিলাম তরুণ ও বেপরোয়া। স্নাতক শেষ করার পর আমি বড় শহরে কষ্ট ভোগ করার জন্য জেদ ধরে আছি। আমার বাবা কথা বলেছেন, যদি তুমি বাড়ি না যাও তাহলে বাইরে অনাহারে মারা যাবে। তবে আমি প্রথমে অল্প কিছু টাকা উপার্জন করার সিদ্ধান্ত নিয়েছি। যখন তোমার কাছে যথেষ্ট টাকা হবে তখন বাড়ি যাও। যাই হোক, আমার বাবা মা দুজনেই দীর্ঘজীবী। তার পূর্বজন্মে তিনি 90 বছরেরও বেশি বেঁচেছিলেন। অমরত্ব পরিকল্পনার সুবিধাগুলো সম্পর্কে জেনেছি। এটি শুধু আমার যৌবনই ফিরিয়ে দেয়নি, ওরা এমনকি আমারই গ্রেড ও ক্লাসে পড়ত। পুনঃশিক্ষা গ্রহণ করা হয়েছে। আমার বাবার সেই ভয়ঙ্কর ব্যক্তিত্বের কথা ভাবতে ভাবতে আমি শিউরে না উঠে পারলাম না। আমার মায়ের দা চালানোর দক্ষতা না থাকলে আমার ভয় হয় স্কুলের ওই সুন্দরী আমার সৎমা হয়ে যাবে। সতর্ক পরিদর্শনের পর কোনো সমস্যা নেই। আমি চূড়ান্ত সারসংক্ষেপের কাজ শুরু করলাম। 2 ঘন্টা পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর মুক্তি। হঠাৎ আমার হাতটা থেমে গেল। সামান্য ভ্রুকুটি। কোনো নিবন্ধিত কোম্পানি নেই। তাদের উন্নয়ন ও পরিচালন যোগ্যতারও অভাব রয়েছে। যদি যথেচ্ছ চার্জ থাকে তাকে হয়তো 2 বছর জেলও খাটতে হতে পারে। বিনামূল্যে বড়জোর এটা আমার তৈরি করা একটা গেম শেয়ার করা মাত্র। যদি কিছু ভুল হয় তা খুব গুরুতর হবে না। এবং এটি নামমাত্র বিনামূল্যে। আমি তোমাকে অন্য উপায়ও নিতে পারি। পরিবর্তনের পরে আমি আরেকটি ক্রাউডফান্ডিং ওয়েবসাইটে ক্লিক করলাম। নিবন্ধনের জন্য আবেদন করুন। তথ্যগুলো পূরণ করা হয়েছে। এরপর তারা ক্রাউডফান্ডিং সংক্রান্ত তথ্য প্রকাশ করতে শুরু করে। প্রকল্পটির বিষয়বস্তু হলো একটি গেম তৈরি করা, সার্ভার ক্রয় এবং একটি কোম্পানি নিবন্ধনের জন্য গণঅর্থায়ন। প্রকল্পের বিবরণ শিরোনাম অনুযায়ী ক্রাউডফান্ডিং 300,000 ইউয়ান। সার্ভার ছাড়া ক্রাউডফান্ডিং পুরস্কার। তুমি কি খেলছো? প্রকাশ করুন এবং তারপর নির্বে অনুমোদনের জন্য অপেক্ষা করুন। ড্রিম ক্রাউডফান্ডিং নেটওয়ার্ক সাংহাই হাইটেক পার্কে অবস্থিত।
এই মুহূর্তে বেশ কয়েকজন তরুণ নিরীক্ষক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলেন। একটি বিজ্ঞপ্তির শব্দ বেজে উঠল। যুবকদের মধ্যে একজন দ্রুত প্রতিক্রিয়া দেখাল। তার মুখে চাপড় দিল। তারপর সে তার চশমাটা তুলে পড়ে নিল। প্রকল্প আবেদনপত্র পর্যালোচনা শুরু করুন। পাগল হয়ে গেছ নাকি যুবক? কেউ একজন চেঁচিয়ে উঠল। এতে তার আশেপাশের বেশ কয়েকজন তন্দ্রাচ্ছন্ন সহকর্মী চমকে উঠল। এমনকি তাদের বস এবং জেনারেল ম্যানেজারও। তারা প্রায় তাদের চায়ের কাপগুলো ফেলেই দিয়েছিল। জিয়াও ঝাং, তুমি কি নিয়ে চিৎকার করছো? বস সামান্য অসন্তুষ্ট হয়ে সমালোচনা করলেন। এই বস, আমি এই ব্যক্তির ক্রাউড ফান্ডিং প্রকল্পটি সম্পর্কে জানি না। আমি কি তাকে ফোন করব? জিয়াও ঝাং কম্পিউটার স্ক্রিনের দিকে আঙুল তুলে ততলিয়ে বলল। ওই প্রজেক্টটার জন্যই আমি আবেদন করেছিলাম। একথা শুনে বস উঠে এগিয়ে এলেন। ক্রাউড ফান্ডিং প্রকল্পের আবেদনপত্রটি পর্যালোচনা করার পর তিনি তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন। নাও টাকার প্রতি খুবই আসক্ত, তাই না? তারা কোনো রকম প্রতিদান ছাড়াই সার্ভার কিনতে এবং একটি কোম্পানি শুরু করতে গণঅর্থায়ন করতে চায়। যদি সে গণঅর্থায়ন করতে পারে 100 ইউজান খরচ হলেও আমি উল্টো হয়ে চুল ধোব। তাহলে আমি তার আবেদনটি প্রত্যাখ্যান করব। জিয়াও ঝাং চমকে উঠল। 1 মিনিট, বস হঠাৎ হাত তুললেন। তারপর সে হেসে বলল যে যদিও এটা অযৌক্তিক ছিল, কিন্তু আমি তো তবুও রাজি হয়েছিলাম, তাই না? এটি আমাদের ওয়েবসাইটকে একাধিক প্রকল্প সরবরাহ করতে পারে। এর মাধ্যমে বহির্বিশ্ব আমাদের ওয়েবসাইটের মনোভাবও দেখতে পায়। আর এমন এক অদ্ভুত ব্যাপার, যদি এটি জনপ্রিয় হয়ে ওঠে। বস গানি, আমি ভাবছি এখন তার তোষামত করার জন্য খুব দেরি হয়ে গেছে কিনা। একটি অ্যাপার্টমেন্টে যেমনটা আশা করেছিলাম, আমি দেখলাম যে রিভিউটি অনুমোদিত হয়েছে। ছোট ওয়েবসাইটগুলোর কোনো চূড়ান্ত লক্ষ্য থাকে না। তারপর আমি ইউআরএলটি কপি করলাম। এটা সরাসরি কোডে পেস্ট করা হয়েছিল। ইন্টারনেট আসক্ত কিশোর কিশোরীরা। লেভেল 9 এ পৌঁছানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি। রাস্তাটি বন্ধ। আশ্চর্যজনক নাকি নয়? খেলা চালিয়ে যেতে চান? আসল খেলার আকর্ষণ উপভোগ করতে চান? অনুগ্রহ করে ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমাকে কিছু টাকা দিন। প্রকাশ করতে ক্লিক করুন। দৌড়ানো শুরু করুন। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি নিজে লেখা একটি আক্রমণ প্রোগ্রাম খুললাম। আমি একটি নির্দিষ্ট লাইভ স্ট্রিম খুলেছিলাম। একটি লক্ষ্য খুঁজতে শুরু করুন। বিজ্ঞাপন আবশ্যক, কিন্তু কিভাবে লড়াই করতে হবে সেটা অন্য ব্যাপার। আমি সরাসরি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের র্যাঙ্কিং খুলে দিয়েছি। সবচেয়ে জনপ্রিয়টি নির্বাচন করা হয়েছিল। আমি ইতিমধ্যেই ওই দুইজনের বিষয়ে তদন্ত করেছিলাম। তাদের মধ্যে একজন হলেন লং আউতিয়ান নামের একজন পুরুষ গেম স্ট্রিমার। সে সাধারণত লিগ অফ লেজেন্ডস বা পাবজি স্ট্রিম করে। মাঝে মাঝে আমরা কিছু সহজ ও আরামদায়ক খেলাও খেলি। তবে তার উগ্র মেজাজের কারণে তার মেজাজ খুব খিটখিটে এবং তিনি সবসময় মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তাই তার লাইভ স্ট্রিম দেখা মোটেও বিরক্তিকর নয়। অনেকে শুধু মজায় অংশ নিতেই লাইভ স্ট্রিম দেখেন। অন্যজন হলেন লিউ রুজান নামের একজন নারী উপস্থাপিকা। এই নারী স্ট্রিমার বিভিন্ন ধরনের কন্টেন্ট সম্প্রচার করেন। বাইরের খেলাধুলা, খাবার, এমনকি গানও। তবে কারণ সে সুন্দরী, তার কণ্ঠ ছিল মিষ্টি ও কোমল। তাই অনেক লোক এটি দেখে। লক্ষ্যবস্তু শনাক্ত করুন। আমি লিখিত প্রোগ্রামটি বের করলাম। তার হাতগুলো কিবোর্ডের উপর দ্রুত চলছিল। কিছুক্ষণ পর তারা সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল। অবশেষে লং আউতিয়ান এই চিকেন ডিনার গেমে ফাইনাল সার্কেলে পৌঁছে গেল। এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার কম্পিউটারটা হঠাৎ করে থেমে গেল। গেমটি ক্র্যাশ করেছে। কি হচ্ছে? কেন শীঘ্রই বা দেরিতে পতন ঘটবে? তুমি এখন গিয়ে এটা ভেঙে ফেলো। লং আউতিয়ান তৎক্ষণাৎ গালিগালাজের ঝড় তুলে উঠল। তারপর আমি দ্রুত গেমটিতে লগ ইন করলাম। কিন্তু আমি ইতিমধ্যেই তার মক্কেলকে প্রভাবিত করেছি। আমি যতই চেষ্টা করি না কেন ওখানে পৌঁছাতে পারি না। এবার লং আউতিয়ানের মানসিক অবস্থা ভেঙে পড়ল। ঠিক আছে ভাইয়েরা, আজকের মতো এটুকুই। কাল দেখা হবে। স্বপ্ন দেখতে থাকো। আমি আবার কিবোর্ডটা চাপ। এক মুহূর্তেই হয়ে গেল। লং আউতিয়ানের মাউসের ক্লিক শব্দ সশব্দে শোনা যায়। কিন্তু লাইভ স্ট্রিমটা কিছুতেই বন্ধ হচ্ছে না। এই ব্যাপারে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন। হঠাৎ করে অনেকগুলো ওয়েব পেজ ভেসে উঠল। এগুলোর মধ্যে একটি হলো আমার রাতের বেলা ব্রাউজিং করার বাফার ইন্টারফেস। লং আউতিয়ান দ্রুত বেশ কয়েকটি ওয়েব পেজ বন্ধ করে দিলেন। কিন্তু যখন সে আমার রাতের হাঁটার কথা উল্লেখ করল, বাফারিং সম্পন্ন হয়েছে। একটি খসখসে শব্দ বেজে উঠল। এতে লং আউতিয়ান চমকে উঠল। পরবর্তীতে তার সামনে রাতের অভিযানের এক শ্বাসরুদ্ধকর দৃশ্য উন্মোচিত হল। প্রথমে ছবিতে একজন বৃদ্ধকে দেখা যায়। বৃদ্ধ লোকটি একদৃষ্টে পর্দার দিকে তাকিয়ে রইলেন। এটি লং আউতিয়ানকে এক ধরনের ভিডিও চ্যাটিংয়ের অনুভূতি। তারপর বৃদ্ধ লোকটি শিশুটির সাথে কথা বললেন। তোমার মা এত ক্ষুধার্ত ছিলেন যে তিনি গাছের ছাল খেয়ে ফেলেছিলেন। তুমি কি উদাসীন থাকবে? তাদের কথা বলার সাথে সাথে দৃশ্যপট বদলে যায়। একটি স্নেহপূর্ণ দৃষ্টি ফুটে উঠল। তিনি একজন মধ্যবয়সী মহিলা। মহিলাটির পোশাক ছিন্নভিন্ন ছিল। শীর্ণকায়। সে যন্ত্রণাক্লিষ্ট মুখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শিশুর মা। অপ্রয়োজনে গ্রামপ্রধানের কথা শুনো না। তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও। তোমার স্বপ্ন জাহান্নামে যাক। লং আউতিয়ান হতবাক হয়ে গেল। দৃশ্যগুলো অতিরিক্ত বাস্তবসম্মত। তিনি সবসময় অনুভব করতেন যে খেলার মধ্যে থাকা দুজন ব্যক্তি। তার চোখ তার দিকে স্থির ছিল। শিশুটি শুনো। শহর থেকে পেশাদার শিক্ষকেরা গ্রামে পড়াতে এসেছিলেন। তোমাকে শুধু তার পরীক্ষায় পাশ করতে হবে। আপনি একটি অস্ত্র পেতে পারেন। অস্ত্রশস্ত্র থাকলে তুমি শিকারে যেতে পারো। তাই তুমিও ভবিষ্যতে একজন সফল পেশাদার হতে পারো। তোমার মাকে তোমার সাথে কষ্ট পেতে হবে না। গ্রামের প্রধান তার অভিজ্ঞ কণ্ঠে বলে চললেন। এই মুহূর্তটি শুধু লং আউতিয়ানকে নিয়ে নয়। এর ফলে তার লাইভ স্ট্রিমে অসংখ্য শব্দের বিস্ফোরণ ঘটে। আরে বাহ, এটা আবার কি ধরনের খেলা? এটা কি শুরুর উপহার হিসেবে দেওয়া হয়েছিল? পরিকল্পনাকারীকে? তখন লং আউতিয়ান দেখল ব্যারেজে তাকে খেলা চালিয়ে যেতে উৎসাহিত করে অসংখ্য বার্তা এসেছে। আউতিয়ান, যাও তোমার মায়ের জন্য খাবার খুঁজে আনো। বিমানে একটি খেলা খেলুন। এই খেলাটি আকর্ষণীয়। গেম ইন্টারফেসের দিকে তাকালে লং আউতিয়ান গভীর শ্বাস নিল। আমি কি শুধু খেলতে পারি না? সেরা গেমগুলো সত্যিই খুব ভালোভাবে তৈরি করা হয়। অন্যথায় আপনি অপেক্ষা করুন। তুমি মরে না যাওয়া পর্যন্ত আমি তোমার উপর গুলি চালাবো। গেম স্ক্রিনটি বর্তমানে অপেক্ষারত অবস্থায় আছে। গেমের প্রধান চরিত্র এবং গ্রামপ্রধানের মধ্যকার কথোপকথনটি খেলোয়াড়ের জন্য অপেক্ষা করছে। গ্রামপ্রধান নির্বাচন করুন। 2 আমি এখনই পরীক্ষাটা দিতে যাব। দূর হও এখান থেকে বুড়ো। নিজের চরকায় তেল দাও। বিকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে। লং আউতিয়ানের ঠোঁট কেঁপে উঠল। এটা কি মানুষের বেছে নেওয়ার জন্য কোনো বিকল্প? একটি বেছে নেওয়ার পর লং আউতিয়ান তার সামনে লাফিয়ে পড়ল। চরিত্র তৈরির স্ক্রিন। পুরুষ নির্বাচন করুন এবং লং আউতিয়ানে প্রবেশ করুন। এরপর লং আউতিয়ান তার গেমিং যাত্রা শুরু করল। তখন সে উপলব্ধি করল পালানোর অর্থ কি।
তুমি একটা আস্ত অপদার্থ। একটি ছোট পরীক্ষা করতে আসলে এত সময় লেগেছিল। দীর্ঘ যাত্রার পর একটি অস্ত্র বেছে নিন। তাহলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। তোমার মতো একটা অপদার্থকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। লং আউতিয়ানের মুখ লাল হয়ে গেল। লং আউতিয়ান, তুমি সত্যিই হতাশাজনক। তাদের ফিরে আসতে এত সময় লাগল। তোমার মা অনাহারে মারা গেছেন। মাত্র কয়েক মিনিট হয়েছে। তারা কিভাবে অনাহারে মারা গেল? লং আউতিয়ান প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। যখন আমি বাড়ি ফিরলাম, আমার অপরূপ সুন্দরী ভুতুড়ে মা হঠাৎ আবির্ভূত হলেন। একসময় আউতিয়ানের পেছনে কেউ লেগেছিল। তিনি রাজকীয় অভিজাত শ্রেণীর একজন উচ্চপদস্থ জাদুকর। সে তখন আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আমি তোমাকে যেতে দিতে পারি না। তাই আমি প্রত্যাখ্যান করলাম। কথা দাও, তুমি আমাকে হতাশ করবে না। মাকে যেন অবজ্ঞা করা না হয়। তোমাকে কেন অবজ্ঞা করা হয়? লং আউতিয়ান হতবাক ও মর্মাহত হয়েছিলেন। মা হঠাৎ উধাও হয়ে গেল। রহস্যময় ব্যক্তির আবির্ভাব। হাহা, আমি জানতাম তুমি একটা অপদার্থ। তোমার মা এখনো তোমাকে ছেড়ে যেতে পারছেন না। এখন তো আমি ঠিক প্রমাণিত হলাম, তাই না? তোমার কি মনে হয় আমি তাকে পছন্দ করি? তোমাদের দুজনের কারোর প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। এটা খুবই দুঃখের বিষয়। তার মৃত্যুর সাথে সেই কিংবদন্তিসম জিনিসটি নিশ্চিতভাবে কখনো খুঁজে পাওয়া যাবে না। তুমি পাগল। তুমি কোথা থেকে এসেছো? রহস্যময় লোকটি অদৃশ্য হয়ে যায়। লং আউতিয়ান রাগে ফুঁসছিল। আর ঠিক তখনই হঠাৎ গেমটি আমাকে একটি অপ্রত্যাশিত এনকাউন্টারের কথা জানিয়ে দিল। সে তার মায়ের বিছানার নিচে ছিল। জাদুর দেবতার আশীর্বাদ পুষ্ট শিরোনামের একটি পুঁথি পাওয়া গিয়েছিল। জয়ের জন্য অভিনন্দন। ঈশ্বরের সমতুল্য আশীর্বাদ। স্ক্রোলটি কি ব্যবহৃত হয়? অবশ্যই আজেবাজে কথা ব্যবহার করুন। লং আউতিয়ান বিনা দ্বিধায় শিখতে ক্লিক করল। এরপর সে আবিষ্কার করল যে তার আসল বৈশিষ্ট্যগুলো সবই ছিল 11টি। মুহূর্তের মধ্যে সবগুলো 110 হয়ে গেল। অবিশ্বাস্য 10 বার। এই মুহূর্তে পেশাদার ব্যক্তিটি উপস্থিত হলেন। আমি ব্যাপারটা ভুল বুঝেছিলাম। আমি কখনো ভাবিনি তুমি এমন এক অদ্বিতীয় প্রতিভাবান। এটি চাষাবাদের একটি প্রাথমিক নির্দেশিকা। আমি তোমাকে এটা দেব, লেভেল 10 এ পৌঁছানোর পর শহরে এসো। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সকল পেশাজীবীর সাথে পরিচয় করিয়ে দেব। তুমি যা চাও তাই শিখতে পারো। লং আউতিয়ান হতবাক হয়ে গেল। প্রাথমিক টিপস খোলার পরে বিকল্পগুলো অবিলম্বে প্রদর্শিত হলো। অনুগ্রহ করে মৌলিক যুদ্ধমনোভাব প্রশিক্ষণের পদ্ধতিটি নির্বাচন করুন। বেসিক ম্যাজিক মেডিটেশন। ব্যাটল অরা বেছে নিন। সেটা শেষ করার পর আমি পরপর 3 বার লেভেল আপ করেছি। গ্রামপ্রধানও ঝাঁপ দিলেন। সে হতবাক হয়ে বেরিয়ে এল। অপ্রত্যাশিতভাবে লং আউতিয়ান, তুমি একজন প্রতিভাবান। লং আউতিয়ান হো হো করে হেসে উঠল। আমি এতদিন ধরে নিজেকে আটকে রেখেছি। অবশেষে ভালো লাগতে শুরু করেছে। এই পর্যায়ে গ্রামপ্রধান আবার কথা বললেন। গ্রামের বাইরে কিছু নিম্ন স্তরের জাদুকরী প্রাণী আছে। তারা হয়তো একটা জাদুর বাক্স ফেলে দিতে পারে। ভক্ষণকারী জাদু বাক্স যুদ্ধশক্তি বৃদ্ধি করতে পারে। ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলন ও লড়াইয়ের মনোবল বাড়াতে পারে। এগিয়ে যাও আউতিয়ান। আমি শুনেছি যে সাম্রাজ্যে একজন বটকর্তা হওয়ার পর আপনি যাজক বিশপকে পুনরুত্থানের মন্ত্রটি সম্পাদন করতে অনুরোধ করতে পারেন। তাহলে তোমার মা আশা ফিরে পাবেন। লং আউতিয়ান পুরোপুরি হতবাক হয়ে গেল। ভিদের পুনরুজ্জীবিত করা যায়? এই গেমটার সমস্যাটা কি? এটা তো দারুণ। আমি এই গেমটার দারুণ প্রশংসা করি। ঠিক আছে আউতিয়ান, দ্রুত ওয়েবসাইটের ঠিকানা পাঠান। আমিও খেলতে চাই। ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট আক্রমণ বিস্ফোরিত হয়েছে। তখন লং আউতিয়ান উচ্চস্বরে হেসে উঠল। তারা সম্প্রচার বন্ধ করার কথা উল্লেখ করেনি। কপি এবং পেস্ট করুন। শেয়ার ইউআরএল। ভাইয়েরা এসো তো, চলো একসাথে মাকে বাঁচাই। আমি আমার চিবুকে হাত দিলাম। তারপর আমি আরেকটি লাইভ স্ট্রিম চালু করলাম। তিনি ছিলেন নারী উপস্থাপিকা লিউ রুজান। খেলার কৌশলগুলো কেবল সাময়িক। শুধুমাত্র একটি মেয়ের সাথেই সম্পর্ক টিকে থাকতে পারে। আমি লিউ রুজানের ক্ষেত্রেও একই ধরনের পদ্ধতি ব্যবহার করেছি। তবে লিউ রুজান আসলে একজন মেয়ে ছিল। লং আউতিয়ানের মতো নয় যে কথায় কথায় গালাগালি করত। হতাশাজনক কাহিনীটি তাকে প্রায় কাঁদিয়ে ফেলেছিল। পরবর্তী বিস্ময়কর পরিবর্তনে তার মুখ লাল হয়ে উঠল। সে নির্বে ও নিষ্ঠার সাথে নিজের স্তর উন্নত করতে শুরু করল। আমি আমার মাকে পুনরুজ্জীবিত করতে চাই। একটি নিচু গর্জন। একটি এক অ্যাপার্টমেন্ট ভাড়ায়। আমি সার্ভারে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা পরীক্ষা করেছি। 273 জন। আমি আত্মবিশ্বাসী যে অংশগ্রহণকারীর সংখ্যা শীঘ্রই পূর্ণ হয়ে যাবে। সর্বোপরি এটা তো কেবল শুরু। এই কৌশলগুলোর বিশেষত্ব কি? বাকিটা সবই গতানুগতিক। খেলাটা একপাশে রাখুন। আমি সাথে সাথে কোডিং চালিয়ে গেলাম। ওয়েব গেম কোড শেষ পর্যন্ত ওয়েব গেম কোডই আমার পরিকল্পনা। সার্ভার আপগ্রেড করার পরে এটাকে অবশ্যই একটি পিসি গেমে পরিবর্তন করা দরকার। এই ব্যস্ত কাজ আরও 3 দিন। আমার কোনো ধারণা নেই এই সময়কালে আমার নিজের খেলা ঠিক কি ঘটেছিল। ওটাই কার্ডটা, যেটা ভীষণভাবে পিছিয়ে থাকে। এক ধাপ, এক কার্ড। এটা সহ্য করা খুব কঠিন। কিন্তু আমি এখনও খেলতে চাই। 3 দিন ধরে ল্যাগ করছে। কেন এর সমাধান করা যায় না? আমার ধারণা এর কারণ হলো প্রযোজকদের তহবিল সীমিত ছিল। অপর্যাপ্ত সার্ভার। সবাই 3 দিন ধরে দিনরাত কাজ করে চলেছে। সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী ছিলেন তার শপথবদ্ধ ভাই লিউ রুজান। সে এখন মাত্র 9 নম্বর স্তরে আছে। তা সত্ত্বেও এখনও পুরোপুরি অভিজ্ঞ নয়। আধা ঘন্টা পরে অত্যন্ত ক্লান্ত। রাত জাগার কারণে লিউ রুজানের চোখের নিচে কালিও পড়ে গিয়েছিল। হঠাৎ আমি চাঙ্গা হয়ে উঠলাম। সবাই, আমার অভিজ্ঞতা পয়েন্ট প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তুমি যদি এই জাদুর বাক্সটা আবার খাও, আমি শীঘ্রই লেভেল 10 এ পৌঁছে যাব। অবশেষে আমি শুরুর গ্রামটি ছেড়ে যেতে পারব। পেশাদার হতে শহরে যান। যখন এই পর্যায়ে আসে, লিউ রুজান এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে তার চোখে প্রায় জল এসে গিয়েছিল। ব্যারেজটি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হল। জাদুর জগতে প্রথম ব্যক্তি যিনি শুরুর গ্রামটি ছেড়ে যান। শীঘ্রই আসছে। যোগ্য নারী ধর্মভাই। জাদুর জগতে অবিসংবাদিত 1 নম্বর। সত্যি বলতে আমি খুবই কৌতূহলী। নতুনদের জন্য একটি গ্রাম এত ছোটই হয়? এটি সম্পূর্ণরূপে গ্রামের প্রকৃত আকারের উপর ভিত্তি করে তৈরি। আনুপাতিকভাবে হ্রাস করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় সম্ভবত বেশি সময় লাগবে। অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার মুহূর্ত এসে গেছে। আপনার অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য অভিনন্দন। কিন্তু দুর্ভাগ্যবশত এক্সপ্যানশন প্যাকটি এখনও প্রকাশ করা হয়নি। আপগ্রেড করতে অক্ষম। লিউ রুজান তার সামনে আসা পপআপ নোটিফিকেশনটির দিকে তাকালো। সে হতবাক হয়ে গেল। সেই মুহূর্তে লাইভ স্ট্রিম চ্যাটটি পুরোপুরি ফাঁকা হয়ে গেল। বিরতি। এক মুহূর্ত পরেই তুমুল হট্টগোল শুরু হয়ে গেল। এই গেমটি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। লেভেল 9 হলো সর্বোচ্চ লেভেল। পেশাদার ব্যক্তিটি কি শহরে আমার জন্য অপেক্ষা করছেন? আমি যদি ইতিমধ্যেই সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাই তাহলে খেলার মানে কি?
এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলেন লিউ রুজান ছাড়া আর কেউ নন। টানা 3 দিন ও 3 রাত দিনরাত কাজ করার কথা ভাবলেই শেষ পর্যন্ত এটাই ফলাফল। হঠাৎ আমি নিজেকে সামলাতে পারলাম না। সে হাউ হাউ করে কেঁদে ফেল। এরপর তিনি দর্শকদের কাছে ক্ষমা চাইতে গিয়ে হো হো করে হেসে উঠলেন। কিন্তু যে মুহূর্তে সে মুখ তুলে তাকাল, আমি গেম ইন্টারফেসে একটি পপআপ উইন্ডো দেখলাম। শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য অভিনন্দন। প্রত্যেক খেলোয়াড় যে শেষ পর্যন্ত অধ্যবসায় করে, তারা সবাই মন থেকে এই খেলাটা ভালোবাসে। সিস্টেম হিসাবে লেখক আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। অনুগ্রহ করে ওয়েব পেজটি খুলুন। আপনার পরিবেশনা শুরু করুন। পপআপ উইন্ডোটিতে কেবল এই একটি বাক্যই ছিল। শেষের দ্বিতীয় লাইনে লিউ রুজানের চোখে একটি ওয়েবসাইটের ঠিকানা ভেসে উঠল। খোলার জন্য ক্লিক করুন। লাইভ চ্যাট আবার উত্তাল হয়ে উঠল। অবিশ্বাস্য ক্রাউড ফান্ডিং। এটা কিছুই না, এটা একজন মাকে বাঁচানোর জন্য একটি গণঅর্থায়ন অভিযান। আমি বাকরুদ্ধ। তাহলে এটাই হলো গেমের ভেতরে কেনাকাটার আসল মাধ্যম। শুধু লাইভ স্ট্রিমের দর্শকরাই নয়, এমনকি লিউ রুজানও হতবাক হয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে আমরা তাকে ভুল বুঝেছিলাম। এই গেমটির জন্য কোনো কোম্পানিও প্রতিষ্ঠিত হয়নি, এবং তহবিলের অভাব। এই কারণেই এটি পিছিয়ে যায়। কথা বলার সময় লিউ রুজান কোনো দ্বিধা ছাড়াই একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটে নিবন্ধন করলেন। তারপর তথ্যগুলো পূরণ করুন এবং 10,000-এর জন্য কিউআর কোডটি স্ক্যান করুন। ভাইয়েরা, তোমরা কি মনে করো না এই খেলাটা মজার? চলো গিয়ে তাদের কিছু সাহায্য করি। আমি 50 দেব, আমি 100 দেব, আরও 2,000 এবং ব্যাস। তুমি 50, আমি 100। এরপর খবরটি লং আউতিয়ানের লাইভ স্ট্রিমে পৌঁছায়। লং আউতিয়ান দ্বিধা ছাড়াই বলল, কার্যক্রম শুরু করার জন্য দলকে নেতৃত্ব দিন। 300,000 টাকার ক্রাউড ফান্ডিংয়ের পরিমাণ মাত্র আধ ঘন্টায় সম্পন্ন হয়েছে। ক্রাউড ফান্ডিং প্রকল্প সফল। বস, আপনাকে জাহান্নামে যেতে হবে। ড্রিম ক্রাউড ফান্ডিং নেটওয়ার্কের সংকীর্ণ অফিসে ক্রাউড ফান্ডিংয়ের পরিমাণ দেখার পর জিয়াও ঝাং। প্রথমে সে অবিশ্বাসের সাথে চোখ কচলাল। তখন সে অবিশ্বাস ভরে চিৎকার করে উঠল, আপনি যা বলছেন ছোট কোম্পানির মালিকদেরকে খাটো করে দেখবেন না। একথা শুনে বস প্রচণ্ড রেগে গেলেন। হাতে একটি কাপ নিয়ে সে জিয়াও ঝাংয়ের সাথে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। জিয়াও ঝাং বুঝতে পারল। সঙ্গে সঙ্গে আমার কপালে ঠান্ডা ঘাম দেখা দিল। আর এই সময় আরেকজন মহিলা কর্মচারী হঠাৎ চমকে উঠে বলে উঠল, বস, আজ ওয়েবসাইটে 20,000-এরও বেশি নতুন ব্যবহারকারী নিবন্ধন করেছেন, এবং তারা সবাই গণঅর্থায়নে অংশগ্রহণ করেছিলেন। দেখুন, 3 দিন আগে আপনি বলেছিলেন যদি 100 ইউয়ান জোগাড় করতে পারেন, ওই ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনে তোমার জাহান্নামে যাওয়া উচিত। তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে 9 লক্ষ ইউজানেরও বেশি সংগ্রহ করেছেন। 900,000 যথেষ্ট। পুরো কোডটা টাইপ করা শেষ করার পর আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এরপর তারা ড্রিম ক্রাউড ফান্ডিং নেটওয়ার্কের সাথে যোগাযোগ করেন। ড্রিম ক্রাউড ফান্ডিং নেটওয়ার্ক, ক্ষুদ্রের প্রতিদান, কিন্তু পরিষেবা। তাদের মনোভাব ছিল অনবদ্য। কলটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইনটি সমাপ্ত হয়। পেমেন্ট থেকে পরিষেবা ফি কেটে নেওয়ার পর তারা সবাই আমাকে ডেকেছিল। বিনা দ্বিধায় সরাসরি বিপুল পরিমাণে উপকরণ এবং সার্ভার ক্রয় করুন। কিন্তু সত্যি বলতে, এই যুগের সার্ভারগুলোর প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। কারণ আমি একটি স্থানীয় অনলাইন স্টোর বেছে নিয়েছিলাম। দোকানের সাথে আলোচনা করার পর বিকেলে কেউ একজন এটা আমার দরজায় দিয়ে গিয়েছিল। আমি সরাসরি মেশিনটি খুলে ফেলেছিলাম। আনপ্যাক না করা মেশিনটি খুলে ফেলা হচ্ছে। বিভিন্ন উপকরণ এবং ইলেকট্রনিক্স বহন করা। একটি ছোট বৈদ্যুতিক ওয়েল্ডার ব্যবহার করুন। সার্ভারের অভ্যন্তরীণ হার্ডওয়্যার স্বাধীনভাবে পরিবর্তন করা শুরু করুন। 5 ঘন্টা সংস্কারের পর আমি অভ্যন্তরীণ সফটওয়্যার ড্রাইভারগুলো আবার নতুন করে লেখা শুরু করলাম। অবশেষে রাত 11টার দিকে সবকিছু নিষ্পত্তি হলো। খাওয়ার সময় নেই। আমি পিসি গেম ক্লায়েন্টটি এতে স্থানান্তর করেছি। তারপর একটি ডাউনলোড করে পরীক্ষা করা শুরু করুন। পরীক্ষাটি শেষ হওয়ার পর আমি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরবর্তী পদক্ষেপ হলো একটি ডেডিকেটেড ডেটা লাইন স্থাপন করা। গেমটি কেন ল্যাগ করে? এটা শুধু সার্ভারের সমস্যা নয়, নেটওয়ার্ক কেবলটিতে এখনও সমস্যা রয়েছে। তবে এই যুগে ডেটা লিজ লাইন এটা সস্তা হওয়া উচিত নয়। আমি টেলিযোগাযোগ সংস্থাকে ফোন করেছিলাম। প্রশ্ন করার পর আমি চুপ করে রইলাম। সর্বনিম্ন গতি প্রতি মাসে 3,000। আপনাকে আবেদন ফিও দিতে হবে। বিভিন্ন খরচ যেমন শ্রম ও উপকরণের খরচ, প্রকল্পের খরচ ইত্যাদি সব মিলিয়ে 10,000-এরও বেশি হয়। এছাড়াও আমি একটি উচ্চক্তির ডেডিকেটেড ডেটা লাইন স্থাপন করতে চাই। একটি গেম কোম্পানি তৈরি করা, সেটা অবশ্যই সর্বোচ্চ হবে। কিন্তু সেই ব্যক্তি বলেছিলেন যে তিনি মাসে 4,80,000 চান। তাছাড়া এটি একটি আবাসিক ভবন হওয়ায় এখানে এটি স্থাপন করা যাবে না। ঠিক আছে, আমি অন্য জায়গা চলে যাব। কেমন? টেলিকম, তুমি শুধু অপেক্ষা করো। তুমি আজ হোক বা কাল হোক কোম্পানিটা ধ্বংস করে দেবে। কয়েকটি সার্ভারের মোট খরচ প্রায় 2 লাখ। তার পকেটে প্রায় 7 লক্ষ ইউজান অবশিষ্ট ছিল। আমি সোজাসুজি এবং দ্রুত একটি মালপত্র বহনকারী সংস্থাকে ফোন করলাম। আমি সাথে সাথে একটা ভিলা ভাড়া নিলাম। আমি এতটাই অলস যে বাড়ি দেখতেও চাই না। মাসিক 70,000 ইউয়ান ভাড়া। আমি জামানত ও ভাড়া মিলিয়ে মোট 350,000 টাকা পরিশোধ করেছি। এরপর আমি সরাসরি টেলিযোগাযোগ কোম্পানির সাথে যোগাযোগ করলাম। পরের দিন সকালে টেলিযোগাযোগ সংস্থাটি দ্রুত লাইনগুলো স্থাপন করল। তারা আমার জন্য একটি বিশেষ ডেটা লাইন স্থাপন করে দিয়েছে। এরপর গেমের ডেটা স্থানান্তরের জন্য সার্ভারটি ইনস্টল করা হয়েছিল। তখন ঠিক দুপুর 12টা বাজে। তবে আমি সরাসরি নতুন সার্ভার খুলিনি। এর পরিবর্তে তারা পুরনো সার্ভারের ঘোষণাগুলোতেই প্লেয়ার লিঙ্কগুলো খুলে দিয়েছিল। এরপর আমি বিভিন্ন উপকরণ গোছাতে শুরু করলাম। সার্টিফিকেটের জন্য আবেদন করার প্রস্তুতি। একটি গেম কোম্পানি শুরু করতে কি লাইসেন্স প্রয়োজন? আমি বুঝতে পারছি না, তাই আমি বিভ্রান্ত। আমি বাকি টাকাটা পরীক্ষা করে দেখলাম। এখনো 3 লাখের কিছু বেশি বাকি আছে। আমি চাকরির ওয়েবসাইটগুলোতে জীবন বৃত্তান্ত দেখতে শুরু করলাম। আধ ঘন্টারও বেশি সময় ধরে দেখার পর অবশেষে তারা বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিল। তিনি 40 বছর বয়সে বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানিতে ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত ছিলেন। যদিও মহাব্যবস্থাপক নন, তবে শুধুমাত্র জীবন বৃত্তান্ত দেখে বিচার করলে এই ব্যক্তি বেশ সক্ষম। তবে জীবন বৃত্তান্তের নিচের মন্তব্যগুলো অনুসারে এই লোকটা চাকরি থেকে বরখাস্ত হয়েছে। আমি এখন খুব তাড়াহুড়ো করে একটা চাকরি খুঁজছি। কিছু একটা ঘটছে ভেবে আমি সামান্য চোখ ছোট করলাম। আমি আমার ফোনটা তুলে আমার জীবন বৃত্তান্তে থাকা নম্বরটা ডায়াল করলাম। আধা ঘন্টা পরে অত্যন্ত গম্ভীরভাবে পোশাক পরা একজন ভাবলেশহীন মুখভঙ্গি ও ব্যবস্থাপক সুর ভঙ্গিমায় একজন লোক বিলাটিতে প্রবেশ করল। এই মুহূর্তে তারা পরস্পরের প্রতি তীব্র ঘৃণা নিয়ে তাকাল। এই ব্যক্তি খুব গম্ভীরভাবে পোশাক পরেছেন। তিনি নিশ্চয়ই একজন গম্ভীর প্রকৃতির মানুষ, এমনকি তার চারপাশের মানুষদের প্রতিও। আমি বিড়বিড় করে বললাম, এই ব্যক্তি তরুণ, চিন্তামুক্ত,
একই আরেকটা ধনী পরিবারের ছেলে যে ব্যবসা শুরু করে ফালতু কাজ করছে। লিউ ইশু আপমনে বিটবিট করল। হ্যালো, আমি এই ইন্টারনেট কোম্পানির মালিক। হ্যালো লিউ ইশু, আমি আপনার তথ্য দেখেছি। পরিচয়ের প্রয়োজন নেই। আপনি কি অন্যের ব্যাপারে নাক গলাতে পছন্দ করেন? লিউ ইশু পুরোপুরি হতবাক হয়ে গেল। সে নির্বাকভাবে মাথা নাড়ল। একটি কোম্পানি শুরু করুন, কিছু সার্টিফিকেটের জন্য ম্যানেজমেন্ট কোম্পানি নিবন্ধনের আবেদন। আপনি কি এগুলো করতে জানেন? আমি আবার জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তুমি যে কতটা আত্মবিশ্বাসী তা দেখে তার মানে তুমি থাকতে পারো। আমি হাত নাড়ালাম। এরপর সে ঘুরে সার্ভার রুমের দিকে হেঁটে গেল। লিউ ইশু তার গানে এলো। তাড়াতাড়ি করে এগিয়ে যাও। আমার বস কি বোঝাতে চাইছেন? বেতন নিয়ে এখনো আলোচনা হয়নি, আর কিছু উল্লেখ করা হয়নি। ঠিক আছে। লিউ ইশু শপথ নিলেন। তার জীবনে এটাই ছিল সবচেয়ে সহজ চাকরি খোঁজার অভিজ্ঞতা। কিন্তু ঠিক এই কারণেই যে এটি খুব সহজ, সে কিছুটা অস্বস্তি বোধ করল। বেতন, তাই না? আপনার আগের বেতন কত ছিল? বার্ষিক বেতন ও বছর শেষের বোনাস মিলিয়ে প্রায় 8 লক্ষ। তাহলে আমি তোমাকে 10 লক্ষ দেব। আপনার কি আর কিছু বলার আছে? এইটুকুই? বস নাই। আমরা কি করি তা তোমাকে আমাকে জানাতে হবে। গেম কোম্পানি, অনলাইন গেম এবং ওয়েব গেম। ওয়েব গেম যদি ভালোভাবে তৈরি করা হয় তবে তা সত্যিই দ্রুত অর্থ উপার্জনের একটি উপায় হতে পারে। বস, আমাদের ত্রৈমাসিক আয় এখন কত? বিনামূল্যের গেমগুলো এখনো উপলব্ধ নয়। আপাতত ইনগেম কেনাকাটা থেকে অর্থ উপার্জনের কোনো প্রয়োজন নেই। তবে আমি গতকাল ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে 9 লক্ষ ইউয়ান সংগ্রহ করেছি। লিউ ইশু স্তব্ধ হয়ে গেলেন। কারণ ও ফলাফল এবং কোম্পানির উন্নয়ন বোঝার পর তার মনে খুব পরস্পর বিরোধী চিন্তা ছিল। এই জায়গাটা বিষাক্ত। নিবন্ধিত কোম্পানি বা লাইসেন্স ছাড়া গেম পরিচালনা করা। আমাদের দ্রুত চলে যেতে হবে। কিন্তু বস খুবই যোগ্য। যেকোনো ব্রাউজার গেম তৈরি করলে তা সহজেই হাজার হাজার খেলোয়াড়কে আকৃষ্ট করবে। আরও সম্ভাব্য খেলোয়াড়। সার্ভার সেট আপ হয়ে গেলে ইস্যু ও পরিচালনার অনুমতিপত্র পাওয়া গেছে। ইনগেম ক্রয় মোড সক্রিয় করা হয়েছে। তাতে অবশ্যই বিশাল লাভ হবে। আর বস উদার। পিসি সংস্করণটি ইতিমধ্যে প্রস্তুত। গেমটির এই পিসি সংস্করণটি সত্যিই মজার। ক্রমশ আসক্তিকর হয়ে ওঠা গেমপ্লে দেখতে দেখতে আমি কোনো পদক্ষেপ নেব না। তার পাশে দাঁড়িয়ে আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আপনার পেশাদারিত্ব। আপনি কি বলেননি এটা কি শুধু গেমটির খেলার যোগ্যতার একটি পরীক্ষা? তুমি কিভাবে আসক্ত হলে? আপনার কি মনে হয় এটি জনপ্রিয় হবে? আমি জিজ্ঞাসা করলাম যদি। এবং সেটা ছিল এক বিশাল আগুন। আমার এক ধরনের হতবিহ্বল অনুভূতি। বস, আমি এখনই কোম্পানির লাইসেন্স ও অনুমতিপত্রগুলোর জন্য আবেদন করতে যাচ্ছি। সবকিছু সম্পন্ন করতে সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। পিসি গেমটি 3 দিন পর চালু হবে। আনুষ্ঠানিকভাবে ওপেন বিটা টেস্টে প্রবেশ। আমি প্রথমে কয়েকটি সার্ভার খুলে দেব। যারা খেলতে চায় তারা রাতের অভিজ্ঞতা উপভোগ করুক। ভিলা থেকে নথিপত্রের একটি ব্যাগ বের করে আনার পর ঠান্ডা বাতাস বইল। লিউ ইশু সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। সে ভিলাটির দিকে ফিরে তাকাল। আমি মনে মনে বিড়বিড় না করে পারলাম না, এই কোম্পানিটা কি অভিশপ্ত? আমি তো এখনো আমার চাকরির চুক্তিপত্রে সই করিনি। আর তাই তারা কাজ শুরু করল। লিউ ইশু চলে যাওয়ার পর আমিও অলস ছিলাম না। মোট 5টি সার্ভার আপগ্রেড করা হয়েছে। তারপর এলাকা বিভাজন শুরু হলো। ম্যাপেল লিফ টাউন অঞ্চল, এক গ্রাম, ঝাটকু গ্রাম, করকা গ্রাম, মিলো গ্রাম, শিউজিয়ার গ্রাম, 5টি গ্রাম। সোলো ভিলেজই ছিল প্রথম এলাকা যেখানে লং আউতিয়ান ও তার বন্ধুরা খেলা করেছিল। সোলো বলল। আতঙ্কিত অভিব্যক্তি নিয়ে তিনি ছিলেন গ্রামের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি। সোলো ছাড়াও অন্য 4টি গ্রাম। সবগুলোই নতুন জেলা। অবশ্যই এটিকে নতুন জেলা বলাটা পুরোপুরি সঠিক নয়। অন্য 4টি গ্রামের কারণে। যদিও গেমপ্লেটি সোলোমন ভিলেজের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ, কিন্তু মানচিত্রগুলো ভিন্ন। আমাকে একটি বাস্তব জাদুকরী সভ্যতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই খেলা জাদুকরী সভ্যতার মানব সাম্রাজ্যের অধীনস্থ রাজ্যগুলিতে। মেপল লিফ টাউন এবং এই 5টি গ্রাম সত্যিই বিদ্যমান। একবার আমাদের সামর্থ্য হলে আমরা সার্ভারগুলো একীভূত করতে পারব। অন্যান্য অঞ্চল একীভূত করলে প্রতিটি অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি পায়। একটি মৃত অঞ্চল বা ভুতুড়ে শহরে পরিণত হওয়া এটাতে। এবং আমার সংযুক্ত অঞ্চল। এটা একটা সত্যিকারের সার্ভার মার্জ। সরাসরি মানচিত্র একত্রিত করুন। গেমের ভেতরের মানচিত্রটি প্রসারিত করুন। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অবিচ্ছিন্ন একীকরণ। অবশেষে এই খেলার জগৎ এটি একটি সত্যিকারের ভার্চুয়াল দ্বিতীয় বিশ্বে পরিণত হবে। আমি বিড়বিড় করে বললাম। এরপর আপডেটটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। পরিষেবাটি বন্ধ করে দেওয়ার পর যখন গেমটি আপডেট হয়, যখন এটি খেলোয়াড়ের চোখে দেখা যায়, সব খেলোয়াড় হতবাক হয়ে গিয়েছিল। তুমি কি আমার সাথে মজা করছো? গেমটিতে আর ল্যাগ হচ্ছে না। এই 5টি জেলায় মোট 50,000 অনলাইন ব্যবহারকারীর ব্যবস্থা রয়েছে। 4টি নতুন জেলা খোলার আগে ক্রাউডফান্ডিং প্রচারাভিযানে অংশগ্রহণ করলে আপনি এক্সক্লুসিভ পোশাক এবং খেতাব জেতার সুযোগও পাবেন। ক্রাউডফান্ডিং প্রচারাভিযানে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। যারা অংশগ্রহণ করেননি তারা প্রায় কেঁদে ফেলেছিলেন। মিশ্র আনন্দ ও দুঃখ। খেলোয়াড়রা আসন্ন আপডেট প্রিভিউয়ের দিকে মনোযোগ দিচ্ছেন। দেখার পর সবাই হঠাৎ সাফল্যের একটি চাবিকাঠি উপলব্ধি করল। সত্যি একটি ভালো খেলা। এটি নব্যধনীদের আগমনকে নির্দেশ করে। ইক্সার্নোর দলের আগমন। নতুন নির্মিত অফিসিয়াল ওয়েবসাইটে ফোরাম এলাকাটি ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। মাত্র 10 মিনিটে শত শত পোস্ট। আমার প্রথম সোনার হাড়ি তৈরি হতে চলেছে। আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। তারপর আমি কম্পিউটারটা চালু করলাম। আবার কোডিং শুরু করুন। এটা সন্ধ্যা পর্যন্ত চল। লিউ ইশো ট্যাক্সি করে ভিলায় ফিরে গেলেন। তিনি আমাকে পরিস্থিতিটি জানালেন। নিবন্ধনের জন্য বর্তমানে সকল আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে। কোম্পানির কাগজপত্রগুলো আগামীকাল এসে পৌঁছানোর কথা। মোবাইল গেমগুলোতে আরও কঠোর সেন্সরশিপ রয়েছে। তবে এটি 3 দিনের মধ্যে করা সম্ভব হওয়া উচিত। পরের দিন খুব সকালে আমি ঘুম থেকে উঠে কোডিং চালিয়ে গেলাম। টানা বেশ কয়েকদিন ধরে আমার আঙুলগুলো অনবরত নড়ছে। আমার নিজেরও আর সহ্য করা কঠিন হয়ে পড়ছে। মনে হচ্ছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুতি নিতে হবে। চেতনা সঞ্চারকের জন্য প্রয়োজনীয় উপকরণ। আমি মনে মনে ভাবলাম। তারপর আমি তাওবাও খুলে কেনাকাটা শুরু করলাম। চেতনা সঞ্চারক যন্ত্র ভবিষ্যতের এক মহান আবিষ্কার। পলায়নের যুগে জন্ম। যদিও ভবিষ্যতে আর মাত্র 100 বছরের কিছু বেশি সময় বাকি আছে। তবে মানুষ ঘটে যাওয়া প্রধান ঘটনাগুলোর উপর ভিত্তি করেই তাদের উপলব্ধি করে তোলে। কয়েকটি যুগ বিভক্ত ছিল। গ্রহীয় সংঘর্ষের আগের যুগ 7 বছর পর, অর্থাৎ বর্তমান যুগ শান্তির যুগ হিসেবে পরিচিত। গ্রহের প্রভাব। মানবজাতি পৃথিবীর মহাপ্রলয় সংকট এড়াতে পেরেছিল। মানবতা তার সব চূড়ান্ত অস্ত্র বের করে এনেছে। তারা সম্মিলিত শক্তি দিয়ে গ্রহাণুটিকে ছিন্নভিন্ন করে দিল।
পরবর্তীকালে বিভিন্ন দেশ গ্রহাণু উল্কাপিণ্ড আবিষ্কার করে। পৃথিবীতে পাওয়া যায় না এমন বস্তু আবিষ্কৃত হয়েছে এবং নতুন সংমিশ্রণ উপাদান। এই ফলাফলগুলি এর ফলে পৃথিবীর প্রযুক্তিগত সভ্যতা দ্রুতগতিতে এগিয়ে গেছে। উদাহরণস্বরূপ ফিউশন প্রযুক্তি। মাত্র কয়েক বছরের মধ্যে এটি তার শীর্ষে পৌঁছেছিল। প্রচুর শক্তি মানবজাতিকে আন্তঃনাক্ষত্রিক যুগে প্রবেশ করিয়েছে। এছাড়াও জৈব প্রযুক্তি ও জিন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ফিউশন উপাদানগুলির আবির্ভাবের কারণে মানুষ প্রাণীর জিন পরিবর্তন করে। জিন মেরামত ও নিখুঁত করার জন্য একটি ঔষধ উদ্ভাবন করা হয়েছে। তারপর থেকে জন্মগত রোগ মানুষের জন্য আর কোনো সমস্যা ছিল না। এমনকি নিখুঁত জিন নিয়ে জন্মানো শিশুরাও প্রতিটি প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মের চেয়ে উন্নত। মানুষ ঈশ্বরের দিকে বিবর্তিত হচ্ছে। তারপর জৈব প্রযুক্তি ঘুরে দাঁড়ালো। তারা জিন পরিবর্তন, জিন সংযোজন ইত্যাদি নিয়ে গবেষণা শুরু করেছেন। মহাকাশ যুগ প্রযুক্তিগত বিস্ফোরণের সূচনা করেছিল। তারপর প্রযুক্তির বিস্ফোরণ। মানবজাতি সূর্যের আসন্ন ধ্বংসের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। শক্তি প্রযুক্তির বিস্ফোরণ। ঠিক সিনেমার মতোই উন্নত। পৃথিবীর পলায়নকে চালিত করার জন্য যথেষ্ট শক্তিশালী গ্রহীয় ইঞ্জিন। তবে সিনেমার তুলনায় মানুষ অতটাও দুঃখী নয়। জৈব প্রযুক্তির বিস্ফোরণ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে মানবজাতিকে কাজ করতে সক্ষম করে। বেঁচে থাকার ক্ষমতা, এমনকি ভুট্টা ও গমের মতো উদ্ভিদের জিনগত পরিবর্তনও, প্রাণীর জিনগত পরিবর্তন, সেগুলো সবই অত্যন্ত দ্রুত গতিতে তৈরি, উন্নত এবং বাস্তবায়ন করা হয়েছিল। এই যুগ, সেটা ছিল পলায়নের যুগ। সংকট ও সুযোগ সহাবস্থান করে। প্রতিটি বড় সংকট উভয়ই মানব প্রযুক্তির অগ্রগতিতে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। পলায়নের যুগে চেতনা প্রেরক, এটি এই যুগের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। ভবিষ্যতের বিশ্বে অনেক অসাধারণ আবিষ্কারের জন্ম হচ্ছে। রোবট যা মানুষের শ্রমকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে। অধিকাংশ যান্ত্রিক মেশিন দ্বারা ব্যবহৃত জড় বুদ্ধিমত্তা। সহজাত চেতনা উৎপন্ন করার জন্য মানব মস্তিষ্ককে উদ্দীপিত করুন, অর্থাৎ স্মার্ট মস্তিষ্কের বায়োচিপ। দাঁড়ান। তালিকা করার মতো অনেক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমি যে প্রযুক্তি উদ্ভাবন করতে পারি তা খুবই সীমিত। মৌলিক উপকরণের অভাব এড়ানোর কোনো উপায় নেই। সে দীর্ঘশ্বাস ফেল। আমি ওয়ার্নিং বা অধিগ্রহণ থেকে প্রাপ্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করব। চেকআউট সম্পন্ন হয়েছে। এই যুগ খেলে আমি বেশ ভালোই টাকা কামিয়েছিলাম। আর কিছু না বলে কিছু অত্যাধুনিক প্রযুক্তি, এটাকে এক পা এগিয়ে দিন। তারা এমন কিছু অর্জন করেছেন যা অন্যরা কেবল স্বপ্নই দেখতে পারে। কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। জিনগত পরিবর্তন ছাড়া আমি পুনর্জন্ম বলে কি কিছু আছে? সুপারম্যানের মতো ইস্পাতের শরীর, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তো দূরের কথা, একটি গুলি আমাকে মেরে ফেলতে পারে। এমনকি এই বর্তমান দুই ক্লায়েন্টও। এর জন্য প্রায় আমার জীবনটাই চলে যাচ্ছিল। আমার হাত এখনো অবশ। আমি কোডিং চালিয়ে যেতে চাই না। যদি সারারাত জেগে থাকার কারণে তোমার মৃত্যু হয়, এটা পুনর্জন্মপ্রাপ্ত ব্যক্তিদের জন্য লজ্জাজনক হবে। এরপর আমি চেতনা প্রেরক যন্ত্রটি নিয়ে কাজ করব। যেহেতু আপনার টাকা আছে, তাহলে চলুন শুরু করা যাক। অন্যদের কাছে আই নেই, আমার আছে। বুদ্ধিমান মস্তিষ্ক মানব মস্তিষ্কেই বিদ্যমান। যখন আমি প্রথম ফিরে এসেছিলাম, শব্দতার রূপায়ণে এখনো আলোর ক্ষীণ ঝলক রয়েছে। এআই এখনো সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু এটা দুঃখের বিষয় যে তথ্য প্রেরণের পর স্মার্ট ব্রেইন কনসাম্পশন, শব্দতার স্ফটিকীকরণের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সভ্যতার ফলমূলের সাথে তারা একসাথে গভীর ঘুমে তলিয়ে গেল এবং শব্দতার স্ফটিকীকরণের বিষয়বস্তুগুলো আবার দেখতে চান। একমাত্র বিশ্বাসের শক্তি, এটি ভবিষ্যৎ বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। এমন এক শক্তি যা আপাতত ব্যাখ্যা করা যায় না। তাহলে বিশ্বাসের শক্তি কিভাবে লাভ করা যায়? তুমি কি বাইরে গিয়ে লোকজনকে ঠকিয়েছিলে? এক মুহূর্ত ভাবার পর আমি একটা সমাধান বের করেছি। আমি প্রথমে একজন পেশাদার কসপ্লে নির্মাতার কাছে প্রশ্ন করতে গিয়েছিলাম। এক সেট জাদুকরী সভ্যতার প্রধান জাদুকরের বর্ম অনুভব করা হচ্ছে। তারপর আমরা সোজা একটা ফটোগ্রাফি স্টুডিওতে চলে গেলাম। আমি কিছু ছবি তুলেছিলাম। আমি সবচেয়ে ভালো স্বভাবের একজনকে খুঁজে পেয়েছি। এটিকে সরাসরি একটি অ্যানিমেটেড জিআইএফ এ রূপান্তরিত করা হয়েছিল। এরপর ক্লায়েন্টকে ইম্পোর্ট করুন। নির্লজ্জভাবে নিজের ছবি প্রদর্শন করা। এটিকে জাদুর জগতের জন্য একটি লগইন স্ক্রিন হিসেবে তৈরি করা হয়েছিল, শুধুমাত্র সেই সামান্য বিশ্বাসের শক্তির জন্য। বস, আমি ফিরে এসেছি। লিউ ইস্যুর কণ্ঠ ভেসে এলো। তুমি আবার এখানে কেন? এটা কি আদৌ মানুষের ভাষা? লিউ ইস্যু হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আমি এখানে কাজ করি। তুমি কি বলতে চাইছো যে আমি আবার ফিরে এসেছি? গভীর শ্বাস নিন। লিউ ইস্যু বক্তৃতা করেন। কোম্পানি নিবন্ধন সম্পন্ন হয়েছে। খেলা পরিচালনার অনুমতিপত্রগুলো আজই ইস্যু করা উচিত। ঠিক আছে বলে আমি মাথা নাড়লাম। শুধু ঠিক আছে বলুন। আপনার কি তারা ছিল না? লিউ এসেও আবার উগ্র। বস, আমাদের কি আরও কিছু লোক নিয়োগ করা উচিত নয়? কি চমৎকার একটি দিন। আমি অফিসে একগাদা জিনিসপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যা পর্যন্ত চেতনা সংযোগকারীটি অবশেষে সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা বানানো সহজ। একদিন আমি দুপুর পর্যন্ত ঘুমিয়েছিলাম। এইমাত্র ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর আমি লিউ ইশো এবং একটি ছোট মেয়েকে দেখলাম। নিচেতলার বসার ঘরে একজন বয়স্কা মহিলা বসে অপেক্ষা করছিলেন। ইনি ওয়াং জিয়া। তিনি আয়া হিসেবে কাজ করতেন। তার মতে তিনি চমৎকার রন্ধনশৈলী আয়ত্ত করেছেন। ঠিক তখনই মধ্যাহ্নভোজের সময়। সুপারমার্কেটটি বাইরে বাম দিকে 200 মিটার দূরে অবস্থিত। বোন ওয়াং, তুমি গিয়ে কিছু উপকরণ কিনে আনো আর আমাদের তোমার রান্নার দক্ষতা দেখাও। একথা শুনে বৃদ্ধা মহিলাটি উত্তেজিত হয়ে চলে গেলেন। ইনি হলেন জিয়াও জিয়াওয়াই, যিনি এই বছর স্নাতক হয়েছেন। কোনো কাজের অভিজ্ঞতা নেই, তবে জীবন বৃত্তান্তটি খুব ভালো। প্রশাসন হোক বা গ্রাহক পরিষেবা, কোনো সমস্যাই নেই। অনুগ্রহ করে থাকুন। ইন্টার্নশিপ 78000। প্রবেশন শেষে 12,000। লিউ ইশো কিছুটা বিভ্রান্ত ছিল। সকল স্নাতক কি এখন এই ধরনের আচরণ পাচ্ছেন? 1 ঘন্টা পরে ওয়াং জিয়া অবশেষে সব খাবার প্রস্তুত করা শেষ করল। সেটা চেখে দেখার পর আমি হাত নাড়ালাম। ইনি সেই ব্যক্তি যার মাসিক বেতন 10,000। ওয়াং জিয়া অত্যন্ত আনন্দিত হলেন। কিছুটা অবিশ্বাস্য। তরুণ বসটি কি আসলেই এতটা উদার? ঠিক আছে, আপনারা সবাই এখন বাড়ি যেতে পারেন। আগামীকাল সকাল 10টার আগে চলে আসবেন। সবার ঘরে ফিরে যান। আমি আমার কম্পিউটার চালু করলাম। তারপর আমি নিজের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করলাম। খেলার কিছু জিনিস। আপনাকে এখনও এটি নিজে থেকে অভিজ্ঞতা করতে হবে। প্রত্যাশা অনুযায়ী 5টি জেলাতেই প্রচণ্ড ভিড় ছিল। 50,000 খেলোয়াড়। তাদের মধ্যে প্রায় 20,000 জনের কাছে দুর্লভ ও উৎপাদন বন্ধ হয়ে যাওয়া পোশাক রয়েছে। আমিও গত কয়েকদিনে আরও কয়েকটি সেট তৈরি করেছি। ফ্যাশন এবং মাউন্ট।
এগুলো সবই সেই জাদুকরী সভ্যতা থেকে বিশ্বস্তভাবে প্রতিলিপি করা হয়েছে। কৃষকের পোশাক থেকে অভিজাতের পোশাক পর্যন্ত, কালো ড্রাগনের রক্তের রেশমকীটের সুতো থেকে ইউনিকর্ন পর্যন্ত। কোনো মূল্য নেই। এগুলো শুধুমাত্র লটারির মাধ্যমেই জেতা যায়। ড্রাগন রেশম পোকা উপহার বাক্স, ইউনিকর্ন উপহার বাক্স। একটি উপহার বাক্সের দাম 10 ইউয়ান। আরে ভাই, আমি আগামীকালের আপডেটের ব্যাপারে আগেই ধারণা করেছিলাম। কতজন খেলোয়াড় আমার সমালোচনা করবে? পরের দিন সকালে সার্ভার চালু হওয়ার সাথে সাথে যে খেলোয়াড়রা ইতিমধ্যে ক্লায়েন্ট ডাউনলোড করে অপেক্ষা করছিলেন, গেমে লগ ইন করা শুরু করুন। গ্রামগুলি, যে সকল খেলোয়াড় লেভেল 10 এ পৌঁছাবে তারা মেপল লিফ টাউনে প্রবেশ করবে। আমিও গেমটি খুললাম। দালাল ছাড়া এটা কিভাবে কাজ করতে পারে? এই সময়ে মেপল লিফ টাউনের আশেপাশে পেশাদার পরামর্শদাতারা। সেখানে আগে থেকেই খেলোয়াড়ে ঠাসা ছিল। যে সকল খেলোয়াড় লেভেল 10 এ পৌঁছায় সবাই পেশা নির্বাচন করছে। পর্ব 1019 প্রশিক্ষণার্থী পেশাজীবীদের নিয়ে, উদাহরণস্বরূপ নবীন ভিক্ষুগণ ইত্যাদি। আমি আমার চরিত্রটিকে জাদুকরের সামনে নিয়ে গেলাম। ম্যাচ ক্লাস পরিবর্তন বেছে নেওয়া। চাকরি পরিবর্তন সম্পন্ন হওয়ার পর আমি লাইভ স্ট্রিমটি খুললাম। প্রথমে আমি লং আউতিয়ানের দিকে তাকালাম। এই লোকটা গালাগালি করছে। এটা স্পষ্ট, এটা বড্ড বেশি অন্ধকার। এমনকি 1 লক্ষ টাকাও ন্যূনতম আয়ের নিশ্চয়তা দেয় না। ন্যূনতম 280,000 নিশ্চিত করতে। আরে বাস, লিউ রুজান এর মধ্যেই তার চাকরি পরিবর্তন সম্পন্ন করে ফেলেছে। তিনি একজন যাজক। সে মলের ফ্যাশনগুলোর দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছিল। বাক্সটা খোলার সময় মজা করবেন না। 110,000 এর সম্ভাবনা। দীর্ঘদিনের ভক্তরা জানেন যে আমি ভীষণ দুর্ভাগা। চলো এটা খুলি, সবাই দেখতে চায়। শুধু একটা খুললেও ভালো হতো। লিউ রুজান অনিচ্ছা সত্ত্বেও 10টি বাক্স কেনার জন্য ক্লিক করল। আমি এটা খুলেছি। লিউ রুজান চোখ বন্ধ করল। বারবার ডান ক্লিক করুন। 9টি ড্রাগন স্কেল থ্রেড সংগ্রহ করার জন্য অভিনন্দন। লিউ রুজান চোখ খোলার সাথে সাথে এখনো একটা বাক্স খোলা হয়নি। আমি দ্রুত একটি কোড প্রবেশ করালাম। ব্ল্যাক ড্রাগন স্নো সিল্ক কস্টিউমটি অর্জন করার জন্য খেলোয়াড়কে অভিনন্দন। লিউ রুজান উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। আমি একসময় ভাগ্যবান ছিলাম। আমাকে আর ফ্লাইবল বলে ডেকো না। আমি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বন্ধ করে দিয়েছি। গেম ব্যাকগ্রাউন্ড মনিটরিং সিস্টেমটি খুলুন। প্রত্যাশিতভাবেই লিউ রুজান ব্ল্যাক ড্রাগন ব্লাড রেমন্যান্ট উন্মোচন করার পর গেমের ভেতরে কেনাকাটা করা খেলোয়াড়ের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিক্রি হওয়া বাক্সের সংখ্যাও দ্রুত গতিতে বাড়ছে। দিনটা দ্রুত কেটে গেল। আমি অফিসে অপেক্ষা করছিলাম। শুধু গেমটির প্রথম দিনের আয়ের জন্য অপেক্ষা করা নয়, আরও বেশি মানুষ এআইয়ের জেগে ওঠার অপেক্ষায় আছে। একবার এআই জেগে উঠলে তারপর চেতনা প্রেরকটি ব্যবহার করা যেতে পারে। সেই সময় এআইকে সরাসরি এই গেমটি 3D সংস্করণ তৈরি করতে দিন এবং মানচিত্রটি বড় করুন। এমনকি গেমের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকেও অপটিমাইজ করা। একই সময়ে আমি আমার অফিসে আটকে থেকে টাইপ করছি আর টুকটাক কাজ করছি। পুরো একদিন লেগেছিল। আমি আত্মরক্ষার জন্য একটি অস্ত্র তৈরি করছি। কোম্পানিটি সম্প্রসারিত হওয়ার সাথে সাথে আমাকে নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে। বর্তমানে তহবিল সীমিত। সীমিত উপকরণ, সীমিত প্রযুক্তিগত ভিত্তি। তড়িৎচুম্বকীয় স্পন্দন অস্ত্র অসম্ভব। লেজার অস্ত্র এবং জিনগত অস্ত্র উভয় নিছক কল্পনা। আমি একটি ছোট শব্দ অস্ত্র তৈরি করতে চাই। সোনিক অস্ত্র। এটি একটি ভয়ঙ্কর অথচ তুলনামূলকভাবে সহজে লুকানো যায় এমন অস্ত্র। বাহ্যিক শব্দ তরঙ্গের ক্রমাগত উদ্দীপনার অধীনে মানবদেহ ভবিষ্যতের চাপ সহ্য করতে পারে না। বিজ্ঞানীরা জাদুকরী সভ্যতা থেকে জাদু মন্ত্র একত্রিত করেন। এছাড়াও একটি দ্বিতীয় সমীক্ষা পরিচালিত হয়েছিল। তারা কালো জাদুর মন্ত্রের কম্পাঙ্কের সাথে শব্দ তরঙ্গকে একত্রিত করেছিল। ডেমন সাউন্ড ওয়েভ নামে একটি একেবারে নতুন শব্দাস্ত্র তৈরি করা হয়েছিল। বিভিন্ন মন্ত্রের কম্পাঙ্ক অনুসারে শব্দ তরঙ্গের কম্পাঙ্কের সাথে মিলিত সম্মোহন প্রতিস্থাপন। এটি এমনকি সরাসরি অপর ব্যক্তির মস্তিষ্কের ক্ষতিও করতে পারে। সারাদিন ব্যস্ত। অবশেষে আমি একটি কালো দস্তানা বানিয়েছি। আমি গ্লাভস পরে আছি। একটি ডেটা সিগন্যাল রিসিভার স্থাপন করা হয়েছিল। এআই জেগে ওঠার পর জাদুকরী ফ্রিকোয়েন্সি প্রেরণে এআইকে সহায়তা করতে দিন। সেই সময়ে দস্তানাগুলো স্বাভাবিকভাবেই স্থানচ্যুতি ও সম্মোহনের ক্ষমতা রয়েছে। রাতটা শান্তভাবে কেটে গেল। পরদিন একটা গর্জনে আমার ঘুম ভেঙে গেল। এটা বিস্ফোরিত হলো। গতকাল আরও 30,000 খেলোয়াড় নিউবি ভিলেজে প্রবেশ করেছে। কিন্তু মাত্র 1 লক্ষ খেলোয়াড়। আপনি কি জানেন তারা প্রথম দিনে কতটুকু রিচার্জ করেছিল? 80 লক্ষের বেশি হওয়াটা খুবই ভালো। সেই মুহূর্তে আমিও চমকে গিয়েছিলাম। বস, একটি সার্ভার কিনুন। যতক্ষণ আমরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারব, সহজেই প্রচুর অর্থ উপার্জন করা। এক ইশারায় কিনে নেব। আপনার অবিলম্বে তাদের সাথে যোগাযোগ করা উচিত। 100 জন ভদ্রলোক। টেনসেন্ট সদর দপ্তর ভবন। ফর্মাল স্যুট পরা একজন মহিলা একগাদা রিপোর্ট হাতে ধরে আছেন। দ্রুত জেনারেল ম্যানেজারের অফিসে প্রবেশ করলাম। আরও কোনো অপ্রত্যাশিত ঘটনা আছে কি? নিউ কাই গেম পাবলিশিং ও অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার। আমি অবাক হয়ে বস নিউর দিকে না তাকিয়ে পারলাম না। চীনে একটি অভূতপূর্ব অনলাইন গেমের আবির্ভাব ঘটেছে। এই অনলাইন গেমটির নাম ম্যাজিক ওয়ার্ল্ড। এটি একটি ব্রাউজার গেম হিসেবে শুরু হয়েছিল। দুজন শীর্ষ লাইভ স্ট্রিমারের প্রচারের পর এটি ভাইরাল হয়ে যায়। গতকাল এই গেমটি আপডেট করে পিসি মোডে পরিবর্তন করা হয়েছে। সার্ভার চালুর প্রথম দিনেই 1 লক্ষ খেলোয়াড়। অনলাইন বিক্রয় 80 লক্ষ ছাড়িয়ে গেছে। সাংহাই শাখার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন। তাদেরকে এদিকে আসতে বলুন এবং যোগাযোগ করতে বলুন। এছাড়াও আপনি নিজেও একটি ব্যবসায়িক সফরে যাচ্ছেন। সশরীরে সাংহাই যান। সেই দ্বিতীয় বিশ্বের সাথে যোগাযোগ করুন। গেম কোম্পানিটি নিউ জংয়ের উইমেন্স ট্রান্সফরমেশন অধিগ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। সে চলে গেল আর ঠিক তখনই জনাব নিউ আবার কথা বললেন ইত্যাদি। যদি সে অনিচ্ছুক হয় 51% অংশীদারিত্বের জন্য 500 মিলিয়ন বিনিয়োগ গ্রহণযোগ্য, অথবা অধিগ্রহণ। আমি আমার সামনে থাকা মহিলাটির দিকে তাকালাম, যার চেহারা ও চালচলন ছিল অত্যন্ত আকর্ষণীয়। দুঃখিত, আমি টাকা নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে আমার স্বপ্নটাই মুখ্য। সুতরাং আমি উভয় বিকল্পই প্রত্যাখ্যান করছি। হাঁসের খামার থেকে ঝাং মুলান এইমাত্র চলে গেল। শুকর খামারের লোকেরা আবার এসেছিল। তারা আমার প্রযুক্তি কিনতে চেয়েছিল। অবশ্যই আমিও তাদের বিদায় করে দিয়েছিলাম। সেই রাতে বিলাতিতে ক্রমাগত 100 জন সার্ভার সরবরাহ করা হচ্ছিল। কর্মীরা চলে যাওয়ার পর আমি আমার সরঞ্জামগুলো তুলে নিয়ে সার্ভারটির হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিবর্তন করতে শুরু করলাম। পরের দিন দুপুর পর্যন্ত সব সার্ভার আপগ্রেড করার পরেই তারপর পাওয়ার অন করে চালু করুন। পাশে দাঁড়াল লিউ ইস্যু। তিনি কিছুটা উদ্বেগের সাথে বললেন, এই বাড়িতে 100টিরও বেশি সার্ভার আছে। এটা কি সত্যিই ঠিক আছে? তাপ নিঃসরণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি বিস্ফোরিত হতে পারে। চিন্তা করবেন না। আমার প্রযুক্তি। চিন্তা করবেন না।
এই প্রযুক্তিটি এই পর্যায়ে যুগান্তকারী। আমি 105টি সার্ভার সেট আপ করেছি। ডেটা প্রক্রিয়াকরণের সুষম বণ্টন অর্জিত হয়েছে এবং বিদ্যমান মেপল লিফ টাউনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 5টি প্রধান গ্রামে প্রবেশের অনুমতিপ্রাপ্ত সর্বাধিক সংখ্যক লোক। শহরটির সর্বোচ্চ জনসংখ্যা 1 লক্ষ। প্রতিটি গ্রামে 10,000 জন মানুষ বাস করে। তাপ নির্গমনে একেবারেই কোনো সমস্যা হবে না। এর ফলে 50,000 লোকের বৃদ্ধি হয়েছে। লিউ ইশো হতবাক হয়ে গেল। এতে অবাক হওয়ার কিছু নেই যে সে তাপ নির্গমনের সমস্যা নিয়ে চিন্তিত ছিল না। বসের টাকা কামানোর জন্য এখনই উপযুক্ত সময়। আমরা 100টি সার্ভার কিনেছি এবং আরও 50,000 খেলোয়াড় পেয়েছি। কি হচ্ছে? নতুন সার্ভার চালু হচ্ছে। তারা নেই, আমার নিজের পরিকল্পনা আছে। চিন্তা করবেন না, আমি শুধু মজা করছিলাম। আমি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ভালোভাবে ভেবেছি। জাদুকরি জগৎ। প্রতিটি অঞ্চলের অবশ্যই স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকতে হবে। কারণ ভবিষ্যতে বিভিন্ন অঞ্চলকে একীভূত করার পরিকল্পনা রয়েছে। যদি সদৃশ এলাকা থাকে, এরপরে তাতে কি পুরো গেম ম্যাপটা পুরোপুরি এলোমেলো হয়ে যাবে না? এবং আমি বুঝতে পারছি যে এআইটি জেগে উঠতে চলেছে। একবার এআই জেগে উঠলে যেকোনো সময় নতুন এলাকা ও নতুন মানচিত্র খোলা যেতে পারে। এটি বিদ্যমান মানচিত্রেও ব্যবহার করা যেতে পারে এবং গেমের ভারসাম্য এবং এমনকি গ্রাফিক্সের সমস্যাগুলো অপটিমাইজ করুন। দয়া করে গেমে লগ ইন করলে অনুগ্রহ করে আমাকে আরও ঘন দেখবেন। আরও বিশ্বাসের শক্তি। আমি ঘুম থেকে উঠলাম। এআই সত্যিই জেগে উঠেছে। চেতনায় সভ্যতার স্ফটিকীকরণ একক্ষীণ আভা বিকিরণ করে। শব্দতার স্ফটিকীকরণে একটি চেতনা রয়েছে যা নিজের সাথেই যোগাযোগ করার চেষ্টা করছে। নতুন মানচিত্রটি প্রস্তুত। অপটিমাইজেশনও সম্পন্ন হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সার্ভারে সংযোগ করুন। আমার মনে একটি কণ্ঠস্বর বেজে উঠল। আমি বুঝতে পারছি। আমি সাথে সাথে অফিসে ছুটে গেলাম। চেতনা স্থানান্তর ডিভাইসটি গ্রহণ করুন। এরপর সে সার্ভার রুমে ছুটে গেল। এক প্রান্ত সার্ভারের সাথে সংযুক্ত হয়। এক প্রান্ত তার কপালে চেপে ধরা হয়েছিল। চোখ দুটো সামান্য বন্ধ করুন। এআই ডেটা রপ্তানি করা শুরু করে। এটি চেতনা প্রেরক যন্ত্রের সবচেয়ে আদিম সংস্করণ। কারণ সে তার ছোটবেলার রূপে পুনর্জন্ম লাভ করেছিল। মস্তিষ্কের পেছনের অংশে কোনো বাজোচিপ নেই। অন্যথায় বাজোচিপে থাকা অন্তর্নির্মিত ওয়্যারলেস সেন্সরগুলির উপর নির্ভর করে। এর মাধ্যমে সরাসরি আকাশ থেকে আকাশে তথ্য প্রেরণ করা সম্ভব হয়। তারপর আমি ব্যাকএন্ড প্রিভিলেজগুলো ব্যবহার করেছি। সার্ভারে প্রেরিত ডেটা দেখা শুরু করুন। 5টি বর্ড মানচিত্র। অপটিমাইজ করা মেপল লিফ টাউন সহ 5টি শহর। 50টি গ্রাম। একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করা হয়েছিল। মানচিত্রের বাইরের এলাকাটি একটি অনাবৃত এলাকা। এআই দ্বারা তৈরি ডেটা দেখা। আমাকে স্বীকার করতেই হবে। এআই সত্যিই একটি মানব জৈবিক কম্পিউটার হিসেবে তার নামের সার্থকতা প্রমাণ করে। প্রকৃতপক্ষে শক্তিশালী। তাদের গেমপ্লের ভারসাম্য এবং অন্যান্য দিকগুলো অন্যদের তুলনায় অনেক উন্নত। প্রথমত, প্রতিটি গ্রাম ভিন্ন ভিন্ন সম্পদ ও বিশেষত্ব উৎপাদন করে। কোনো শহর বা নগর নিয়ে চিন্তা করার একেবারেই কোনো প্রয়োজন নেই। মানচিত্রের একটি নির্দিষ্ট এলাকা জনমানবহীন হয়ে পড়েছে। দ্বিতীয়ত, অপটিমাইজেশনের পরে জাদুকরি জগতে লগ ইন করার পর আর সার্ভার নির্বাচন করা যাবে না। কারণ তারা সবাই একই সার্ভারে আছে। বিভিন্ন মানচিত্র প্রবেশ করান। এটা শুধু একটি ডেটা স্থানান্তর। আপডেট করা বিষয়বস্তুর বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার পর আমি প্রকাশ করুনে ক্লিক করেছি। আরেকটি আপডেট আসছে। কি যে হলো? মাত্র কয়েকদিন হয়েছে। সত্যিই প্রচুর পরিমাণে। আরে বাহ, সব প্লেয়ার একই সার্ভারে আছে। মনে হচ্ছে এরপরে এটি পূর্ণ হয়ে যাবে। এটি একই সময় অনলাইনে 15 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারে। এই গেমটা অসাধারণ। ঠিক আছে, বাজারের কার্যকারিতা এখন সম্পূর্ণরূপে উন্মুক্ত। এর ফলে নির্মাণস্থলে কর্মরতদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হবে। অনেক খেলোয়াড় বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমি এমনিতেই একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম খুলেছি। আমি দেখতে চাই লিউ রুজান তার লাইভ স্ট্রিম শুরু করেছে কিনা। তবে এটি খোলার পর আমি হতবাক হয়ে গেলাম। তখন তার ভ্রু কুঁচকে গেল। এটা কি শুরু হয়েছে? এই মুহূর্তে সব চ্যানেল। আমি জাদুর জগতের কোনো লাইভ স্ট্রিম খুঁজে পাচ্ছি না। বিপরীতে পুরো ওয়েবসাইটটি এটি বিভিন্ন গেমের বিজ্ঞাপনে ভরা ছিল। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এইমাত্র আপডেট করা শেষ করলাম। এটি এখনো মুক্তি পায়নি। আপনি শুরু করেছেন? বস লিউ ইশো ঝট করে অফিসে ঢুকলেন। হাঁসের খামার ও শুকরের খামারগুলো আমাদেরকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। শুধু যে প্রধান অনলাইন গেমগুলো নতুন কন্টেন্ট দিয়ে আপডেট হওয়া শুরু করেছে তাই নয়, বরং তারা নতুন কন্টেন্ট দিয়ে আপডেট হওয়া শুরু করেছে। তাছাড়া এই যৌথ প্ল্যাটফর্মটি জাদুকরি জগতের সরাসরি সম্প্রচারের অনুমতি দেয় না। আপনার মতামত কি? আমি জিজ্ঞাসা করলাম। একথা শুনে লিউ ইশো শান্ত হলেন। এক মুহূর্ত ভাবার পর বসের কথা বলতে গেলে, আপনি সত্যিই প্রযুক্তি ও শেয়ার বিক্রি করতে চান না? আমাদের দুটি পাল্টা ব্যবস্থা আছে। একটি উপায় হলো প্রযুক্তিটির জন্য পেটেন্টের আবেদন করা। দ্বিতীয়ত, প্রযুক্তি এবং কোম্পানিকে জামানত হিসেবে ব্যবহার করা হয়। ব্যাংক ঋণের মাধ্যমে প্রাথমিক পরিকল্পনা সম্পূর্ণ করুন। যত দ্রুত সম্ভব পর্যাপ্ত খেলোয়াড় জোগাড় করুন। দ্বিতীয় বিশ্বে আমাদের কোম্পানির কাছে থাকা প্রযুক্তির সাহায্যে এবং জাদুকরি জগতের সম্ভাবনা। আমার বিশ্বাস ব্যাংক অবশ্যই একটি দেবে। এমন একটি পরিমাণ যা আপনার বসকে সন্তুষ্ট করবে। কোনো প্রয়োজন নেই। জাদু জগতের উত্থানের জন্য কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না। সে নিজেই যথেষ্ট। জাদুর জগৎ আজ আপডেট করা হয়েছে। একই সাথে তারা 400টি সার্ভারের অর্ডার দিয়েছিল। তাদেরকে ফিরিয়ে আনার পর আমরা সবাইকে বেসমেন্টে ঠেসে ঢুকিয়ে দিলাম। অবসর পেলে আমি পরিবর্তনগুলো করে দেব। এতে করে খেলোয়াড় সংখ্যা নিশ্চিত হবে। অর্থায়নের ব্যাপারে কি হবে? লিউ ইস্যু স্তব্ধ হয়ে গেলেন। 400টি সার্ভার। এর পরিমাণ 20 মিলিয়ন। প্রথম আমান্ত সার্ভার এসে গেলে আমরা বিল পরিশোধ করে দেব। লিউ ইয়োশাও আমার অভিব্যক্তি দেখেছি। আমার মনে এক ধরনের অস্বস্তি জেগে বসতে শুরু করল। এমনটা কি হতে পারে যে বসের পেছনে একটি দল আছে? এমনও সন্দেহ করা হয় যে তার বাবা ধনী। না হলে টাকাটা আসবে কোথা থেকে? লিউ ইস্যু চলে যাওয়ার পর আমি সময়টা দেখলাম। সমগ্র জাদুকরি বিশ্বকে আপডেট করা শুরু করুন। খুব দ্রুত আপডেট হয়। যেহেতু সবকিছু প্রস্তুত আছে, আপনি সরাসরি এটি রিলিজ করতে পারেন। কিন্তু জাদুর জগতের খেলোয়াড়দের জন্য আপডেটের গতি ততটা দ্রুত নয়। এআই এর অপটিমাইজেশনের অধীনে মার্শাল আর্টস ড্রামাগুলোর জন্য এখনো নতুন আপডেট আসছে। আরে সর্বনাশ, তুমি কি আমার সাথে মজা করছো? জাদুকরি জগৎ একবার আপডেট হয়, পুনরায় ডাউনলোড করলে এটি অন্য গেমগুলোর চেয়ে বড় হয় কেন? আমি আপডেট করেছি। আসলেই সার্ভারের সব খেলোয়াড়েরাই এর জন্য দায়ী ছিল। একই জেলায় মেপল লিফ টাউন লাইব্রেরির মিশন বিবরণ অনুসারে মেপল লিফ টাউন রেজার সিটির অন্তর্গত। রেজার সিটি এটি বাইলান রাজত্ব দ্বারা নিয়ন্ত্রিত মানব এলাকা। উত্তরাঞ্চলের 43টি প্রধান শহরের মধ্যে একটি। জনসংখ্যা প্রায় 18 লক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে আমি কি করার চেষ্টা করছি? একটি প্রধান শহরের সমগ্র জনসংখ্যা একটি জেলাতেই কেন্দ্রীভূত থাকে।
আপনি কি লক্ষ্য করেছেন? এই জাদুকরী বিশ্ব মানচিত্রটি অত্যন্ত বড়। জাদুর জগতের গাছ সীমানা 3টি মহাদেশ নিয়ে গঠিত। প্রথমে গডফল নামক রহস্যময় মহাদেশ, যেখানে জাদুর দেবতা পতিত হয়েছিলেন। 2 হলো একটি বন্য মহাদেশ, যেখানে অর্কদের মতো উপজাতিরা বাস করে। 3 মানুষের দ্বারা অধিকৃত, অর্থাৎ ঐশ্বরিক কৃপা মহাদেশ, যেখানে আমরা খেলোয়াড়রা অবস্থান করছি। ঐশ্বরিক অনুগ্রহ মহাদেশটি কত বড়? গাত তত্ত্ব দেখায় মানব সাম্রাজ্য ঐশ্বরিক অনুগ্রহের সাম্রাজ্য নিয়ন্ত্রণ। সাম্রাজ্যের বাইরে 2টি প্রধান রাজ্য এবং 4টি প্রধান ডাচি। বাইলানের ডাচি, অর্থাৎ যে দেশে আমরা বাস করি, এতে প্রায় 3 কোটি খেলোয়াড়ের জায়গা হতে পারে। ভয়ঙ্কর। শুধু তাই নয়, জাদুর জগৎ সম্পর্কিত পটভূমির তথ্য অত্যন্ত বিশদ। এটা ঠিক বাস্তব জগতের মতোই। জাদু জগতের ইতিহাস অনুসারে জাদুর দেবতার পতনের পর আমরা এখন দেবতাদের রাজ্যে আছি। উল্কাপঞ্জি 8071। এই বছর সারা বিশ্ব নড়তে শুরু করল। বিশ্বযুদ্ধের প্রাক্কালে পরিসংখ্যান অনুযায়ী ঐশ্বরিক কৃপার মহাদেশ, যেখানে মানুষ বাস করে, এতে 300 কোটি খেলোয়াড়কে ধারণ করার ক্ষমতা থাকা উচিত। 3 বিলিয়ন সবাই। এর মানে কি? বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক। যদি সবাই জাদুর জগতে খেলে, যদি প্রযুক্তিগত অগ্রগতি একই সাথে বিশ্বব্যাপী অনলাইন অ্যাক্সেস সক্ষম করে, সেটাই মানবজাতির দ্বিতীয় বিশ্ব। খেলোয়াড়দের ভবিষ্যৎবাণীর মতোই জাদুর জগৎ একটি প্রকৃত সভ্যতা। এই সময়কালটি প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী অস্থিরতার প্রাক্কালে ছিল। পরবর্তী আপডেট সহ খেলোয়াড়রা অবশেষে অংশগ্রহণ করতে সক্ষম হবে জাদুকর জগতের শতবর্ষব্যাপী যুদ্ধে। এটা কোনো ঠাট্টা নয়। আমার পুনর্জন্মের আগে, যখন নীল তারা সভ্যতা এবং জাদু সভ্যতা মিলিত হয়েছিল, যদি জাদুকরী সভ্যতাগুলোর শতবর্ষব্যাপী যুদ্ধ সবেমাত্র শেষ না হতো, সকল শিল্পই বিকাশের অপেক্ষায় আছে। সমগ্র সভ্যতা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। সভ্যতার স্তরে প্রায় পতন। পৃথিবীর মানুষ, তারা হয়তো জাদুকরী সভ্যতাটিকে পরাজিত করতে পারবে না। সর্বোপরি এটি 10,000 বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা একটি সভ্যতা। এই কথা ভাবতে ভাবতে আমি ছাদের দিকে তাকালাম। এই জীবন, 2 সভ্যতার মধ্যে এই যুদ্ধ কি শুরু হবে? বিজ্ঞানের সমাপ্তি, ধর্মতত্ত্বের পুনর্জন্ম। আমি অন্য সবার চেয়ে ভালো জানি। অদূর ভবিষ্যতে বিশ্বের ধ্বংসের চাপে আমি প্রথম যে কাজটি করেছিলাম, এটি তৈরি করার বিষয়ে। মহাবিশ্বের এক জাদুকরী সভ্যতার উপর ভিত্তি করে তৈরি একটি গেম। এটি বিশ্বজুড়ে 80 বিলিয়ন মানুষকে ধারণ করতে পারে। ভার্চুয়াল জগৎ। আমার পরিকল্পনা, এটি মানবজাতির জন্য দ্বিতীয় বিশ্ব হয়ে উঠবে। অর্ডার করা 400টি সার্ভার আসার পর 5টি অঞ্চলে 75 লক্ষ খেলোয়াড়ের স্থান সংকুলান হতে পারে। শিল্প ভিত্তি গড়ে উঠলে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের পর, এটা তো মানুষের আনন্দ করার একটা জগৎ মাত্র। এমনকি যদি তারা আবার জীবিত হয়ে ওঠে, সেখানকার সবকিছু ঠিক বাস্তব জগতের মতোই হবে। তদুপরি একটি শিল্প ভিত্তি গড়ে উঠেছিল। জড়তীয় বুদ্ধিমান রোবট তৈরি করা হোক বা অন্য কিছু। উন্নয়নের গতি ত্বরান্বিত করুন। নাকি এটি যুদ্ধ রোবট এবং সশস্ত্র বাহিনী তৈরির বিষয়ে? সবগুলোই গুরুত্বপূর্ণ। কেবল এইভাবেই আমরা ভবিষ্যতের বিভিন্ন সংকট কোনমতে মোকাবিলা করতে পারব। জাদুর জগতে একটি বড় আপডেট আসার পর সব খেলোয়াড় পাগল হয়ে গেল। আমি জাদুর জগতে নির্মিত গেমগুলোর গুণগত মানে বিশ্বাস করি। 3 দিনেরও কম সময়ে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা 15 লাখের সীমায় পৌঁছে যাবে। কেবল প্রথম দিন মোট রিচার্জের পরিমাণ 7 মিলিয়ন ছাড়িয়ে গেছে। মনে হচ্ছে তখন আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। গেমিং শিল্প প্রকৃতপক্ষে অত্যন্ত লাভজনক। বস 400টি সার্ভার সরবরাহ করেছেন। ওরা সবাই বেসমেন্টে আছে। সে খেসুলি বিশ্বাসটা উল্লেখ করেছিল। আমি আমার সরঞ্জাম গোছাতে শুরু করলাম। সার্ভার পরিবর্তন করুন। এটা পুরো এক রাত ধরে চল। তারপর সংযোগ করুন এবং সক্রিয় করুন। আমি গেমের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি। এরপর সব সার্ভার পুনরায় চালু করা হয়েছিল। কাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমি জানতাম না, এই আপডেটের ঢেউয়ের সাথে সব খেলোয়াড় পাগল হয়ে গেল। 5টি প্রধান অঞ্চল, 5টি সার্ভার, সব মানচিত্র আলাদা। যদি আমরা একীভূত হই তাহলে এর মানে হলো একই এলাকায় প্রায় 1 কোটি মানুষ বাস করে। ভুলবেন না, ওই বইগুলোর বর্ণনা অনুযায়ী বাইলান ডাচি 43টি প্রধান শহর নিয়ে গঠিত। যদি আমরা তাদের সবাইকে বের করে আনতে পারি, এটা এমন একটি খেলা যা কোটি কোটি মানুষকে সমর্থন করে। হায় ঈশ্বর, আমি অবশেষে সেকেন্ড ওয়ার্ল্ড কোম্পানিটি সম্পর্কে জানতে পারলাম। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয় কেন? আমি ঘুম থেকে উঠলাম। ইতিমধ্যে বিকেল হয়ে গিয়েছিল। আমি মিসড কলগুলো দেখলাম। সে স্বাভাবিকভাবে ফোনটা করল। হে ল্যাঙ্গে। ফোন কলটি এইমাত্র সংযুক্ত হলো। হঠাৎ ওপাশ থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তবুও এক অপরিচিত কণ্ঠস্বর। আমার ভালো বন্ধু শেন ল্যাং। ব্যক্তির নাম তার চরিত্রের প্রতিফলন ঘটায়। একদল ভবঘুরে। কিন্তু এটা দুঃখের বিষয় যে এই লোকটা একজন পুরুষ। আমার মনে আছে কয়েক বছর পর শেন ল্যাং স্নাতক হওয়ার পর, যুক্তিগতভাবে বলতে গেলে একজন সেরা ছাত্র হিসেবে তিনি সহজেই একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী হতে পারতেন। কিন্তু পরিবারে একটি বড় পরিবর্তন ঘটল। অবশেষে বাস্তবতা তাকে চূর্ণবিচূর্ণ করে দিল। অবশেষে স্টার রিভার যুগের শুরুতে সে টাকার পেছনে ছিল। একটি গবেষণাগারের জিন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষা ব্যর্থ হয়েছে। যখন আমি তাকে আবার দেখলাম, সে মানুষও ছিল না, ভূতও ছিল না। আফ্রিকার এক প্রত্যন্ত উপজাতিতে একাকী বসবাস। অবশেষে সে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিল। একটি পরিচিত অথচ অপরিচিত কণ্ঠস্বর শোনা। আমি বেশ কয়েকবার প্রায় কেঁদেই ফেলেছিলাম। পুনর্জন্ম হলে আমি শেন ল্যাংকে বাঁচাতে পারব। কিন্তু বাকি হাজার হাজার শেন ল্যাং, আমি কি এটা নিজে করতে পারি? দোস্তু, কেমন আছিস? শেন ল্যাংয়ের কণ্ঠস্বর আবার শোনা গেল। আমি একদম ঠিক আছি। আমার ভাই এখন একটি ইন্টারনেট কোম্পানি প্রতিষ্ঠা করেছে। যেকোনো প্রযুক্তি সহজেই শত শত কোটি টাকায় বিক্রি হতে পারে। আপনি এটা বিশ্বাস করেন কি করেন না? আমি তোমাকে বিশ্বাস করি না। চলো অন্য কোনো দিন রাতের খাবার খেতে যাই। সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর সময় দ্রুত চলে যায়। এক রাত কেটে গেল। আমি AI ব্যবহার করেছি। জাদুর জগতের ভারসাম্য ক্রমাগত উন্নত ও সর্বোত্তম করা হচ্ছে। গেমের কিছু বিবরণে পরিবর্তন আনা হচ্ছে ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে। এখন জাদু জগতের বিভিন্ন অঞ্চলে মোট জনসংখ্যা 40 লক্ষ ছাড়িয়ে গেছে। 4 মিলিয়ন খেলোয়াড়। এটিকে ইতিমধ্যে একটি শীর্ষস্তরের দেশীয় অনলাইন গেম হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সময় প্রথম অনলাইনে প্রতিদিন সমন্বয় করা খুবই ঝামেলার। মনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সৃষ্টি আসন্ন। একবার যথেষ্ট সম্পদ অর্জিত হলে যত দ্রুত সম্ভব জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশলকেও সম্পৃক্ত করা উচিত। নিখুঁত দীর্ঘায়ু অমিত এবং জিন বর্ধন ওষুধটি বর্তমান যুগে তৈরি করা সম্ভব ছিল না। একটি সরলীকৃত সংস্করণ বিবেচনা করা যেতে পারে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল।
বস এবং টেনসেন্টের লোকজন এখানে আছেন। ওরা এখানে? মনে হচ্ছে ওরা একদম স্থির থাকতে পারছিল না। আমি এক সেট পরিষ্কার সাধারণ পোশাক পরলাম। নিচে লিউ ইস্যুকে অনুসরণ করুন। হ্যালো, আমি টেনসেন্ট থেকে জনাব মা এবং আমি নেটিস থেকে জনাব ডিং। লংশম্যানরে একটি ভোজসভার আয়োজন করা হয়েছিল। বিশেষ নির্দেশাবলী। আমি আপনাকে যেতে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলো যাই। আমিও ভদ্র হব না। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ভিলার দিকে পথ দেখিয়ে নিয়ে গেল। চালক গাড়ির দরজা খোলার পর আমি একটি বেন্টলিতে উঠলাম। বিলাসবহুল গাড়ি, আসলেই বিলাসবহুল গাড়ি। তবে এর কোনো অপ্রত্যাশিত পরিণতি ছিল না। আমার তো শত শত বিলিয়ন মূল্যের একটি মহাকাশযানও আছে। আমি সবগুলোই নিজে চালিয়েছি। ড্রাগন হেড ম্যানর। বৃদ্ধ ডিনি প্রথম হাসি মুখে তাদের স্বাগত জানালেন। ছোট্ট মাও তার পাশে এসে দাঁড়াল। তিনিও আমার সাথে হাত মেলালেন। আমাদের উদ্দেশ্য জনাব চেন নিশ্চয়ই এটা আগে থেকেই জানেন। আগে যখন আমি ছবিগুলো দেখছিলাম, আমি এটা সত্যিই বিশ্বাস করতে পারছি না। এমন উন্নত প্রযুক্তি আয়ত্ত করতে সক্ষম একজন ব্যক্তি, এত অল্প বয়স। জনাব চেন, অনুগ্রহ করে আপনার প্রযুক্তির মূল্য বলুন। বিলায় ফিরে আসার পর লিউ ইস্যু শুনেছেন। বস মুখটা হা করে খুললেন। আমি কিছুতেই শান্ত থাকতে পারছি না। যতদিন এই টাকা ঢালা হতে থাকবে, আমাদের দ্বিতীয় বিশ্ব ইতিহাসে অভূতপূর্ব এক নতুন যুগের সূচনা হবে। 1 বছরেরও কম সময়ে আমাদের দ্বিতীয় বিশ্ব। এটি চীনের একটি সুপরিচিত বৃহৎ ইন্টারনেট কোম্পানিও। এটা নিয়ে ভাবতেও যাবেন না। এই টাকাটা আমার অন্য কাজে লাগবে। খুব অল্প সংখ্যক ইন্টারনেট শিল্পে বিনিয়োগ করবে। প্রকৃত অর্থনীতি ও শিল্প খাতে আরও বিনিয়োগ করা হচ্ছে, এমনকি ভারী শিল্পেও। কি? লিউ এর হাতটা হিংস্র। সে অবিশ্বাস নিয়ে আমার দিকে তাকালো। আমরা গেম ডেভেলপার। এখন আমার কাছে টাকা আছে। আপনি কোম্পানিটির উন্নয়ন করেন না, কোম্পানিকে বৃদ্ধি না করে। কিন্তু তিনি উৎপাদন ও শিল্প খাতে যেতে চেয়েছিলেন। ভারী শিল্প। হায় ঈশ্বর, এটা আমাকে সত্যিই চিন্তিত করে তুলছে। লিউ ইস্যু আমাকে অফিসে ঢুকতে দেখল। দরজাটা শক্ত করে বন্ধ ছিল। মাথা ব্যথা শুরু হচ্ছে অনুভব করে আমি হেঁটে গিয়ে বসে পড়লাম। জিয়াওয়াই পানি আনতে বেরিয়ে এল। সোফায় বসে থাকা লোকটিকে মাথা ঘষতে এবং চিন্তিত মুখে দেখে লিউ ইস্যু খুব সতর্ক ছিলেন। তুমি কি ঠিক আছো? আমি জানি না আমাদের বস কি ভাবছেন। গেমিং শিল্প ইতিমধ্যেই অনেক বড় হয়ে উঠেছে, কিন্তু এর পরিবর্তে তারা গিয়ে প্রকৃত শিল্প ও উৎপাদনে যুক্ত হতে চায়। আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। তাহলে তার কি কোম্পানিটি বিক্রি করে দেওয়া উচিত? জিয়াওয়াই দীর্ঘশ্বাস ফেল। বাড়ির অসুবিধাগুলোর কথা ভাবছি। আমি আবার আমার চাকরিটা হারাতে চলেছি অবিলম্বে। আমার মন খারাপ ছিল। তুমি এসব আজেবাজে কথা বলছো কেন? লিউ ইস্যু চোখ উল্টালো। বস শিল্পে প্রবেশ করতে দৃঢ়প্রতিজ্ঞ হলেও আমাদের কোম্পানি দেউলিয়া হবে না। বস ধনী। তারা হাঁস ও শুক্রের খামার থেকে 20 বিলিয়ন আয় করেছে। 20 বিলিয়ন। জিয়াওয়াই তার মুখটা বড় করে খুল। আমার হাতের কাপটা ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল। অফিসে ঢোকার পর এরপর তারা অধিগ্রহণের জন্য উপযুক্ত কোম্পানি খুঁজতে অনলাইনে অনুসন্ধান শুরু করল। অবশেষে তাদের নজর একটি শিল্প প্রতিষ্ঠান এবং একটি গবেষণা কেন্দ্রের উপর রয়েছে। এই দুটি কোম্পানি হাংঝৌতে অবস্থিত। ঘাঁটিটি নিলামে তোলা হচ্ছে। ভিত্তিটিকে তিয়ানহে সুপার কম্পিউটার বলা হয়। হ্যাংঝো সেন্ট্রাল বেস। আমি কখনো ভাবিনি এই জিনিসটা বিক্রি হতে পারে। এটা প্রায় 6 মাস আগের কথা। হাংঝো একটি সানওয়ে সুপার কম্পিউটিং বেস স্থাপন করেছে। ধারণা করা হয় যে তিয়ানহে ঘাঁটিটি মূলত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আমাদের এটা নিতেই হবে। তিয়ানহে ঘাঁটির উপর ভিত্তি করে সরাসরি সেকেন্ড ওয়ার্ল্ড কর্পোরেশনের সদর দপ্তর স্থাপন করুন। নিঃসন্দেহে সেরা পছন্দ। তাছাড়া যদিও তিয়ানহে বিয়োগ 2 সুপার কম্পিউটারটি কিছুটা পুরনো, কিন্তু সুপার কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শীঘ্রই অনলাইনে আসবে। এতে অনেক সময় বাঁচানো যায়। একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর আমি আমার দ্বিতীয় লক্ষ্য তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের দিকে তাকালাম। তিয়ানহং ইন্ডাস্ট্রি এখন এটিকে একটি পূর্ণাঙ্গ শিল্প প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়, কিন্তু এটি আসলে একটি গম কারখানা মাত্র। হ্যালো, আপনি কি জনাব সান তিয়ানহং? আমি ফোন ডায়াল করে জিজ্ঞাসা করলাম। এটা আমি। তোমার গলাটা খুব তরুণ শোনাচ্ছে। আপনি কি নিশ্চিত যে আপনি তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল অধিগ্রহণের বিষয়ে আমার সাথে যোগাযোগ করছেন? সান তিয়ানহং সামান্য ভ্রুকুটি করল। কিনবেন কিনা তা মিস সানের প্রস্তাবের উপর নির্ভর করছে। সান তিয়ানহং বিনা দ্বিধায় 12 বিলিয়নের প্রস্তাব দিয়েছিলেন। মনে হচ্ছে তারা একবারও ভেবে দেখেনি যে আমি সত্যি এটা কিনব। আমার সাথে 8 বিলিয়নের জন্য দর কষাকষি করার চেষ্টা করবেন না। আমি তিয়ানহং গ্রুপের মালিকানাধীন সম্পদগুলো সম্পর্কে জানি। মোট এই দামটা অবশ্যই যথেষ্ট। সান তিয়ানহং আটকে উঠল। সে হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। অপরপক্ষটিকে এত অল্প বয়সে প্রায় 10 বিলিয়ন তরল সম্পদ থাকা। তিনি দীর্ঘক্ষণ ধরে চিন্তা করলেন। সান তিয়ানহং তখনও ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না। আমি বিষয়টি নিয়ে আরও ভাবব। আমি আগামী সপ্তাহে একটি নিলামে অংশ নিতে হাংঝৌ যাব। তাহলে আমি সরাসরি আপনার সাথে দেখা করতে আসব। পরের দিন সকালে আমি কোম্পানির কর্মচারীদের সাথে একটি সভা ডেকেছিলাম। স্থানান্তর পরিকল্পনাটি ঘোষণা করা হয়েছিল। লিউ ইস্যু, জিয়াওই এবং ওয়াং জিয়া, তারা সবাই আমার সাথে হাংঝৌ যেতে আগ্রহ প্রকাশ করেছে। যখন আমি খুশি থাকি। কর্মচারীদের কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস চালক, তুমি কি সত্যি বলছো? এটা অনেক দামি। তুমি কিসের জন্য অপেক্ষা করছো? আমি কার্ডটা বিক্রয়কর্মীর হাতে গুজে দিলাম। 680-911 কার্ড সোয়াইপ এবং মার্টিন। আমি 4টিই নেব। 1 সপ্তাহ পরে লিউ এসেও তার 680 চালান। আমাকে আর জিয়াওয়াইকে স্টেশনে পৌঁছে দিন। হাংঝোতে পৌঁছানোর পর লাও ডিং কি আমাকে নিতে এসেছিলেন? নিলাম শুরু হতে চলেছে। দলটি খুব তাড়াহুড়ো করে নিলামস্থলে পৌঁছালো। আগে তিয়ানহে সুপার কম্পিউটিং ঘাঁটির দায়িত্বে থাকা একজন প্রবীণ অধ্যাপক মঞ্চে উঠলেন। আমি ঘোষণা করছি, হাংঝো তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যে প্রসঙ্গে বলতে গেলে বৃদ্ধ লোকটি চারিদিকে তাকালেন। প্রাথমিক দর 2 বিলিয়ন। 2 বিলিয়ন। 2 বিলিয়ন 20 মিলিয়ন। 2 বিলিয়ন 30 মিলিয়ন। নিচের কোম্পানিগুলোর নির্বাহীরা তাদের নিলামে প্যাডেলগুলো তুলতে শুরু করলেন। তবে লাও ডিং নির্বিশেষে, কিংবা হয়তো তিনি এমন কোনো বড়মাপের ব্যক্তি যার সাথে আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল, কেউ কথা বলল না। সবাই চুপচাপ দেখছিল। অবশেষে মূল্যবৃদ্ধির হার কমে গেল। দাম এখন 2.55 বিলিয়নে পৌঁছেছে। বেশ কয়েকজন বড়কর্তা ব্যক্তি কোমর বেঁধে নেমে পড়লেন। পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু আমি ইতিমধ্যেই 4 বিলিয়নের একটি দর দিয়েছিলাম। আমি 4 বিলিয়নের চড়া মূল্য পরিশোধ করেছি। হাংঝো তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের ছবি। খবরটি প্রকাশিত হওয়ার পর এতে বহু দর্শকের সমাগম ঘটে এবং আলোচনার সূত্রপাত হয়। অবিশ্বাস্য। জাদুর জগতের খেলার পরবর্তী পর্যায়ে
সার্ভারগুলো হবে সুপার কম্পিউটার। এটি নজিরবিহীনভাবে ভয়াবহ। সার্ভারে বিলিয়ন বিলিয়ন ব্যয় করা হয়েছে। আমি বাবার দ্বারা মুগ্ধ। আপনি কি বাড়িতে আছেন? আমি ফিরে এসেছি নিলামের পর। আমি বাড়িতে ফোন করলাম। তুমি এখনো ফিরে আসতে জানো? দোকানে আসুন। তোমার মা আর আমি দুজনেই দোকানে আছি। 10 মিনিটেরও বেশি সময় পরে শিয়াও শিয়াওয়াই এবং আমি একটি পুরনো আবাসিক এলাকায় এসে পৌঁছালাম। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন অভিভাবকেরা ইতিমধ্যেই চারপাশে জড়ো হয়েছিলেন। তুমি সত্যি সত্যি তোমার গার্লফ্রেন্ডকে বাড়ি নিয়ে এসেছো, বাচ্চা? ইনি আমার অস্থায়ী সহকারী ও সচিব। প্রেমিকা নয়। তার নাম জিয়াও জিয়াওয়াই। সচিবের বাবা মা হতবাক হয়ে গিয়েছিলেন। চাচা এবং খালা। হ্যালো, আমি বসের অস্থায়ী সহকারী ও সচিব। আমার নাম জিয়াও জিয়াওয়াই। জিয়াও জিয়াওয়াই নিজের পরিচয় দেওয়ার পর 4 জন লোক প্রাচীন শৈলীর কিজুনঝায়ে প্রবেশ করল। হস্তশিল্পগুলো দেখতে। আমি মাথা না নেড়ে পারলাম না। বাবা, আপনি আপনার সব ভালো জিনিসগুলো সরাসরি প্রদর্শন করছেন না কেন? লুকানোর জন্য জেদ করা। ভয় হচ্ছিল আমি দেখে ফেলব। তুমি জানো? আমার বাবা অবাক হয়ে গেলেন। তুমি কি করে জানলে খোকা? আর আপনার সচিব সহকারীর অবস্থাটা কি? ওরে দুষ্টু ছেলে, তুই এখনো বুঝতে পারিসনি যে তোর পরিবার অনেক ধনী, তাই না? তুমি কি আমাকে ধোকা দিয়ে এটা করিয়েছো? যদি পুনর্জন্ম না থাকতো, আমাকে অন্তত আরও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবেই আপনি বাড়ির পরিস্থিতি জানতে পারবেন। হাংঝোয়ের পুরাকীর্তি ব্যবসায় প্রায় সবাই জানে। আমার বাবা মিকচেন। আমার তোমার টাকার দরকার কেন হবে? আমি এর আগে সাংহাইতে একটি ব্যবসা শুরু করেছিলাম। কে ভেবেছিল যে এটি সত্যিই সফল হবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? জিয়াওকে জিজ্ঞেস করুন। এই মুহূর্তে জিয়াও জিয়াওয়াই দুর্বলভাবে বলল। আমাদের বস 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তার ব্যবসা চালাচ্ছেন। প্রায় 20 ফুট কি 4 বিলিয়ন আয় করেছে। আরও। বাবা মা হঠাৎ ঘুরে দাঁড়ালেন। হতবাক। আমি ছোটবেলায় এখানেই থাকতাম। আমার ঘরের দিকে তাকিয়ে আমার চোখে স্মৃতির ঝলক খেলে গেল। বইয়ের তাকে কিছু ছোট হস্তশিল্প। আমি জেনে বুঝেই মুচকি না হেসে পারলাম না। আমি এটাকে আর ছোট হস্তশিল্প বলে মনে করি না। এটি একটি খাঁটি প্রাচীন জিনিস। এই প্রাচীন জিনিসগুলি দেখে তখন আমি ভ্রুকুটি করলাম। অমরত্বের রহস্য এমন কিছু নয় যা কেবল ভাগ্যক্রমে লাভ করা যায়। প্রাচীনকাল থেকে সম্রাট হোক বা রাজা, সকলেই অমরত্বের রহস্য খুঁজছে। প্রাচীনকালে কেউ কি সত্যি অমরত্ব লাভ করেছিল? তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন পেংজু। তিনি 800 বছর বেঁচে ছিলেন। পরে হুজাংশান জুন নামে আরও একজন ব্যক্তি ছিলেন। পেংজুর মৃত্যুর পর তার স্মৃতিচিহ্নগুলি প্রাপ্তি। শত শত বছর পরেও তাকে তার পূর্বজন্মের যুবকের মতোই দেখতে লাগে। আমার বাবা। এর অর্থ হল সংশ্লিষ্ট কোনো সমাধি থেকে খনন করে পাওয়া কোনো প্রত্নবস্তু লাভ করা। সেই কারণেই তারা ওই পরিস্থিতিতে পড়েছিল। এবং বহু বছর পরে পৃথিবীতে গ্রহাণুর আঘাতের কারণে মানুষ বিশেষ উপাদান এবং পদার্থের সংমিশ্রণ লাভ করেছিল। নতুন যুগের প্রযুক্তির সাহায্যে অমরত্বের প্রাচীন রহস্য সমাধান হচ্ছে। অমরত্বের রহস্য অবশেষে সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে। সেই সময় থেকেই দীর্ঘায়ু মাথাপিছু কল্যাণে পরিণত হয়। মনে হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু বিষয়ের পরিকল্পনা শুরু করা দরকার। সে ভ্রু কুঁচকে এক মুহূর্ত ভাবল। আমি মনে মনে ভাবলাম, আমার বাবা তো পুরনো জিনিসের ব্যবসা করেন গু। স্বাভাবিকভাবেই যারা সমাধিতে প্রবেশ করে তাদের সাথে এর কিছু যোগসূত্র আছে। অমরত্বের আসল রহস্য সেই প্রাচীন ঐতিহ্যের গভীরে লুকানো। এবং হাতে গোনা কয়েকজন সত্যিকারের অসাধারণ মানুষের হাতে। ওই লোকেরা প্রাচীন পূর্বপুরুষদের শিক্ষা অনুসরণ করত। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাহাড় ও মাঠে সংগ্রাম ও কঠোর পরিশ্রম করা হয়েছে। সাধারণত বাইরের লোকেদের সাথে তাদের যোগাযোগ থাকে না। জিনগত গবেষণা প্রতিষ্ঠান যেখানে শেন ল্যাং তার পূর্বজন্মে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এটি পারিবারিক ব্যবসাগুলোর মধ্যে অন্যতম। আমি আপাতত বাড়িতেই থাকব। আমি এক মুহূর্ত ভাবলাম। সে মনে মনে ভাবল যে এই সময়কালে অবশ্যই এমন লোক থাকবে যারা আমার বাবার কাছে জিনিসপত্র পুনরায় বিক্রি করতে আসবে। এই সময়কালে সুযোগটি কাজে লাগানোই শ্রেয়। প্রথমে আমাকে আমার জন্য কাজ করার জন্য কয়েকজন লোক নিয়োগ করতে হবে। এছাড়াও আমাদের সুপার কম্পিউটিং ভিত্তির দিকেও খেয়াল রাখতে হবে। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলুন। এটা করার পরে এরপর জাদু জগতের পরবর্তী পর্যায়ে উন্মোচিত হতে পারে। তবে তার আগে আমাদের প্রথমে শিল্প ভিত্তি গড়ে তুলতে হবে। এইভাবে আমরা শুধু নির্মাণ কাজই করতে পারব না, কৃত্রিম বুদ্ধিমত্তারও বিকাশ ঘটাতে পারব। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়, শিল্প ভিত্তিগুলো এইভাবে শুরু হতে পারে। জড়তীয় বুদ্ধিমান রোবট এবং যান্ত্রিক সরঞ্জামের ব্যাপক উৎপাদন। আমি পাশে বসে থাকা জিয়াও জিয়াওয়াইয়ের দিকে ফিরলাম। অনুগ্রহ করে আমাকে তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের চেয়ারম্যান সান তিয়ানহংয়ের সাথে যোগাযোগ করতে সাহায্য করুন। 1 ঘন্টা পরে আমি সানের জেনারেল ম্যানেজারের সাথে দেখা করেছি। সরাসরি মূল কথায় আসুন। ঠিক যেমনটা আমি আগে বলেছিলাম, আপনি তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল আমার কাছে 8 বিলিয়নে বিক্রি করলে কেমন হয়? আমি বিষয়টি ভালোভাবে ভেবে দেখেছি। অবশ্যই, কিন্তু মিক্সচেন, তুমি গিয়ে তিয়ানহং শিল্প পার্কের ভেতরে একবার দেখে আসো না কেন? সান তিয়ানহং কিছুটা অবাক হয়েছিলেন। কোনো প্রয়োজন নেই। যাই হোক, অনেক জায়গা ভেঙে নতুন করে করতে হবে। আমি 3 বিলিয়ন তুলে নিতে প্রস্তুত। তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের অভ্যন্তরের সংস্কার ও পরিচ্ছন্নতা বিষয়গুলো জটিল হওয়া থেকে বাঁচাতে। সান তিয়ানহং হেসে বললেন, প্রেসিডেন্ট চেন আসলেই খুব উদার গু। চলুন আজই চুক্তিটি স্বাক্ষর করি। যখন আমি সাংহাইতে ছিলাম, আমি ইতিমধ্যেই তিয়ানহে সুপার কম্পিউটিং বেসের উপর ভিত্তি করে আমার তথ্য তৈরি করেছি। এবং তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের নকশায় পরিবর্তন আনা হয়েছিল। এবং এটি একটি এআই ভবিষ্যৎমুখী প্রযুক্তিগত শৈলীতে ডিজাইন করা হয়েছে। এটি নিঃসন্দেহে এই যুগের ডিজাইনের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। অবিলম্বে আমি বেশ কয়েকটি স্বনামধন্য নির্মাণ সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। যৌথ নির্মাণ শুরু হয়। ভিত্তিটি তৈরি করা হয়েছে। নিরাপত্তা একটি বড় সমস্যা। এক মুহূর্ত ভেবে আমি ফোন করলাম। আধা ঘন্টা অপেক্ষা করার পর লোক দুজন একটি মিনিভ্যান চালাচ্ছিল। চায়ের দোকানে পৌঁছালাম। আপনি নিশ্চয়ই মিক্সচেন। আমার নাম ওয়াং মিং। তার নাম লি জুন। তাদের সাথে হাত মেলানোর সময় তাদের শক্তি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। মানবজাতি আন্তঃনাক্ষত্রিক যুগে প্রবেশ করার আগে অসাধারণ ক্ষমতা মানবজাতি আয়ত্ত করতে পারেনি। যখন মানবজাতি প্রথম জাদুকরী সভ্যতার সংস্পর্শে এসেছিল, অনেকে নিজেদের পরিবর্তন করে জাদু চর্চা করার চেষ্টা করে। কিন্তু অবশেষে আবিষ্কৃত হল, প্রযুক্তির শক্তি জাদুকরী সভ্যতাগুলোকে পরাভূত করার জন্য যথেষ্ট। বিজ্ঞান মৌলিক। সমস্ত অসাধারণ ক্ষমতা বিজ্ঞানের সাহায্যে সবকিছু বিশ্লেষণ ও আয়ত্ত করা সম্ভব। শক্তিশালী জাদু। দুঃখিত, আমরা একটি জিন সম্পাদনা এজেন্ট তৈরি করেছি। জাদুর ক্ষতি থেকে সুরক্ষিত। শক্তিশালী লড়াইয়ের মনোভাব। আমাদের তৈরি করা শারীরিক শক্তিবর্ধক ওষুধটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। বহুদিন আগেই প্রত্যেককে ইস্পাতের দেহে পরিণত করা হয়েছে।
তুমি এখনো তোমার লড়াইয়ের মনোভাব ব্যবহার করে আমাকে আক্রমণ করতে চাও? এখানে কি এর অর্থ হলো? আমি আপনাকে ওয়ার্নিং বাও ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, বিশেষভাবে তৈরি সুপার অ্যালোগ্রেট সোয়ার্ড। নইলে তোমার তরবারিগুলো ভেঙে যাবে। আমার সামনে থাকা দুজন ব্যক্তির মধ্যে পরিবর্তনের স্পষ্ট সম্ভাবনা ছিল। এখন থেকে তোমরা দুজন আমাকে অনুসরণ করবে। যেহেতু এটি এক বন্ধুর মাধ্যমে পরিচিত হয়েছিল, তাহলে আমি অবশ্যই তোমার সাথে অন্যায় আচরণ করব না। এইভাবে মাসিক বেতন 30,000, বোনাস আলাদাভাবে গণনা করা হবে। 30,000 ইউয়ানের অঙ্কটা দেখে ওয়াং মিং ও লি জুন হতবাক হয়ে গিয়েছিল। যদিও তারা লড়াইয়ে খুব ভালো, তিনি অল্প বয়স থেকেই তার গুরুর কাছ থেকে যুদ্ধকলা শিখেছিলেন। কিন্তু আজকাল মার্শাল আর্ট অনুশীলনকারীরা চাকরি খুঁজে পাওয়া খুব কঠিন। আমি জানি তোমরা দুজনেই ভালো আছো, সুতরাং আমরা আপনাকে কিছুটা বেশি মাসিক বেতন দেব। বোনাস, যতক্ষণ তুমি আমার মতো কাজ করবে, অথবা এমন জিনিস যা কোম্পানিতে অবদান রাখে। বিষয়ের আকারের উপর নির্ভর করে, পরিমাণগুলোও ভিন্ন। তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি। ওয়াং মিং ও লি জুন বারবার মাথা নাড়ল। আপনাকে অবিলম্বে একটি কাজ করতে হবে। নিরাপত্তারক্ষী হিসেবে একদল প্রাক্তন সৈনিক নিয়োগ করুন। উচ্চ বেতনভোগী প্রাক্তন সৈনিকদের সাথে আমার যোগাযোগ আছে। আমার ছোটবেলার এক ভালো বন্ধু, তিনি বিশেষ বাহিনীর রাজা। তার একটি দল আছে। এটি প্রবীণ সৈনিকদের দিয়ে পূর্ণ ছিল। তাদের মধ্যে অনেকেই ছিলেন তার সহযোদ্ধা ইত্যাদি। আপনার তাদের সাথে যোগাযোগ করা উচিত। আপনি যতগুলো চান আমরা ততগুলোই নেব। আমার কোনো ব্যবসারই দেখাশোনা করা হচ্ছে না। আগামীকাল তিয়ানহে সুপার কম্পিউটিং বেশে আমাদের দেখা হবে। কিজুন ছাইয়ে ফিরে আসার পর মাঝখানের চায়ের টেবিলে আমার বাবা জিন্স পরা একজনের সাথে আছেন। ট্যাঙ্কটপ পরা বলিষ্ঠ লোকটি কিছু বলছিল। হঠাৎ দরজাটা খুলে গেল। তারা দুজনেই চমকে উঠল। আমার ছেলেকে নিয়ে চিন্তা করবেন না। পেশিবহুল লোকটির টানটান পেশিগুলো শিথিল হয়ে গেল। তরুণ প্রভু চেন কেবল তার প্রভাবশালী উপস্থিতি দিয়েই বেশ ভয়ঙ্কর। তুমি এখানে কি করছো? ছোটবেলা থেকে কি আপনার পুরাকীর্তির প্রতি আগ্রহ গড়ে ওঠেনি? আপনি কি আগ্রহী নন? আমি অবলীলায় টেবিলটা তুলে নিলাম। তার দ্বারা প্রাচীন জিনিসপত্রের মূল্যায়ন করা হচ্ছে। সে স্পর্শ করে তা পরীক্ষা করতে শুরু করল। এটি ব্রোঞ্জে ঢালাই করা, ছোট ট্রাইপডের মতো দেখতে কিছু একটা। এই জিনিসটার দাম কত? তুমি যা পরে আছো তা নিয়ে আমি নিজেও সঠিকভাবে বিচার করতে পারছি না। এটি ধূপদানি নয়। দেখে মনে হচ্ছে এটি কিন রাজবংশের আগের কোনো পণ্য। যদি উৎসটি খুঁজে পাওয়া যায়। এই জিনিসটা খুব মূল্যবান। উৎসটি খুঁজে না পাওয়া গেলে কি হবে? 3 লক্ষের কথাটা শুনে বাবার ঠোঁট কেঁপে উঠল। এটা তো একটা ছোট খেলনা। আমি ছোট ট্রাইপটা খেয়ে সরিয়ে টেবিলের উপর রাখলাম। তার চোখ সামান্য কেঁপে উঠল। মাথা ঘুরিয়ে সে বলিষ্ঠ লোকটির দিকে তাকালো। আমার বাবা এই ছোট ট্রাইপটা চিনতে পারছেন না, কিন্তু আমি তাকে চিনি। এই জিনিসটা হাজার হাজার বছর আগের একটি প্রদীপদানি। নির্দিষ্ট নামটি কেউ জানে না। এর উৎপত্তি হয়েছিল 2500 খ্রিস্টপূর্বাব্দেরও আগে। সেটা ছিল ধারাবাহিকতাহীনতার এক বিস্তৃত অধ্যায়। অমর ও দেবতাদের বিভিন্ন অবিশ্বাস্য কিংবদন্তি এবং অমরত্বের কিংবদন্তি। তারা সবাই সেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী জল্পনা অনুসারে সেই সময়কালে পৃথিবীতে তথাকথিত দেবতারা, খুব সম্ভবত এটির সত্যি অস্তিত্ব আছে। এটি কোনো ভিনগ্রহীও হতে পারে। অমরত্বের রহস্যের প্রকৃত উৎস সেটাও সেই সময়কালে। পৃথিবীতে ভিনগ্রহী থাকার সম্ভাবনা খুবই বেশি। অমরত্বের রহস্য নিয়ে গবেষণা। তারপর তিনি অমরত্বের রহস্য নিয়ে পৃথিবী ত্যাগ করলেন এবং দেবতাদের সাথে সম্পর্কিত সেই নিদর্শনগুলি। সেই সময়ের পূর্বপুরুষেরা তাদেরকেও কবরে নিয়ে গিয়েছিলেন। তবে এর আরেকটি কারণ ছিল যে সেই সময় কোনো লিখিত ভাষা ছিল না। সুতরাং সেই সময়কাল সম্পর্কে সত্য উদ্ঘাটন করা অসম্ভব। এবং ঠিক এই কারণেই পরবর্তী প্রজন্ম যে ছোট ত্রিপদীটির কথা উল্লেখ করত তাকে ডেংটাই বলা হতো। কি ডাকতে হবে? আমি বলিষ্ঠ লোকটিকে জিজ্ঞাসা করলাম। শুন তিয়ান হাই, সেই বলিষ্ঠ লোকটি এক মুহূর্তের জন্য দ্বিধা করল। তিনি তার আসল নাম প্রকাশ করেছেন। আমার পাশে দাঁড়িয়ে থাকা বাবা নির্বাক হয়ে গিয়েছিলেন। তার উচিত বয়োজ্যেষ্ঠদের আরও বেশি সম্মান করা। ইয়োর আঙ্কল সান এই ইন্ডাস্ট্রির অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব। লাও সান কি আগ্রহী? তুমি আমার কাছ থেকে কি চাও? আমার বাবা এবং সান তিয়ান হাই দুজনেই চমকে উঠেছিলেন। আমার বাবা উঠে আমাকে টেনে নিয়ে গেলেন। উনি একটা পাগল। তোমার এই নোংরা ব্যাপারে জড়ানো উচিত নয়। আমি জানি আপনি প্রযুক্তি ক্ষেত্রে আছেন। আমি ভূত ও দেবতায় বিশ্বাস করি না। কিন্তু এমন কিছু বিষয় আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। শত শত বিলিয়ন। তুমি কি করতে চাও? এই কারণে আমি গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিতে পারি না। তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বাবা, চিন্তা করো না। আমাকে ব্যাখ্যা করতে দিন। আমি হালকা হাসলাম। ঘুরে বসুন, সে শান্তভাবে বলল। সেই রহস্য যা আপনার পরিবার প্রজন্ম পর প্রজন্ম ধরে খুঁজে চলেছে। কি প্রকাশ পেয়েছিল? সান তিয়ান হাই হতবাক হয়ে গেল। তুমি কিভাবে জানলে? সত্যি বলতে কি, আমার সম্পদের পরিমাণ মাত্র কয়েকশ বিলিয়ন। আর আমি প্রথম থেকেই সব জানতাম। ভেবে দেখেছো আমার চেয়েও শক্তিশালী কেউ এটা না জেনে পারে কি করে? সান তিয়ান হাই সারা শরীর কাঁপছিল। আমার বাবা হতবাক হয়ে গিয়েছিলেন। কি হচ্ছে? আর কিছু আছে কি? কি গোপন কথা? যদি ব্যাপারটা না হয় তাহলে? সান তিয়ান হাই তৎক্ষণাৎ মাটিতে হাঁটু গেড়ে বসল। জিয়াও চেন যদি আমাকে সঠিক পথটা দেখিয়ে দেন তাহলে আমিও কৃতজ্ঞ থাকব। শুনতে শুনতে আমার বাবা ক্রমশ বিভ্রান্ত হয়ে পড়ছিলেন। ঠিক কি ঘটেছিল? তারা প্রজন্ম ধরে এটা করে আসছে। তোমার কি সত্যিই মনে হয় এটা প্রাচীন জিনিসপত্র নিয়ে? তুমি কি কখনো এটা নিয়ে ভাবনি? কেন এগুলো প্রজন্ম পর প্রজন্ম ধরে টিকে থাকে? কারণ দীর্ঘায়ু ভালো। সান তিয়ান মাথা নাড়লেন। আমাদের সূর্য পরিবার ছাড়াও আরও বেশ কয়েকটি বড় পরিবার একই পরিস্থিতিতে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রহস্যের সন্ধানে। তোমাকে সঠিক পথ জানতে হবে। আমি তোমাকে পথ দেখিয়ে দেব। আমি রাজহাঁসের খামার এবং শুকরের খামার। অবশ্যই নেপথ্যে আরও অংশীদার রয়েছে। বর্তমানে এই বিশ্বাসটি সম্পূর্ণ গোপনীয় এবং এটি আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তুমি আমার কাছে দলত্যাগ করার পর আমি আপনাকে সরঞ্জামগুলো সরবরাহ করব। কিভাবে? সান তিয়ান হাই বিনা দ্বিধায় মাথা নাড়ল। যেহেতু তরুণ প্রভু চেন এবং আরও অনেক বড় বড় ব্যক্তি আমাকে খুব সম্মান করেন, তাহলে আমি প্রভু চেনের সেবা করতে ইচ্ছুক। অন্যান্য বিষয় বাদ দিয়ে এই ঘটনার ভিত্তিতে তরুণ প্রভু চেন কি আমাকে এবং আমার সান পরিবারকে রক্ষা করতে পারবেন? আমি তোমার সূর্য পরিবারকে রক্ষা করব। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, যতক্ষণ আপনি কাজগুলো সম্পন্ন করেন আপনার সান পরিবার সম্পূর্ণ ত্রুটিমুক্ত। এবং ভবিষ্যতে আপনি এমন এক পুরস্কারও পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যাও এবং তোমার লোকজনকে জড়ো করো। আমি হাংঝৌয়ের তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল কিনতে 8 বিলিয়ন ইউয়ান ব্যয় করেছি। সংস্কার সম্পন্ন হওয়ার পর তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল প্রথমবারের মতো আমরা আপনাকে অত্যাধুনিক সরঞ্জাম ও সুযোগ সুবিধা প্রদান করব।
ধন্যবাদ জনাব চেন। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। সান তিয়ানহাই তার যোগাযোগের তথ্য রেখে গেছেন। উঠে চলে যান। আমার বাবা নির্বাক হয়ে গিয়েছিলেন। বিজ্ঞানের পরিণাম হল ধর্মতত্ত্ব। পুনর্জন্ম লাভ করার পর আমি অন্য সবার চেয়ে ভালো জানি। অদূর ভবিষ্যতে বিশ্বের ধ্বংসের চাপে আমি একটি শিল্পবৃত্তি অর্জন করেছি। আপনি কি আমার অধীনস্থদেরকে নিশ্চিতকরণের জন্য রাখতে আগ্রহী? যদি আপনি ইচ্ছুক হন, আমি আপনাকে তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের সিইও পদটি দিলে কেমন হয়? সান তিয়ানহংয়ের বিশেষত্ব কি? আমি তিয়ানহংয়ের ভিত্তির উপর নির্মাণ করার পরিকল্পনা করছি। উচ্চ প্রযুক্তির শিল্পগুলোকে উৎসাহিত করুন। যদি আপনি ইচ্ছুক হন, আপনি তিয়ানহং ইন্ডাস্ট্রির বিষয়াদির দায়িত্বে বহাল থাকবেন। ঠিক আছে, আমি তোমার সাথে এটা করব। যাই হোক, আমি এমনি অলসভাবে ঘুরে বেড়াচ্ছি। আমি আর কোনো ব্যবসা শুরু করতে চাই না। আমি বিকেলে সুপার কম্পিউটিং ঘাঁটিতে পৌঁছালাম। ঘাঁটিতে ওয়াং মিংকে গ্রহণ করা হয়েছিল। লি জুন অভিজ্ঞদের দলটির নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রাক্তন বিশেষ বাহিনীর সদস্যরা। এখন ওরা আমার নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে। পুরো সুপার কম্পিউটিং বেসটি তাৎক্ষণিকভাবে আমার কাছে এটা অনেক বেশি নিরাপদ মনে হয়েছিল। এরপর আমি আমার ব্যাগ থেকে ডেটা ট্রান্সমিটারটি বের করলাম। সে উঠে বেসমেন্টে অবস্থিত সুপার কম্পিউটিং কন্ট্রোল রুমের দিকে হেঁটে গেল। সুপার কম্পিউটিং নিয়ন্ত্রণ কনসোল। আমি এগিয়ে গিয়ে ডেটা ট্রান্সমিটারটি হস্তান্তর করলাম। এটি সুপার কম্পিউটারের ডেটা রিসিভার পোর্টে সংযুক্ত ছিল। তারপর আমার মনের ভেতরের আইটি কাজ করতে শুরু করল। ডেটা প্রবাহ ক্রমাগত প্রেরণ করা হচ্ছে। সুপার কম্পিউটারে প্রবেশ করা 1 ঘন্টা পরে সুপার কম্পিউটারটি একটি তীক্ষ্ণ বিজ্ঞপ্তি শব্দ নির্গত করার সাথে সাথে ডিসপ্লে স্ক্রিনে মিশ্র তথ্য দ্বারা গঠিত একটি গোলক আবির্ভূত হল। হ্যালো মাস্টার, অনুগ্রহ করে রানের স্তর নির্বাচন করুন। একটি খসখসে শব্দ বেজে উঠল। ইনিশিয়াল এসি সপরীক্ষা এবং সমন্বয় সক্ষম করে। ভিন্ন হার্ডওয়্যারের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বিভিন্ন রকম। হার্ডওয়্যার যত বেশি শক্তিশালী, কৃত্রিম বুদ্ধিমত্তা যত দ্রুত চলে। এক হল সর্বনিম্ন কার্যকরী স্তর। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা 99.99% সক্ষমতায় সুপ্ত অবস্থায় রয়েছে। শনাক্তকরণ এবং অপটিমাইজেশনের পরে অভিযোজিত অপারেশনস 2। মন্দ না। তিয়ান হে সুপার কম্পিউটার সম্পর্কে আমার ধারণা আরও ভালো হয়ে গেল। এটা জানা গুরুত্বপূর্ণ যে সেই যুগের হার্ডওয়্যার S2 কে শক্তি যোগাতে সক্ষম ছিল। এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও এটি বিরল। কিছুক্ষণ অপটিমাইজ করার পর মনিটরটি আবার জ্বলে উঠল। আরও বাস্তবসম্মত একটি কণ্ঠস্বর বেজে উঠল। হ্যালো মাস্টার, বল আপনার সেবায় নিয়োজিত। কণ্ঠটি একটি মেয়ের ছিল। হ্যালো সার্চ সেকেন্ড ওয়ার্ল্ড টেকনোলজি কোম্পানি। সার্ভার কপি করুন ম্যাজিক ওয়ার্ল্ড গেম ক্লায়েন্ট। এই সুপার কম্পিউটারে স্থানান্তরিত করা হয়েছে এবং যেতে দিন। সেকেন্ড ওয়ার্ল্ড টেকনোলজি কোম্পানির ভিতরে সার্ভারগুলো একসাথে খেলাটি খেলতে আপনাকে সাহায্য করা। ডেটা সেন্টারটি একই সাথে অপটিমাইজ করা হয়েছিল। গেমের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থা এবং শ্রেণীর ভারসাম্য বজায় রাখুন। গেমের পোস্ট সিস্টেম ঘোষণা আগামীকাল আপডেট করুন। মাস্টার কমান্ডটি কার্যকর করার পরেই নতুন সংস্করণটি পাওয়া যায়। সমস্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমি একটি উপকরণ ও যন্ত্রপাতির তালিকা তৈরি করেছি। ওয়াং মিং এবং লি জুনকে উপকরণ কিনতে পাঠান। প্রায় বিকাল 3টার দিকে লোক দুজন একটি পিকআপ ট্রাকের সাথে ছিল। তারা জিনিসগুলো আমার ঠিকানায় পৌঁছে দিয়েছে। সর্বশেষ এলইডি স্বচ্ছ গ্লাস ডিসপ্লে স্ক্রিন, ক্ষুদ্রাকৃতির সংকেত প্রেরণ চিপ। যে কারণে আমি এই উপকরণগুলো সংগ্রহ করেছি। এটি এমন একটি ডিভাইস তৈরির জন্য যা একটি স্মার্ট মস্তিষ্কের সাথে সংযুক্ত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার চশমা। রাত পর্যন্ত ব্যস্ত। অবশেষে চশমাটা আমার হাতে এসে পৌঁছালো। তারপর আমি সরাসরি এটা লাগিয়ে দিলাম। আমি আমার কানের কাছে একটি ছোট্ট বোতাম টিপেছিলাম। লেন্সগুলো সামান্য কেঁপে উঠল। তারপর আমার চোখের সামনে ডেটার সারি ভেসে উঠল। স্মার্ট মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন। হ্যালো মাস্টার, বল আপনার সেবায় নিয়োজিত। তথ্য বাস্তবে পরিণত হওয়ার আওয়াজ আমার মনে প্রতিধ্বনিত হলো। তখন আমার চেতনা জাগ্রত হলো। বুদ্ধিমান সহায়ক দৃষ্টি সক্ষম করুন। আমার চোখের সামনে একটি হালকা নীল আলো ঝলকালো। লেন্সের মাধ্যমে আমার দৃষ্টিসীমায় প্রচুর তথ্য ভেসে উঠল। টেবিলের উপর রাখা চায়ের কাপটার দিকে ফিরলাম, যেখান থেকে আমি এইমাত্র জল পান করেছিলাম। ক্রিস্টাল গ্লাস কাপ, ঘনভাবে প্যাক করা কাপ সম্পর্কিত তথ্যের একটি সিরিজ। এটা আমার চোখের সামনে আবির্ভূত হলো। পরের দিন আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম। সুপার কম্পিউটিং ঘাঁটির দিকে যাত্রা। গত 2 সপ্তাহে জাদুর জগৎটি গড়ে উঠেছে। অংশগ্রহণকারীর সংখ্যা এখন সর্বোচ্চ 75 লাখে পৌঁছেছে। আজ জাদুর জগতের জন্য একটি একেবারে নতুন সংস্করণ আপডেটও প্রকাশিত হয়েছে। আমি এই সুযোগটি কাজে লাগিয়ে অঞ্চলটি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনাও করছি। পূর্বে সার্ভারটি এটির অনুমতি দিত না। এখন সুপার কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নতুন জেলা খোলার চাপ ততটা বেশি নয়। সুপার কম্পিউটার কন্ট্রোল রুমে প্রবেশ করার পর বলটি যেন জাদুর জগতের সাথে সম্পর্কিত পৃষ্ঠাটি খোলে। সকল খেলোয়াড়কে অফলাইনে পাঠানোর জন্য একটি আপডেট প্রকাশ করা হয়েছে। আপডেট করা শুরু করুন। নির্দেশাবলী কার্যকর করা। সম্পাদন সম্পন্ন হয়েছে। গেম আপগ্রেড সম্পন্ন হয়েছে। ডাটাবেস আপডেট করা হয়েছে। খেলোয়াড়দের যাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। সুপার কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়। এটা সাধারণ সার্ভারের চেয়ে অবশ্যই অনেক ভালো। কোনো অপেক্ষার সময় নেই। সরাসরি ডেটা ওভাররাইট করা হয়েছিল। এরপর গেমের ব্যাকগ্রাউন্ড দেখানো শুরু হলো। ক্লায়েন্ট রিয়েল টাইমে পরিমাণ আপডেট করে। প্রায় কোনো সময় লাগে না। 20 লক্ষেরও বেশি খেলোয়াড় অবিলম্বে গেমটি আপডেট করা শুরু করে। খেলোয়াড়দের জন্য নতুন এক দফা আপডেট প্রকাশ করা হয়েছে। এমনকি যদি লক্ষ লক্ষ খেলোয়াড় অবিলম্বে ওয়েব পেজে প্রবেশ করে। আপডেটটি দেখুন। আমি 10 মিনিটেরও বেশি সময় ধরে এটা দেখছিলাম, কিন্তু এখনও শেষ হয়নি। এটা অনস্বীকার্য। সকল খেলোয়াড় যারা আপডেটটি দেখেছেন, সবাই একটি নীতি বোঝে। জাদুর জগতের অন্তর্গত একটি যুগ। এটা সত্যি আসছে। মালিক সান তিয়ানহাই ফোন করেছিলেন। কলটি কানেক্ট হওয়ার পর আমি চেয়ারে বসলাম। সান তিয়ানহাইয়ের ছবি সরাসরি পর্দায় ভেসে উঠল। সেই মুহূর্তে তিনি রাস্তার একটি দোকানে ছিলেন। দেখে মনে হচ্ছে ওরা সকালের নাস্তা খাচ্ছে। এখন কয়টা বাজে? আমি সকাল 10টায় সকালের নাস্তা খেয়েছিলাম। আমি বেশি ঘুমিয়ে পড়েছিলাম। সান তিয়ানহাই হঠাৎ চমকে উঠল। তার হাতের চপস্টিকগুলো সরাসরি মাটিতে পড়ে গেল। চারপাশে তাকাচ্ছি। জনাব চেন, আপনার কি সত্যিই আমাকে নজরদারিতে রাখার প্রয়োজন আছে? আপনার ডান দিকের টেলিফোন খুঁটিতে থাকা ক্যামেরাটির দিকে তাকান। আমি তোমাকে এখানে দেখতে পাচ্ছি। সান তিয়ানহাই বিদ্যুতের খুঁটিটার দিকে তাকালো। সে আতঙ্কে হাঁপিয়ে উঠল। আমি এক মুহূর্তের জন্য সন্দেহ করার সাহস করিনি। এটা সত্যি অত্যাধুনিক প্রযুক্তি। লিটু চেন, আপনি আমাকে শুরুতে যে কাজগুলো দিয়েছিলেন তার বেশিরভাগই আমি সম্পন্ন করেছি। মোট অন্তত 20 জন। যতক্ষণ আপনি আদেশ দেবেন, আমরা যেকোনো সময় একত্রিত হতে পারি। সময় নিন। 2 সপ্তাহ পরে উপযুক্ত সময়। তাহলে আপনি আপনার লোকজনকে নিয়ে আসতে পারেন।
ফোনটা রেখে দিন। তারপর আমি কিউকে বললাম, যে দলটি গোপনে সান্তিয়ানহাইয়ের যোগাযোগ পর্যবেক্ষণ করছে, একজন অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিকে শনাক্ত করা হলো। সরাসরি গোপন ইঙ্গিত। সান্তিয়ানহাইকে এরপর কি করতে হবে? প্রথম ধাপ হলো একটি ইস্পাত কারখানা খুঁজে বের করা। আমি এটা করার কারণ হলো, লক্ষ্য হলো একটি সুপার অ্যালয় প্রদর্শন করা। এই সুপার অ্যালয়টি আগামী কয়েক বছরের মধ্যে তৈরি করা হবে। এছাড়াও স্টার রিভার যুগে নির্মিত একটি যুদ্ধজাহাজ, মহাকাশযানের জন্য অপরিহার্য ধাতু, লেভেল 3 সুপার অ্যালয়। আমি যে আবদ্ধ শিল্প ভিত্তিটি তৈরি করেছি, আমাদের ঠিক এই ধরনের সংকর ধাতুই প্রয়োজন। এই সংকর ধাতু দিয়ে তৈরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় সিস্টেম, বুদ্ধিমান যন্ত্রপাতি এবং সম্পূর্ণ বুদ্ধিমান নিয়ন্ত্রণ শিল্পভিত্তি। এই ঘাঁটিটি নির্মাণের এটাই আসল উদ্দেশ্য। এই ঘাঁটিটি ভবিষ্যতে থাকবে। অবিরাম নতুন নতুন জিনিসের জন্ম হচ্ছে, প্রযুক্তিগত পণ্য যা এই যুগকে অতিক্রম করে। যদি এই বিশেষ ধাতুটি পাওয়া না যেত, সেটা অর্থহীন হবে। 2 সপ্তাহ এগিয়ে আসছে। আবদ্ধ শিল্প ভিত্তিটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শ্রমিকরা কারখানা ভবনটির শেষ ছাদটি নির্মাণ করছেন। আমি সান্তিয়ানহংকে একটি ইস্পাত কারখানার সাথে যোগাযোগ করতে বলেছিলাম। চলুন অধিগ্রহণটি নিয়ে আলোচনা করা যাক। পরের দিন সান্তিয়ানহং তাদের প্রতিনিধি হিসেবে তাদের সাথে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই ছোট ইস্পাত কারখানাটি আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে তিয়ানহং স্টিল রেখেছে। এরপর উপকরণগুলো ইস্পাত তৈরির চুল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছিলাম। লেভেল 3 সুপার পারফরম্যান্স অ্যালয় ফর্মুলার উপর ভিত্তি করে কঠোর উপাদান নির্বাচন এবং অনুপাত সমন্বয়। তৃতীয় দিনে যখন গলিত ইস্পাতের শেষ চালানটি উৎপাদিত হলো, অবশেষে আমি পরিকল্পনার আমার পর্বটি সম্পন্ন করেছি। আর অপেক্ষা করতে পারছি না। আমি আমার প্রয়োজনীয় বাদ্যযন্ত্রগুলো পেতে চাই, একবার মেশিন টুলস এবং জড়তীয় বুদ্ধিমান রোবট জন্ম নিলে। সুতরাং এরপর আমরা যাই করি না কেন, এটি আরও অনেক বেশি সুবিধাজনক হবে। 1 ঘন্টা পরে তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের অভ্যন্তরীণ আবদ্ধ শিল্প ঘাঁটি, যখন ট্রাক ভর্তি গলিত ইস্পাত ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি আগে থেকে যে ছাঁচগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো ছিল। এটা সরানো হয়েছিল। তারপর জল দেওয়া শুরু হলো। জল দেওয়ার দায়িত্বে থাকা মানুষগুলো ছিলেন সাধারণ শ্রমিক। আমি অন্য কিছু করছিলাম, বিশেষ রাসায়নিকের বিন্যাস। আরেকটি বিষয় হলো সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটিক গানের উন্নয়ন। সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটিক গান কোনো অস্ত্র নয়, বরং এটি লেভেল 3 সুপার পারফরম্যান্স ধাতুর ভেতরের এক প্রকার উপাদান, প্রোগ্রামিং সরঞ্জাম। এটি স্থিতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করতে পারে, ধাতুর অভ্যন্তরে কিছু ধাতু বৈশিষ্ট্য উন্মোচন করতে। ফিচারটি চালু করার পর এই ধাতুটি শুধু ধাতুই নয়, এটি একটি স্থির ট্রান্সমিটারও, শক্তি এবং তথ্য প্রেরণে সক্ষম। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। এটাকে এই ধাতুটির সবচেয়ে মূল্যবান অংশ বলা যেতে পারে। চোখের পলকে 2 দিন কেটে গেল। আমি বিশেষ ধাতুগুলোর 99% গ্রহণ করেছি। অবশেষে সমগ্র আবদ্ধ শিল্প ভিত্তিটি রূপান্তরিত হয়েছিল, সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছে। বল শুরু হয়। আমি জনমানবহীন শিল্পাঞ্চলটিতে দাঁড়িয়েছিলাম। সে এমনি একটা বাক্য বলল, তারপর সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। সমগ্র আবদ্ধ শিল্প ভিত্তির মধ্যে শত শত যন্ত্রপাতি ও সরঞ্জাম এবং রোবোটিক বাহু। এই মুহূর্তে তাদের সকলের শরীর থেকে একটি ক্ষীণ বরফনীল আলো নির্গত হল। পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিল্প কেন্দ্রটি গ্যালাক্সির মৌলিক মানদণ্ড পূরণ করে। আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গ্যালাক্সি স্ট্যান্ডার্ডে পৌঁছানো, তার মানে এই শিল্পকেন্দ্র মহাকাশিয়ান তৈরির ভিত্তি ধারণ করা। স্বয়ংক্রিয় অপারেশন, উপকরণ চালনা করে নির্মিত 30টি জড়তীয় বুদ্ধিমান রোবট। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইস উৎপাদন এবং এক ব্যাচ গ্যালাক্সি সিস্তরের শক্তি কোর উৎপাদন করুন এবং বুদ্ধিমান শক্তি বন্দুক। আমি সরাসরি আদেশটা দিয়েছিলাম। নির্দেশনা শোনার পর ফুটবল দ্রুত কাজ বন্টন করে দেয়া। কিছু সময়ের জন্য সমগ্র আবদ্ধ শিল্প ভিত্তি সব যন্ত্রগুলো দ্রুত চলতে শুরু করল। বরফনীল আলো ঝলকালো। একটি ভবিষ্যৎমুখী রোবটিক বাহু। উপকরণ নির্বাচন করুন এবং সেগুলোকে মেশিন তুলে রাখুন। শিল্প যন্ত্রপাতি দ্রুত উপকরণ বিভক্ত ও চূর্ণ করে, সম্পূর্ণ বুদ্ধিমান এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়। আমার কিছুই করার দরকার ছিল না। ইস্পাতের ব্যবহার অব্যাহত থাকায় শীঘ্রই আমার চোখের সামনে একটি মানবাকৃতির ধাতব কঙ্কাল আবির্ভূত হল। এরপর উপাদানগুলোকে দ্বিতীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ করা হয়েছিল। ইলেকট্রনিক উপাদান, চিপ সার্কিট, এমনকি ছদ্মবেশী ত্বক। 10 মিনিটের কিছু বেশি সময় লেগেছিল। একটি জীবন্ত, আমার সামনে ঠিক একজন আসল মানুষের মতো দেখতে একটি রোবট আবির্ভূত হল। রোবটটির চোখে নীল আলোর একটি ঝলকানি দেখা গেল। তারপর শুরু করুন। রোবটটির চোখের নীল আলো নিভে গেল। সমগ্র শিল্প ভিত্তি পুনরায় সচল হয়ে উঠল। বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে তীক্ষ্ণ শব্দ নির্গত হচ্ছিল। আধা ঘন্টা পরে প্রাথমিক উপাদান প্রক্রিয়াকরণের কারণে বাকি 29টি রোবটের কাজও সম্পন্ন হয়েছে। রোবটের ভিতরে বলের চিপ, প্রেরিত জড় বুদ্ধিমত্তা। পরবর্তীকালে তাদেরকে পরোক্ষ নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছিল। বলটি নিজেই প্রধান শক্তি হিসাবে। আমার অনুরোধ করা পণ্যগুলোর ব্যাপক উৎপাদন শুরু করুন। পরের দিন খুব সকালে আমি একটি আবদ্ধ শিল্প এলাকার ভিতরে আছি। জড়তীয় বুদ্ধিমান রোবটের কাজের ফলাফল পরিদর্শন করা হচ্ছে। কার্গো হলটি অভিনব নকশায় পরিপূর্ণ ছিল। ভবিষ্যৎ সদৃশ দেখতে আগ্নেয়াস্ত্রগুলো কার্গো কন্টেইনারের ভেতরে রাখা হয়েছিল। সব মিলিয়ে 1000-এর কম নয়। এছাড়াও বেশ কয়েকটি বড় কার্গো কন্টেইনারের ভিতরে নানা রকম অদ্ভুত ও অস্বাভাবিক জিনিস স্তূপ করে রাখা হয়েছিল। ছোট্ট চেন, আমরা পৌঁছে গেছি। মোট 33 জন। এটি দেশীয় কেনাকাটা নির্দেশিকা শিল্পের অন্তর্ভুক্ত। আপনি খুঁজে পেতে পারেন এমন সমস্ত বিশেষজ্ঞ। ঘাটির ঠিক ভেতর থেকে সান্তিয়ানহাইজের কণ্ঠস্বর ভেসে এল। কিউ আমার হয়ে ফোনটা ধরেছিল। এই জিনিসগুলো আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। ঠিক আছে মিস চেন, ফোনটা রেখে দিন। আমি ইশারা করলাম। সে মুখ খুলে বলল, বুদ্ধিমান রোবট তৈরির প্রয়োজনীয়তা। 33 সেট গ্যালাক্সি স্বতন্ত্র সৈনিক সেট পরিবহন করুন। পরীক্ষা পরিসরটি আবদ্ধ ভিত্তির বাইরে অবস্থিত। অনুষ্ঠানস্থলটি খালি ছিল। মাত্র কয়েকটি জরাজীর্ণ শিল্প পরিবহন যান। আমি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর সবাই চারপাশে জড়ো হলো। জিয়াও চেনো? আমি হালকাভাবে মাথা নাড়লাম। এরপরে 30টি জড়তীয় বুদ্ধিমান সিমুলেশন রোবট ভিদের কৌতূহলী দৃষ্টির মাঝে রোবটটি সরঞ্জামগুলো মাটিতে রাখল। তরুণ প্রভু চেন, রোবটটি আপনাকে পণ্য পরীক্ষার স্থানে নিয়ে যাক। সান্তিয়ানহাই জিজ্ঞাসা না করে পারল না। বাকি সবাই পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। এই জিনিসগুলো দেখতে খুবই ভবিষ্যৎমুখী। এটা কতটা শক্তিশালী তা প্রায় অবিশ্বাস্য। এটা দেখতে বাচ্চাদের খেলনার মতো। আমি হালকাভাবে মাথা নাড়লাম। একটি স্মার্ট এনার্জি গান তুলে নিন। তারপর একটি ব্যাকপ্যাক থেকে শিশুর মুঠোর আকারের একটি টুকরো বের করে নিন। লাল শিরাযুক্ত একটি নলাকার বস্তু। এটি স্মার্ট এনার্জি গানে প্রবেশ করান। বন্দুকটি গাড়িটির দিকে সামান্য তাক করা ছিল।
যখন আমি ট্রিগার টানলাম, চোখ ধাঁধানো লাল আলো বেরিয়ে এল। বাতিল করা একটি শিল্প পরিবহন যান সামান্য কেঁপে উঠল। আলো ম্লান হয়ে যাওয়ার পর গাড়ির বডিতে একটি বিশাল গর্ত দেখা দিয়েছে। আলোটা পুরো গাড়িটা ভেদ করে গেল। এর ফলে গুহার প্রবেশপথ দিয়ে সবাই অপর পাশটা দেখতে পায়। এটা কি ধরনের উচ্চ প্রযুক্তি? সান্তিয়ানহাই হতবাক হয়ে গেল এবং নিজের অস্তিত্ব নিয়ে কিছুটা সন্দেহ করতে লাগল। যদি বুঝতে না পারেন তাহলে বেশি প্রশ্ন করবেন না। এই জিনিসটি এখনো ইন্টারভিউয়ের জন্য ব্যবহার করা যায় না। সুতরাং আমার কথার অর্থ তোমার বোঝা উচিত, তাই না? আমি সান্তিয়ানহাইজের দিকে তাকালাম। আমি বুঝতে পেরেছি বলে সান্তিয়ানহাই মাথা নাড়ল। চিন্তা করবেন না জনাব চেন। যদি কারো এই জিনিসটার উপর কোনো কারসাজি থাকে, আমি ওর মৃত্যু চাই। আমি মাথা নেড়ে চারপাশের সবার দিকে তাকালাম। শুধু একটি নয়, তোমরা সবাই মরবে। সবার বুকটা হিম হয়ে গেল। এবং এগুলোও। আমি স্টোরেজ ব্যাগটি খুললাম। ভাঁজ করাটা বের করে নিন। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইস। এটাই সেই এক্সোস্কেলেটন ডিভাইস যা আপনারা সিনেমায় দেখে থাকেন। এটা পড়ুন। আপনি সহজেই কয়েক টন ওজনের বস্তু তুলতে পারেন। এমনকি পেশাদারদের জন্য বিশেষ শিরবস্ত্র রয়েছে। সব সময় পূর্ণ শক্তিতে ব্যবহার করা হলেও এটা এক সপ্তাহ টিকবে না। সমুদ্রে যাওয়া হোক বা মহাকাশে যাওয়া হোক, এই কথা বলা যায় যে এই সেটটি থাকলে আপনার মৃত্যু না হওয়ার নিশ্চয়তা রয়েছে। সান্তিয়ানহাই এবং উপস্থিত বাকি সবাই হতবাক হয়ে গেলেন। জিয়াও চেন আরও বলল যে আমরা শুধু কাঁপছিলাম। সান্তিয়ানহাই না বলে পারলেন না। আমি সান্তিয়ানহাইজের দিকে তাকালাম। এবার তুমি গিয়েছিলে। এটা সেইটা নয় যেটা আপনি আগে ডাউনলোড করেছিলেন। সেই ঐতিহাসিক ব্যক্তিত্বদের কাঁপুনির পরিশেষে ইতিহাস তাদেরকে প্রকৃত রহস্য থেকে বিচ্ছিন্ন করে দেয়া। এবার আপনি ৫,০০০ বছর পুরনো একটি কম্পন বাজাবেন। ওটার মধ্যেই আসল রহস্যটা রয়েছে। এই জিনিসগুলো। এটা শুধু এটুকু নিশ্চিত করতে পারে যে তুমি ভেতরে ভেতরে মরে যাবে না। কোন বিষয়টি সান্তিয়ানহাইকে হতবাক করেছিল? তরুণ প্রভু চেন, আপনি কি আসল গোপন স্থানটি জানেন? এটা কিভাবে সম্ভব? অনেক পরিবার, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আবিষ্কার। আমি এখনো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। আপনি কিভাবে সঠিক অবস্থানটি জানতে পারবেন? আমি কিভাবে জানি তা তোমার জানার প্রয়োজন নেই। আপনার শুধু জানা দরকার এই সরঞ্জামগুলি। এটি আপনাকে পৃথিবীর যেকোনো স্থানে থাকার সুযোগ করে দেয়া। আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। যথেষ্ট হয়েছে। ওয়াংমিং, তুমি সরঞ্জামগুলো পরে নাও। তাদেরকে ব্যক্তিগতভাবে প্রদর্শন করুন। ওয়াংমিং মাথা নাড়ল। বোতামটি চাপুন। এক্সোস্কেলেটন ডিভাইস দ্রুত ছড়িয়ে পড়ছে। ওয়াংমিং কড়াভাবে ঘেরাও হয়ে গিয়েছিল। স্বচ্ছ হেলমেটের ভিতরে নীল আলো ঝলকায়। স্বচ্ছ হেলমেটটির উপর সরাসরি ডেটার সারিগুলো প্রদর্শিত হচ্ছিল। ওয়াংমিংয়ের চোখে আবির্ভূত। গ্যালাক্সিটি এক এক্সোস্কেলেটন ডিভাইসটি সক্রিয় করা হয়েছে। হেলমেটের ভেতরে থাকা ওয়াংমিং অবাক হয়ে চিৎকার করে উঠল। এদিকে এক্সোস্কেলেটন ডিভাইসটি সম্পূর্ণরূপে মোতায়েন করা হয়েছিল। তার সারা শরীর জুড়ে যান্ত্রিক হাত দেখা দিল। রোবটিক বাহুটি তার শরীর ঢেকে দিল। বর্মের একটি স্তরের মতো। তাকে সম্পূর্ণরূপে রক্ষা করুন। ওয়াংমিং এক্সোস্কেলেটন ডিভাইসটি পড়েছিল দেখে আমি এমনিতেই একটা স্মার্ট এনার্জি গান তুলে নিলাম। এবং ওয়াংমিংকে লক্ষ্য করে শক্তির ওঠানামা অনুভব করা। অনুগ্রহ করে আশ্রয় নিন এবং এটি এড়িয়ে চলুন। ওয়াংমিং পুরোপুরি হতবাক হয়ে গেল। এর মানে কি? ঘুরে দাঁড়াতেই তার মুখের ভাব আমূল বদলে গেল। কারণ আমি ইতিমধ্যেই গুলি চালিয়ে দিয়েছি। এই মুহূর্তটা শুধু ওয়াংমিংকে নিয়ে নয়, বাকি সবাই ভয় পেয়েছিল তাদের। কিন্তু এই এনার্জি গানের শক্তি সচক্ষে দেখার পর, যদি সেই গুলিটা ওয়াংমিংকে লাগত, ওয়াংমিং এখনো বাঁচতে পারে। একটি লাল আলোর ঝলকানি তীব্র বেগে ছুটে গেল। ওয়াংমিং ছিটকে পেছনে পড়ে গেল। এটি ৭-৮ মিটার দূরত্বে উড়ে গিয়েছিল। তারপর অবতরণ করল। অবতরণের মুহূর্তে তার পিছনে বুদ্ধিমান এক্সোস্কেলেটন ডিভাইস। দুটি রোবটিক বাহু স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত হল। রোবটিক বাহু দ্রুত বল প্রয়োগ বন্ধ করে দেয়া। এবং তারপর তারা তাকে স্থিরভাবে মাটিতে রাখল। ওয়াংমিং মাথা নিচু করল। সে তার বুকের সেই জায়গাটার দিকে তাকাল যেখানে এনার্জি গানটা তাকে আঘাত করেছিল। কিন্তু তারা আবিষ্কার করল ধাতপাতের বর্ণটি সামান্য লালচে হওয়া ছাড়াও আমার বিন্দুমাত্র ক্ষতি হয়নি। উপস্থিত সকলেই আবারও চমকে উঠল। আমি অবলীলায় এনার্জি গানটা ঝাও কাইয়ের দিকে ছুড়ে দিলাম। তিনি সান্তিয়ানহাইকে এই এক্সোস্কেলেটন ডিভাইসটি সম্পর্কে বলেছিলেন। যদিও এটিকে গান্ডামের মতো বাহ্যিক বর্ম বা অন্য কিছু হিসাবে বর্ণনা করা যায় না, কিন্তু এটি ইতিমধ্যেই আপনার নিরাপত্তা রক্ষা করতে সক্ষম। অন্তত এখনকার জন্য। যদি না কেউ আপনাকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করে, অন্যথায় ইস্পাতের এই বর্মের স্তরটি তা প্রতিরোধ করতে পারত। এমনকি ব্যারেটো এই ইস্পাতের বর্মে এটি একটিও দাগ ফেলতে পারেনি। হাই ঈশ্বর! সান্তিয়ানহাই বিটবিট করে একটি বাক্য বলল। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। এই লোকদেরকে এমন শক্তিশালী অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম দেওয়া হয়েছিল। এই মিশনটি ব্যাখ্যা করুন। এটা সম্ভবত অত্যন্ত বিপজ্জনক। আমি বসে পা দুটো আড়াআড়ি করে রাখলাম। প্রসঙ্গক্রমে আপনি এবার যেখানে যাচ্ছেন সেটা বিদেশে। ক্যাপাডোসিয়া, অর্থাৎ তুরস্কের কেন্দ্রভূমি। ক্যাপাডোসিয়া পৃথিবীর সবচেয়ে চাঁদের মতো স্থান। সেখানকার অনেক মানুষ গুহায় বাস করে। তারা ঘর তৈরির জন্য শিলাস্তর খনন করেছিল। আরও গভীরে যান। জায়গাটা প্রায় পুরোপুরি জনশূন্য ছিল। তোমার লক্ষ্য সেই সবচেয়ে নির্জন স্থানেই রয়েছে। নির্দিষ্ট অবস্থান। আমি স্বয়ংক্রিয়ভাবে আপনার হেলমেটগুলোতে তথ্য পাঠিয়ে দেব। আপনি জায়গায় পৌঁছানোর পর শুধু আপনার হেলমেটটি পরুন এবং পথ অনুসরণ করতে শুরু করুন। এবং এছাড়াও, যদিও সেখানকার পাথরগুলো নরম, খনন করা সহজ, কিন্তু সময় ও শ্রম বাঁচাতে আমিও তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করেছি। প্রসঙ্গক্রমে আমি রোবটটির দিকে তাকালাম। রোবটগুলোর মধ্যে একটি। পেছন থেকে একজনকে বের করে আনুন। কাঁধে বহনযোগ্য মর্টারের মতো কিছু একটা। এটি একটি সোনিক ক্যানন। আমি উঠে সোনিক ক্যানটা বহন করলাম। অদূরে অবস্থিত একটি পুরনো পরিত্যক্ত শিল্প পরিবহন যানকে লক্ষ্য করে এটি ছোড়া হয়েছিল। আমি লিভারটি টানতেই শব্দ কামানটি গর্জন করে উঠল। সবাই ভ্রুকুটি করল। যদিও তারা সোনিক ক্যানের মুখোমুখি হয়নি, কিন্তু তা সত্ত্বেও এটি পাশ হয়ে গেল। ওয়াংমিং হঠাৎ চিৎকার করে উঠল। সবাই ঘুরে তাকাল। এক মুহূর্তে শিল্প পরিবহন যানটি তেলের দাগে ঢাকা ছিল এবং পরিত্যক্ত অবস্থায় ছিল। এটা অনেকটা শরীর থেকে এক স্তর পোশাক খুলে ফেলার মতো। তেলের সমস্ত দাগ ও পরিত্যক্ত অংশগুলো টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এটা নিচে পড়ে গেল। শিল্প পরিবহন যানবাহনে ইস্পাতের কাঠামো ছাড়াও সমস্ত প্লাস্টিকের সার্কিট, এমনকি হেডলাইট এবং টায়ারও। এক মুহূর্তে সবকিছু উধাও হয়ে গেল। এটা বালির মতো গুঁড়ো হয়ে গেল। যদি না এটি ইস্পাত হয়, অথবা এমন পদার্থ যা একটি নির্দিষ্ট মাত্রার কাঠিন্য এবং ভর অর্জন করে। অন্যথায় কিছুই ছিল না। সোনিক ক্যানের আক্রমণ থেকে বাঁচতে পারে।
আমি অবলীলায় সোনিক ক্যানটা একপাশে ছুড়ে ফেললাম। অবশ্যই এই জিনিসটা শত্রু মারার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে নয়, গর্ত খোঁড়ার সময় ব্যবহার করার জন্য এই জিনিসটি। তারপর সঠিক জায়গাটা খুঁজে বের করুন। কয়েকটি শট। এটি সরাসরি গর্তের তলদেশে নিয়ে যেতে পারে। উপস্থিত সকলেই ঢোক গিলতে বাধ্য হলেন। এর মাধ্যমেই আমার ভূমিকা শেষ হল। হাততালি দিন। এবার আপনি বিদেশে গিয়েছিলেন। আমি আমার ব্যক্তিগত জেটে করে সেখানে যাব। আমি আন্তঃসীমান্ত বিনিয়োগের ছদ্মবেশে আপনার জন্য পথ সুগম করে দেব। এখন গিয়ে সরঞ্জামগুলোর সাথে পরিচিত হয়ে নিন। 1 ঘন্টার মধ্যে রওনা হবে। পরবর্তীতে তিয়ানহং শিল্প পার্ক থেকে 10টিরও বেশি অফরোড যানবাহন বেরিয়ে আসে। তারা একসাথে গাড়ি চালিয়ে বিমানবন্দরের দিকে গেল। তারপর একটি ব্যক্তিগত বিমান নিঃশব্দে উড্ডয়ন করল। তুরস্কের দিকে উড়ে যাওয়া। যদি কেউ যদি আমাকে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র বিক্রি করত। বিমানটিকে চলে যেতে দেখছি। আমি হঠাৎ বিটবিট করে কিছু বললাম। এই উৎক্ষেপণ কেন্দ্রটি উপগ্রহ উৎক্ষেপণের জন্য নয়। এর উদ্দেশ্য ছিল চাঁদে অবতরণ করা। অমরত্বের রহস্য কেন? ক্যাপাডোসিয়া এমন একটি অঞ্চল যার ভূদৃশ্য চাঁদের পৃষ্ঠের মতো। পরবর্তী প্রজন্মের অনেক মানুষ কেন? পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি সত্য কিনা তা নিয়ে সন্দেহ। এমনকি এই সন্দেহ রয়েছে যে প্রাচীনকালে ভিনগ্রহের প্রাণীদের আবির্ভাব ঘটেছিল। কারণ অমরত্বের রহস্যের আসল মূল পৃথিবীতে নয়, বরং এটি চাঁদের অপর পাশে অবস্থিত। এটি প্রায় শনাক্তযোগ্য। মানবজাতির ফাটল রেখার সময়কালে স্থাপিত। পৃথিবীতে অবিশ্বাস্য সব প্রাণীর অস্তিত্ব ছিল। তারা অমরত্বের অমিত তৈরি করেছিল। এবং এর মাধ্যমে অমরত্ব লাভ করা যায়। পৃথিবী ত্যাগ। এরপরই মানব ইতিহাস শুরু হয়। অবশ্যই যদি অমরত্বের অমিত সত্যিই শুধু চাঁদেই পাওয়া যায়, আমার কি সত্যিই কাউকে ক্যাপাডোসিয়ায় পাঠানোর প্রয়োজন হবে? আর ব্যাপারে কারণ ক্যাপাডোসিয়ায় অমরত্বের অমিত নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অমরত্বের অমিত পান করেছিল। এবং যে প্রাণীগুলো জন্ম নিয়েছিল ইতিহাস জুড়ে তাইসুইয়ের জীবনে আপন। যারা অমরত্ব লাভ করে তারা সকলেই অনিচ্ছাকৃতভাবে জীবন্ত তাইসুই লাভ করেছিল। জীবন্ত তাইসুই একটি জেলিফিশ দৃশ প্রাণী। কিন্তু যে প্রাণীরা মাটিতে এবং সমাধিতে বাস করে, এই প্রাণীটির তার শিকারকে গিলে ফেলার অত্যন্ত শক্তিশালী ক্ষমতা রয়েছে। তারা অজানা শক্তি গ্রাস করেছিল। এটি জীবিতদের জীবনও গ্রাস করে। তাদের পুনর্জন্মের ক্ষমতাও অত্যন্ত প্রবল। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও গুলি সম্পূর্ণ অকার্যকর ছিল। এমনকি যদি আপনি সেগুলোকে 2 ভাগে কেটে ফেলেন, তারা তাদের সহনশীলতার উপরও নির্ভর করতে পারে। তারা সরাসরি 2টি জীবন্ত তাইসুইতে পরিণত হল। এটাই অমরত্বের রহস্য। জীবন্ত তাইসুই হল অমরত্বের অমিতের ছায়া। জীবিত তাইসুইয়ের ক্রমাগত পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতার উপর নির্ভর করে, যতক্ষণ তাকে যথেষ্ট শক্তি দেওয়া হয়। এভাবে আপনি তাকে ব্যবহার করতে পারবেন। এইভাবে এর মধ্যে থাকা জিনগত তথ্য বের করা যেতে পারে। জীবন্ত তাইসুইয়ের মাংসের সাথে পরিবেশন করা হয়। অমরত্বের অমিত তৈরি করা, জিন মেরামত এবং এমনকি জিনের মানোন্নয়নের জন্য ওষুধ তৈরি করা। আর যদি আমরা চাঁদের অপর প্রান্ত থেকে সেগুলো সংগ্রহ করতে পারতাম, জীবন্ত তাইসুই যা মহাকাশেও টিকে থাকতে পারে, তাহলেই অমরত্বের প্রকৃত অমিত তৈরি করা যেত। এটা খুবই দুঃখজনক। রাষ্ট্র ব্যক্তিগতভাবে চন্দ্রাভিযানের জন্য রকেট নির্মাণের অনুমতি দেয় না। বসমা তারা এসে পৌঁছাল। ঠিক তখনই জিয়াওয়াই হঠাৎ ভেতরে ঢুকল। সে আমার সাথে কথা বলল। কথা শুনে আমি মাথা নাড়লাম। কিউচু দিকে ফিরে তিনি বলেন, রোবট দিয়ে পরীক্ষাগারে কিছু পণ্য পৌঁছে দিন। গুরু বলটি অবিলম্বে নির্দেশটি পালন করে। জিয়াওয়াই ইতিমধ্যেই তা মেনে নিয়েছিল। আমার চোখের সামনে নানা অযৌক্তিক জিনিস। আর কৌতূহলী নই। আর না, ইয়ান আনজিং আমার পিছু পিছু বাইরে এল। বদ্ধশিল্প ভিত্তি থেকে বেরিয়ে আসা। ঠিক তখনই আমি দেখলাম লাও মা ও তার দল গাড়িতে করে এসে পৌঁছালেন। ব্রাদার ল্যাং এবং লাও ডিং গাড়ির ভেতর থেকে হাত নাড়লেন। ভঙ্গিটি ছিল বিশেষভাবে জাঁকজমকপূর্ণ। আমার ঠোঁট সামান্য কেঁপে উঠল। সে সোজা টেস্ট ফিল্ডের দিকে হেঁটে গেল। সবাই গাড়ি থেকে নেমে ঠিক পিছনে পিছনে চলতে লাগল। আপনি যে ভালো জিনিসগুলোর কথা বলেছিলেন সেগুলো কোথায়? এই পরিত্যক্ত শিল্প পরিবহন যানবাহনগুলি। পরীক্ষার স্থান। বৃদ্ধা মা 10টিরও বেশি বাতিল পরিবহন যানের দিকে ইশারা করলেন। সে কিছুটা দ্বিধা নিয়ে মুখ খুল। চিন্তা করবেন না, এটা শীঘ্রই চলে আসবে। আমি মৃদু হাসলাম। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই এরপর রোবটটি পণ্যের বাক্সগুলো পরীক্ষাস্থলে নিয়ে গেল। তারা এক এক করে পুরো প্লাস্টিকের বাক্সগুলো খুল। বাক্সের ভিতরে সরঞ্জামগুলো দেখে উপস্থিত বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা ভ্রুকুটি করলেন। ছোট মা প্রথমে কথা বললেন এবং আইনকানুন মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন। এই ডিভাইসগুলোর প্রাসঙ্গিক লাইসেন্স নেই। এটা এমন কিছু নয় যা হেলাফেলা করে ছোঁয়া যায়। সকলেই সম্মতিসূচক মাথা নাড়লেন। আমি অসহজভাবে হেসে বললাম, চলো নামটা বদলে ফেলিউ। তখন থেকে তাকে জাদুর কাঠি বলে ডাকা হতো। কথা শুনে সবাই হেসে উঠল। একটা রসিকতা করতে যাচ্ছিলাম। এরপর আমি একটি শক্তি ডিভাইস তুলে নিলাম। দূরবর্তী পরিবহন যানটির দিকে তাক করা হলে ডিভাইসটি সক্রিয় হয়ে ওঠে। চোখ ধাঁধানো লাল আলো জ্বলে উঠল। পরিবহন যানটি সঙ্গে সঙ্গে পুড়ে গেল এবং এতে একটি বড় গর্ত হয়ে গেল। পৃষ্ঠতলটিতে পোড়ার সুস্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল। সবাই সঙ্গে সঙ্গে হতবাক হয়ে গেল। সে তার মুখ থেকে বেরিয়ে আসতে থাকা সব কথা গিলে ফেল। মনে হচ্ছে এটা সত্যিই একটা জাদুর কাঠি। কয়েকজন গণ্যমান্য ব্যক্তি এগিয়ে এসে সরঞ্জামগুলো পরীক্ষা করার জন্য তুলে নিলেন। পরিত্যক্ত পরিবহন যানগুলো শক্তির প্রভাবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। সবাই এর প্রশংসা করেছিল। বৃদ্ধ ডিং তার হাতের সরঞ্জামগুলো নিয়ে নাড়াচাড়া করছিলেন। সে হেসে বলল যে এই জিনিসটা দিয়ে আমাদের সুপার ব্যাটারি প্রকল্প। সেগুলোকে কম জরুরি বলে মনে হচ্ছিল। সবাই অর্থপূর্ণ হাসি হাসল। বুড়িমা আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, এটা নিশ্চয়ই লেজার ভিত্তিক প্রযুক্তির কোনো পণ্য, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম এবং স্বাভাবিকভাবে ডিভাইসটির পাওয়ার মডিউলটি খুলে ফেললাম। একে এক প্রকার শক্তি অস্ত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। লেজার কেবল একটি প্রকাশ। এটাই হলো শক্তি কেন্দ্র। এর ছোট আকার দেখে বিভ্রান্ত হবেন না। যানবাহন রেট্রোফিটিং সমর্থন করার জন্য স্বয়ংচালিত শক্তি হিসাবে ব্যবহৃত হয়। ফ্রিকোয়েন্সি আউটপুট করার পরেও এটি সরবরাহ করতে পারে। দ্রুতগতির রেল শক্তি সরবরাহ করে। ছোট্ট মা কৌতূহলবশত আলোক শক্তির নীতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। যন্ত্রের অভ্যন্তরে বুদ্ধিমান সিস্টেম এবং প্রতিসরণকারী কাঠামো। এটি শক্তিকে আলোর একটি কেন্দ্রীভূত রশ্মিতে রূপান্তরিত করবে। প্রতিসরণ এবং উপরিপাতনের মাধ্যমে বর্ধিত ভেদ্যতা। মূল কেন্দ্রটি সর্বদা এই শক্তি কেন্দ্রই। হুয়াওয়ে জিজ্ঞাসা না করে পারল না। এটাই সেই সুপার ব্যাটারি যার কথা আপনি বলেছিলেন। আমি মাথা নাড়লাম। ব্যাপারটা তেমন ছিল না। এটি কেবল ব্যক্তিগতভাবে তৈরি একটি পণ্য। বাজারজাত করা সম্ভব নয়। সুপার ব্যাটারি এবং এনার্জি কোর, এগুলো দুটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি। বিদ্ধলেই পুরোপুরি হতবাক হয়ে গেলেন। এটার কার্যক্ষমতা সাধারণ ব্যাটারির চেয়ে অনেক বেশি। মূলনীতিটা ঠিক কি? আমি বললাম, কিছুটা ঠাট্টার ছলে। এটি একটি স্থিতিশীল ক্ষুদ্র ভারী পারমাণবিক ফিউশন চুল্লি।
শুধুমাত্র বাইরের মোড়কটি করা হয়েছিল। আপনি কি এটা বিশ্বাস করেন? সবাই একযোগে হাত নাড়ল। অবিশ্বাস। বুড়ো ডিং হেসে উঠল। পারমাণবিক ফিউশন প্রযুক্তি এত সহজে অর্জন করা যায় না। যদি আপনি সত্যি এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেন, সরাসরি জ্বালানি খাতের উপর মনোযোগ দেওয়াই যথেষ্ট। আমার মনে হয় এটি অনেকগুলো বিষয় দ্বারা সীমাবদ্ধ। আমি সহজভাবে উত্তর দিলাম যে আমি এ বিষয়ে কথা বলবো না। চলুন আপনাকে আরও আকর্ষণীয় কিছু দেখাই। আমি সবাইকে বাক্সগুলো খুলতে উৎসাহিত করলাম। ম্যাজিক সাউন্ড রান এক্সোস্কেলেটন ডিভাইসের মতো নতুন প্রযুক্তিগত পণ্য। এক এক করে লাউলে এক্সোস্কেলেটন ডিভাইসটি পড়েন। অত্যন্ত শক্তিশালী অ্যাকশনের অভিজ্ঞতা। আমি খুব উত্তেজিত। এই সরঞ্জামটি খুব কাজের দক্ষতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি সবার অভিজ্ঞতায় বাধা দিয়েছি। দেরি হয়ে যাচ্ছে। দিনের বেশিরভাগ সময় ধরে খেলেছিল। তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আমি তোমাকে এমন একটি উপহার দিচ্ছি যা আমি অনেকদিন ধরে দিতে চাইছিলাম। সবাই কৌতূহলবশত জিজ্ঞাসা করল। আমি বাক্সটির নিচ থেকে একটি ছোট প্লাস্টিকের বাক্স নিলাম। এতে প্রায় 30 জোড়া স্মার্ট চশমা রয়েছে। সবার মধ্যে বিতরণ করার পর আমি ফাংশনগুলো এক এক করে ব্যাখ্যা করব। বর্তমানে এর প্রধানত 5টি মূল কাজ রয়েছে। প্রথমে কণ্ঠস্বর ব্যবহার করে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করুন। এটি প্রাসঙ্গিক জনত্ব প্রদর্শন করবে। দ্বিতীয়ত, ব্যক্তিগত বিষয়বস্তু স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যায়। তৃতীয়ত, এটি রিয়েল টাইম রেকর্ডিং এবং রিয়েল টাইম অনুবাদ সমর্থন করে। বিভিন্ন বিদেশি ভাষা স্বয়ংক্রিয়ভাবে চীনা ভাষায় রূপান্তরিত করা যেতে পারে। চতুর্থত, বুদ্ধিমান সহযোগ ব্যবস্থা। একাধিক ইভেন্ট সম্পন্ন করতে পারে। জিনজি ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স ছদ্ম কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রেণীর অন্তর্ভুক্ত। মাঝপথে সামুরাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। সবাই ইতিমধ্যে বিস্মিত হয়েছিল। তারা সবাই পরীক্ষা নিরীক্ষা শুরু করল। শিয়াওয়াই একপাশে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল প্রত্যাশা। এটা দেখে আমি আরও কয়েকটি সেট বের করে নিলাম। তাকে এটি সঙ্গে থাকা লাও নিউ, লাওসান এবং অন্যদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছিল। জিয়াওয়াই ইংরেজিতে আনন্দিত। সবাই এটি অভিজ্ঞতা করার পর সে দ্রুত জিজ্ঞাসা করল তারা চশমা বিক্রি করে কিনা। আমি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আপাতত এটি জনসাধারণের কাছে বিক্রির জন্য উপলব্ধ হবে না। তবে আপনারা প্রত্যেকে এক জোড়া অতিরিক্ত নিতে পারবেন। সবাই অত্যন্ত আনন্দিত ছিল। তারা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনিও রসিকতা করলেন। ভবিষ্যতে এই চশমাগুলো ব্যবসায়িক মহারথীদের জন্য একটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠবে। আমাদের খুনসুটির মাঝেই আমি রোবটকে দিয়ে সব সরঞ্জাম গুছিয়ে নিলাম। তিনি সবাইকে তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের অফিসে ফিরিয়ে নিয়ে গেলেন। এটা ডিসেম্বর মাস। তাপমাত্রা তীব্রভাবে কমে গেল। অফিসের হিটিং চালু করার পর সকলেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। এতে সুপার ব্যাটারির সমস্ত প্রযুক্তিগত তথ্য রয়েছে। আরও ভালোভাবে দেখুন। পরস্পরের বিনিয়োগের পরিমাণ নিয়ে আলোচনা করুন। আমি টেবিলের উপর নথিপত্রের কয়েকটি স্তূপ রাখলাম। সবাই সঙ্গে সঙ্গে হাসা থামিয়ে দিল। সে গম্ভীর মুখে পাতা উল্টাতে শুরু করল। আমি যত সবার মুখের ভাব দেখছিলাম, যত বেশি হতবাক। লেই বহু বছর ধরে ব্যাটারি ক্ষেত্রে গভীরভাবে জড়িত আছেন। প্রথম যে কথা বলতে শুরু করল সে না বলে থাকতে পারল না। আপনি কি নিশ্চিত যে এই নথিতে কোনো ভুল নেই? এই নির্দিষ্ট অ্যাকোস্টিক গ্লাস পদ্ধতি, এটি সরাসরি গ্রাফিন তৈরির একটি সম্পূর্ণ নতুন প্রক্রিয়ার পথ দেখিয়েছে। সবার মুখের হতবাক ভাব দেখে লাও লেই ধৈর্য ধরে ব্যাখ্যা করলেন। গ্রাফিনের কাঁচামাল সহজলভ্য, কিন্তু বহু বছর ধরে পুরো বিশ্ব কাজ প্রযুক্তিতে আটকে আছে। প্রচলিত পদ্ধতিগুলো হয় ব্যয়বহুল অথবা পরিবেশ দূষণকারী, হয় গুণমান অস্থির। এটাই গ্রাফিনকে জনপ্রিয় করা কঠিন হওয়ার মূল কারণ। এই অ্যাকোস্টিক গ্লাস পদ্ধতি গ্রাফিনের বুদ্ধিদীপ্ত, দক্ষ এবং দূষণমুক্ত ব্যাপক উৎপাদনে সক্ষম। প্রায় সীসাকে সোনায় রূপান্তরিত করার সমতুল্য। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। বুড়িমা তাড়াহুড়ো করে গ্রাফিন ব্যবহার করে ব্যাটারি তৈরির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। এতে কি পেটেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হবে? বৃদ্ধ এই নথিগুলো উল্টেপাল্টে দেখছিলেন। সুপার ব্যাটারির মূল উপাদানগুলোর প্রসঙ্গে ফিরে আসলে গৌণ পরিবর্তনই হল মূল বিষয়। গ্রাফিনকে বিশেষভাবে শক্তি সঞ্চয়ের বৈশিষ্ট্যের জন্য অনুকূল করা হয়েছে। পেটেন্ট সংক্রান্ত কোনো বিরোধ একেবারেই নেই। বৃদ্ধা মা পেশাগত আলোচনায় বাধা দিয়ে বললেন, প্রযুক্তিগত খুঁটিনাটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লাও লেইয়ের প্রযুক্তির সামগ্রিক মূল্য কি? বিনা দ্বিধায় অমূল্য পুরানো লে। গ্রাফিন ছাড়াও এটি বিভিন্ন ধরনের অত্যাধুনিক নতুন উপকরণও ডিজাইন করে। শুধু কাঁচামাল উৎপাদন থেকেই বিপুল মুনাফা অর্জন করা সম্ভব। ব্যাটারি শেষ হয়ে গেছে, এটি এমনকি ট্রিলিয়ন বাজার মূল্যের কোম্পানিও তৈরি করতে পারে। সবাই গভীর চিন্তায় মগ্ন হল। কাও ওয়েই সর্বপ্রথম ঘোষণা করেন যে তিনি ব্যক্তিগতভাবে 10 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবেন। শিনলিয়াং গ্রুপ 40 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। লেই জুনও খুব কাছাকাছি থেকে ব্যক্তিগতভাবে 10 বিলিয়ন বিনিয়োগ করেন। ইন্টার মিলান 40 বিলিয়ন বিনিয়োগ করেছে। বৃদ্ধ ডিং অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে রাজি হলেন। পনিমা শান্তভাবে টেনসেন্টে 80 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেন। আমি ব্যক্তিগতভাবে 20 বিলিয়ন বিনিয়োগ করেছি। এরপর বৃদ্ধ মা তার বিনিয়োগের অংশ চূড়ান্ত করলেন। বৃদ্ধ ডিং বিনিয়োগের পরিমাণের পার্থক্যটি খতিয়ে দেখলেন। আমি মৃদু দীর্ঘশ্বাস না ফেলে পারলাম না। আমি হেসে পরিকল্পনাটি চূড়ান্ত করলাম। আমি মূলধন হিসেবে আমার প্রযুক্তি প্রদান করব 200 বিলিয়নের সমতুল্য। আপনার 350 বিলিয়ন প্রাথমিক তহবিল ছাড়াও মোট 550 বিলিয়ন। এইভাবে অংশগুলো ভাগ করা হয়। সকলেই অসম্মতিতে মাথা নাড়ল। বুড়িমা হেসে বললেন, এটা ভবিষ্যতে $1 ট্রিলিয়ন কোম্পানি হবে। আপনার প্রযুক্তির মূল্য এর চেয়ে অনেক বেশি। আমরা এত বড় সুবিধা নিতে পারি না। পনিমাও মাথা নেড়ে বললেন, আমরা দীর্ঘমেয়াদী সহযোগিতাকে বেশি গুরুত্ব দিই। ছোটখাটো কারণে বড় ধরনের ক্ষতির শিকার হবেন না। আমি সবাইকে নিজেরাই এর অনুমান করতে দিয়েছিলাম। মা 1 ট্রিলিয়ন প্রস্তাব করেছিলেন। আমি এটা 800 বিলিয়নে নির্ধারণ করার জন্য জোর দিচ্ছি। তিনি শেয়ারের 5625% মালিক। আলোচনার পর সবাই সম্মত হলেন। দলটি দ্রুত কাজগুলো ভাগ করে নিল। লিটল মা সমন্বয়ের দায়িত্বে ছিলেন। সম্পর্কিত বিষয় লাও মা প্রাথমিক অর্থায়ন করেছিলেন। কাও ওয়েই জনমত প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী তহবিল সংগ্রহের দায়িত্বে ছিলেন লাও ডিং এবং লাও লেই। সহযোগিতা সংক্রান্ত সকল বিষয় দ্রুত চূড়ান্ত করা হয়েছিল। আমি দ্রুত সহযোগিতা চুক্তিটির খসড়া তৈরি করে ছাপিয়ে নিলাম। প্রত্যেকে একে একে স্বাক্ষর করল। তিয়ানকে এনার্জি কোম লিমিটেড আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃদ্ধা মা অংশীদারিত্বের কাঠামোটি দেখলেন। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমি আবেগাপ্লুত হয়েছিলাম। চীনের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব হাতদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওল্ড ডিং আমার মোট সম্পদের মোটামুটি হিসাব করেছিল। পূর্বে আপনার বিভিন্ন শিল্পখাতের মূল্যায়ন 100 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এখন তিয়ানকে এনার্জি শেয়ারগুলো যুক্ত হওয়ার ফলে তার মোট সম্পদের পরিমাণ সরাসরি 300 বিলিয়ন ছাড়িয়ে গেছে। মাত্র 1 মাসের কিছু বেশি সময় এমন সাফল্য একে ব্যবসায়িক অলৌকিক ঘটনা বলা যেতে পারে। আমি হেসে উপলব্ধি করলাম যে $1 ট্রিলিয়ন কোম্পানির সম্পদ রক্ষা করা সহজ নয়। যদি পর্যাপ্ত বিন্যাস না থাকে এই শিল্পকে স্থিতিশীল করা কঠিন। বৃদ্ধ লেই সর্বান্তকরণে রাজি হলেন।
প্রতিভা বিকাশের পরিকল্পনা জানিয়ে আমরা আগে সম্মত হয়েছিলাম। এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। তিয়ানকে এনার্জি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বুদ্ধিমান উৎপাদনের উপর মনোযোগ দেয়া। বিপুল সংখ্যক চাকরি প্রদানে অক্ষম। শুধুমাত্র এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমেই আমরা সমাজের জন্য কিছু করতে পারি। একমাত্র এভাবেই উদ্যোগের ভিত্তি মজবুত করা যায়। সবাই রাজি হয়েছিল। এই পরিকল্পনাটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি মজা করে প্রকল্পটির নাম লিটল মা রাখার প্রস্তাব দিয়েছিলাম। নতুন তাওবাদী নেতাদের কেমন হওয়া উচিত সে বিষয়ে চিন্তা করা। প্রযুক্তিগত ও সামাজিক উন্নয়নের এক নতুন সূচনার প্রতীক। সবাই রাজি হয়েছিল। এভাবেই নতুন ছাত্র পরিকল্পনাটি চূড়ান্ত করা হলো। এরপর আমি সবাইকে একসাথে খাবারের জন্য আমন্ত্রণ জানালাম। পরদিন কোম্পানির সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সময়ে তিয়ানকে এনার্জি প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছিল। বৃদ্ধ ডিং চিন্তিত ছিলেন যে কোম্পানিটি এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমি হেসে বললাম, একদম ঠিক। ঘোষণার পর স্থানীয় সরকারগুলো অগ্রাধিকারমূলক নীতি প্রদানের জন্য অবশ্যই প্রতিযোগিতা করবে। বিনামূল্যে জমি পাওয়া কঠিন নয়। সবাই ঘুম থেকে উঠে রেস্তোরাঁও যাওয়ার জন্য প্রস্তুত হলো। তারা প্রত্যেকেই নিজেদের মূল্যবান ওয়াইনগুলো বের করে আনলেন। ঠাট্টা। আমি শুনেছি আপনি গতকাল ঝাও পরিবারকে একটি বিশেষ লাল ওয়াইন পরিবেশন করেছিলেন। অপর পক্ষের সুনাম নষ্ট হয়েছিল। তোমার গোপন ওয়াইনের স্বাদ নেওয়ার সাহস আমাদের নেই। সবাই হো হো করে হেসে উঠল। এরপর বুড়িমা মজা করে ঝাও পরিবারের সাথে আমার জড়িয়ে পড়ার ব্যাপারটা তুলে ধরলেন। আমি দ্রুত হাত নেড়ে অস্বীকার করলাম। ঠিক তখনই অফিসের দরজায় মৃদু টোকা পড়ল। শিয়াও শিয়াওয়াই নিচু স্বরে বসকে জানাল, ঝাও পরিবারের মিস ঝাও টিনজুন এসে গেছেন। তার আবেগ অস্থির বলে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে সকলের মুখে কৌতুকের ছাপ ফুটে উঠল। ওরা আমাকে গিয়ে ব্যাপারটা ঠিকঠাকভাবে সামলাতে উস্কানি দিচ্ছে। আমি অসহায়ভাবে মাথা নাড়লাম। সবাইকে নিচে নিয়ে যাওয়া। আমি সামনে এগিয়ে গেলাম। ঝাও টিনজুন যাত্রীর আসনে বসেছিলেন। একটি চমৎকার চামড়ার পোশাক। চুল খাড়া হয়ে গেল। মেজাজটি ইনিন শক্তিতে পরিপূর্ণ। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আবার কেন এসেছো। ঝাও টিমিউনের চোখে জেদ স্পষ্ট ছিল। আপনি আপনার লক্ষ্য অর্জন করেছেন। কিন্তু আমার ঝাও পরিবারের প্রজন্মের পর প্রজন্মের মিশন এখনো সম্পূর্ণ হয়নি। আমি মৃদু দীর্ঘশ্বাস ফেললাম, উপলব্ধি করলাম যে অমরত্বের অন্বেষণ শেষ পর্যন্ত এক অলিক ও অপ্রাপ্ত মোহ। ঝাও পরিবারের এটি সমর্থন করার মতো সামর্থ্য নেই। জোর করে কিছু করতে গেলে কেবল সমস্যাই বাড়বে। অমরত্ব সম্পর্কিত তথ্য একবার ফাঁস হয়ে গেলে ঝাও পরিবারের ভিত্তির উপর ভিত্তি করে নিজেদের রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম। ঝাও টিনজুন বিদ্রুপ করে বলল, তুমিও কি অমরত্ব লাভের চেষ্টা করছো না? আমরা সবসময় একই পথে ছিলাম। আমি মাথা নাড়ালাম। আমি ঝাও পরিবার থেকে সম্পূর্ণ আলাদা। একবার তিয়ানকে এনার্জি শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে আমি চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। আমি চিরকাল বাঁচতে চাই। আমাদের এমন জৈব প্রযুক্তি ও জিন প্রযুক্তি প্রযোজন যা সকলের জন্য প্রযোজ্য। একা একজন ব্যক্তির পরিবর্তে সকল জীবের কথা মাথায় রেখে একমাত্র এই পথেই আমরা স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী অগ্রগতি অর্জন করতে পারি। ঝাও টিনজুন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এরপর তিনি অক্টে বললেন যে এটাই ছিল তার সফরের কারণ। এর মাধ্যমে ঝাও পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। ঝাও পরিবার আপনাকে সাহায্য করতে ইচ্ছুক। জেনেটিক প্রযুক্তির কাঁচামাল যা আপনি চান, আমরা আপনার জন্য এটি খুঁজে দিতে পারি। আমরা অমরত্বের রহস্য অধিকার করতে চাই না। আমি শুধু অমরত্বের রহস্য প্রত্যক্ষ করতে চাই। প্রজন্মের পর প্রজন্ম ধরে পারিবারিক ঐতিহ্যকে টিকিয়ে রাখার উদ্দেশ্য পূরণ করা। এর থেকে সামান্য লাভ করার জন্য। এর জন্য ঝাও পরিবার সবকিছু দিতে প্রস্তুত। আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার উপর নির্ভর করব। এ কথা শুনে আমি মুহূর্তের জন্য নির্বাক হয়ে গিয়েছিলাম। সে নিঃশব্দে মুখ ফিরিয়ে নিল। আমার ভেতরে সামান্য অস্বস্তি জেগে উঠল। আমার কালো সোনার সদস্যপদ কার্ডটি ফেরত দাও। তিয়ান হে সুপার কম্পিউটিং বেস। এর নাম এখন পরিবর্তন করে সুপারগো টেকনোলজি গ্রুপ রাখা হয়েছে। কোম্পানির সদর দপ্তর। পেছনের বাগানে মাটিতে প্রায় 1 ডজন বারবিকিউ গ্রিল রাখা হয়েছিল। 7 বা 8টি টেবিল। নিরাপত্তা বিভাগ কর্তৃক এইমাত্র নিষ্পত্তি করা হয়েছে। পরবর্তীতে টেবিলে একের পর এক বিভিন্ন ধরনের গ্রিল করা শিক আনা হচ্ছিল। সব কাঁচা সবজি এবং তাজা মাংসের শিক। এখনো রক্তের দাগ রয়েছে। বৃদ্ধা মা চরম হতভম্ব হয়ে এসব দেখলেন। অনেকক্ষণ পর সে রাগে গালাগালি করতে শুরু করল। এটা আমার দিকে ছুটে এলো। দোস্ত, তোর সংযম কোথায়? আমি বৃদ্ধা মায়ের দিকে তাকালাম। তিনি ন্যায়সঙ্গতভাবে ও ক্ষুব্ধ হয়ে বললেন। বুড়ো মা তৎক্ষণাৎ থমকে দাঁড়ালেন। আমার দিকে এবং তারপর গ্রিলের দিকে ইশারা করে। এত রেগে গিয়েছিলাম যে কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর সে হাসতে ও বকা দিতে শুরু করল। তুমি শুধু লোক দেখানোর জন্য আমার ক্রেডিট কার্ড ধার নিয়েছিলে। আমরা এলে তুমি আমাদের বারবিকিউ শিক্ষা হবে। তোমাকে এটা নিজে করতে হবে। তারা যাদের নিয়ে এসেছিল আপনি তাদের প্রতি সুবিচারী করেছেন। যে ওয়াইনগুলোর এক বোতলের দাম 1 লক্ষ ইউয়ানের বেশি, সেগুলো কি ভালো মানের? দেখলেন? আত্মনির্ভরশীল হওয়া এবং পেট ভরে খাওয়ার মানে এটাই। তোমরা সবাই অনেক বড় মাপের লোক। কোনো সুস্বাদু খাবার আমি চেখে দেখিনি। সুস্বাস্থ্য বজায় রাখার একটি উপায় হলো হালকা খাবার খাওয়া। আমি হেসে আত্মরক্ষা করলাম। সবাই কিছু রসিকতা করল। শেষ পর্যন্ত এটা শুধু একটা মজা ছিল। তারপর সবাই গ্রিল করতে শুরু করল। প্রাণবন্ত বারবিকিউটি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। একটি তৃপ্তিদায়ক খাবারের পর আমি জিয়াওয়াইকে লাউমা এবং অন্যদের নিয়ে আসতে বললাম। কোম্পানির ডরমিটরি ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে। হেক্সগ্রাম বিল্ডিংয়ের ভবনগুলোর মধ্যে একটি। উপরের তলার স্যুটগুলো তারকামানের হোটেলগুলোর স্যুটের চেয়েও বেশি চমৎকার। দলটি স্বাভাবিকভাবেই খুব সন্তুষ্ট ছিল। জিয়াওয়াই সবার জন্য ব্যবস্থা করার পর সে নিঃশব্দে আমার দিকে হেঁটে এল। বস এখনো মদ খাচ্ছেন? সে নীরবে মদ্যপানরত ঝাও টিনিউনের দিকে ইশারা করল। আমি ঝাও টিনিউনের দিকে তাকালাম। শিয়াওয়াই দীর্ঘশ্বাস ফেল। তুমি আগে বাড়ি যেতে পারো। বাকিটা আমার উপর ছেড়ে দিন। জিয়াওয়াই চলে যাওয়ার পর ঝাও টিনিউন আমাকে কাছে আসতে দেখল। সে শীতল কণ্ঠে বলল, বিছানায় আমার তার সেবা করার সময় হয়েছে। কি ধরনের স্বয়ংকক্ষ পরিষেবা? আমি চোখ উল্টালাম। আমি খোলাখুলি কথাই বলবো। অমরত্বের রহস্যের মূল প্রাচীন সমাধিতে নিহিত নেই। চাঁদে ফিরে যাও এবং তোমার বাবাকে একটি বার্তা দাও। তুমি সত্যিই আমার উপর নির্ভর করতে চাও। তাকে সশরীরে আসতে দিন। এটি ঝাও পরিবারের প্রতিনিধিত্ব করে না। ঝাও টিনজুন হতবাক হয়ে গেল। তারপর সে তার ছেলের হাসি হেসে বলল, আমার সাথে মিথ্যা বললেও একটা ভালো কারণ খুঁজে বের করো। প্রাচীন মানুষের চাঁদে অবতরণ করার ক্ষমতা ছিল। অজ্ঞ। আমি এতটাই অবজ্ঞাপূর্ণ যে অমরত্বের শিল্পকলাও আবির্ভূত হয়েছে। চাঁদে অবতরণের বিশেষত্ব কি? ঝাও টিনজুন দাঁতে দাঁত চেপে বলল, আমি ঝাও পরিবারের প্রতিনিধিত্ব করতে পারি। গত রাতে আমি সে পরিবারের প্রথম উত্তরাধিকারী হয়েছে। আমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ঝাও পরিবারের উদ্দেশ্য বুঝে গেলাম। এটা তাকে দর কষাকশির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আমার বিশ্বাস ও সমর্থনের বিনিময়ে।
আমি মাথা নাড়লাম। আপনি ফিরে গিয়ে ঝাও পরিবারের বৈদেশিক ব্যবসাগুলো প্রত্যাহার করতে পারেন। আমার তোমাকে প্রয়োজন। বিদেশে একটি ব্যক্তিগত মহাকাশ সংস্থা প্রতিষ্ঠা করুন। যত বড় তত ভালো। টাকা কোনো সমস্যা নয়। সবকিছু নির্ভর করে আপনার কাজ সম্পন্ন করার ক্ষমতা আছে কিনা তার উপর। ঝাও টিমিউনের চোখে এক ঝলক খেলে গেল। সে আসলে মাতাল ছিল না। অবিলম্বে ওজন মাপার যন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করুন। জবাব পাওয়ার পর সে ঘুরে চলে গেল। সময় দ্রুত চলে যায়। পরের দিন খুব সকালে জিয়াওয়াই ফিরে গেল। একটি দর্জির তৈরি স্যুট ধরে থাকা। এই প্রথম আমি ফর্মাল স্যুট পরলাম। যখন সে আমাকে আমার জামাকাপড় গোছাতে সাহায্য করেছিল। বুড়িমা আর বাকিরা ইতিমধ্যেই উঠে ব্যায়াম শুরু করে দিয়েছিল। গৃহহীন লোকটাকে দেখতে বেশ ভদ্রলোকের মতোই লাগছিল। বৃদ্ধ লেই হেসে ঠাট্টা করলেন। আমি চোখ উল্টালাম। বসকে উপেক্ষা করা। গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনটি সকাল 10টায় শুরু হবে। এটি আপনার বক্তৃতা। জিয়াওয়াই একটি কার্ড হস্তান্তর করল। আমি নিচে তাকালাম। আমি না হেসে পারলাম না। তারা সবাই হঠাৎ করেই কোথা থেকে যেন আবির্ভূত হলো। যুগান্তকারী সাফল্য অর্জনের আগে তারা সকলেই জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। এটাকে লিখেছেন? তুমি আমাকে বোকা বানাতেও পারবে না। খেয়াল করিনি। জিয়াওয়াইয়ের মুখ কালো হয়ে গেল। মুষ্টিবদ্ধ করে। সকাল 10:06। মাংজিং বিল্ডিংটি অভূতপূর্ব কর্মচাঞ্চল্যে মুখরিত ছিল। হানজোয়ের সর্বস্তরের মানুষ এবং দেশি বিদেশি গণমাধ্যম সেখানে সমবেত হয়েছিল। জাতীয় টেলিভিশন এবং প্রধান বিদেশি গণমাধ্যম সরাসরি সম্প্রচারিত হয়। হাজার হাজার মানুষ সবচেয়ে বড় ইন্টেলিজেন্ট কনফারেন্স রুমে ভিড় জমিয়েছিল। হোস্ট হিসেবে লিউ ইস্যু। সংক্ষিপ্ত ব্যাখ্যার পর তারা আমাকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানালেন। তুমুল করতালির মধ্যে আমি মাইক্রোফোনটা নিয়ে মঞ্চে উঠে গেলাম। পিছনে সুপারলার্জ এলসিডি স্ক্রিন। সঙ্গে সঙ্গে প্রযুক্তি জীবন বদলে দেয় এই কথাটি মনে আসে। তারপর তারা গত 2 মাসে আমার খ্যাতি লাভের গল্পটা শোনাতে শুরু করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল চেন স্টিল। সেই দৃশ্য যেখানে আমি লাউমা এবং অন্যদের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। মঞ্চের নিচের দর্শকরা সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠল। অনেক আলোচনা আছে। সবাইকে স্বাগতম। আমি হালকা হাসলাম। ইঙ্গিত করতে আপনার হাত তুলুন। স্ক্রিনটি একটি জাদুকরী জগতের দৃশ্য এবং প্রাসঙ্গিক তথ্যে পরিবর্তিত হয়। এটি একটি জাদুকরী জগৎ। 1.5 মাস আগে। এটা এখনও কেবল একটি খেলা যা মাত্র 1000 খেলোয়াড়কে জায়গা দিতে পারে। এটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমে পরিণত হয়েছে। একই সময় অনলাইনে অংশগ্রহণকারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। নিবন্ধিত খেলোয়াড়ের সংখ্যা 30 মিলিয়নে পৌঁছেছে। লক্ষ লক্ষ পেশাদার গেমারের আবির্ভাব ঘটেছে। একটি অনন্য গেম ফাইন্যান্স সিস্টেম গঠন করা হয়েছে। আমি বিশ্বাস করি অবশেষে সে মানবজাতির জন্য এক সত্যিকারের দ্বিতীয় বিশ্বে পরিণত হবে। জাদুর জগতের একটি সংক্ষিপ্ত পরিচিতির পর আমি তিয়ানহং ইন্ডাস্ট্রি সম্পর্কে আবার সংক্ষেপে ব্যাখ্যা করব। চেন স্টিলের মতো কোম্পানিগুলোর পরিস্থিতি। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে এই মুহূর্ত থেকে সুপারগড টেকনোলজি গ্রুপ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করি। লিউ ইশো এবং সান তিয়ানহং উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। গ্রুপটি সেকেন্ড ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণকারী অংশীদারিত্বের মালিক। তিয়ানহং শিল্প নিরাপত্তা। চেন স্টিল এবং চেন্স মাইনিংয়ের 100%। তিয়ানকে এনার্জির 5625% শেয়ারের মালিকানা। 100 বিলিয়ন নিবন্ধিত মূলধন। সমন্বিত সম্পদগুলোর প্রাথমিক মূল্যায়ন 310 বিলিয়ন। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই দর্শকরা উল্লাসে ফেটে পড়ল। গণমাধ্যমের সাংবাদিকরা উত্তেজিত হয়ে হাত তুলে চিৎকার করে উঠলেন। 310 বিলিয়নের এই মূল্যায়ন নিয়ে সবাই সন্দিহান। মাত্র 2 মাসে বৃদ্ধি। কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদ থাকতে পারে? ঠিক তখনই বৃদ্ধা মা, ছোট মা, বৃদ্ধ ঝাং এবং বৃদ্ধ লেইয়ের সাথে কাও ওয়ে এবং অন্যরা মঞ্চের পেছন থেকে বেরিয়ে এলেন। পোডিয়ামে হেঁটে যান। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। সবাই এই বড় ব্যক্তিদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছিল যে বড় কিছু একটা ঘটতে চলেছে। বৃদ্ধা মা মাইক্রোফোনটি নিলেন। যখন সে হেসে কথা বলতো তখন সবাই ভাবত মূল্যায়নে কোনো সমস্যা আছে। আসলে তা ঠিক। এটাকে অতিরঞ্জিত করা হয়নি। এটা একটা অবমূল্যায়ন ছিল। গতকাল আমরা 6 জন চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। আমি ও আমার ভাইয়েরা মিলে মোট 350 বিলিয়ন সংগ্রহ করেছি। তিনি 450 বিলিয়নের বিনিময়ে তার প্রযুক্তি প্রদান করেছেন। তিয়ানকে এনার্জি মোট 800 বিলিয়ন ইউয়ান বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছিল। বৃদ্ধ লেই এগিয়ে এসে যোগ করলেন। সুনির্দিষ্ট প্রযুক্তিগত বিবরণ প্রকাশ করা যাবে না। কিন্তু আমরা সম্পূর্ণ নতুন শক্তি প্রযুক্তি আয়ত্ত করেছি। এবং বিভিন্ন উচ্চমানের উপাদান প্রস্তুতি পদ্ধতি। উদাহরণস্বরূপ গ্রাফিন। তিয়ানকে এনার্জি। ভবিষ্যতে এটি বৈশ্বিক জ্বালানি শিল্পকে সম্পূর্ণরূপে বদলে দেবে। বর্তমান মূল্যায়নটি মোটেই যথেষ্ট নয়। মঞ্চের নিচের দর্শকবৃন্দ। বিষয় ও আলোচনা বেড়েই চলছিল। কেউ একজন হিসাব করে দেখেছে যে আমার কাছে থাকা প্রযুক্তির মূল্য 450 বিলিয়ন। অন্যান্য সম্পদ ছাড়াও মোট সম্পদ প্রায় 600 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে যথেষ্ট। আমি এগিয়ে গেলাম। তিনি সবাইকে চুপ থাকতে ইশারা করলেন। যেহেতু এখন আর সবাই মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলে না, আমরা সংবাদ সম্মেলন চালিয়ে যাচ্ছি। এরপরে সুপারগড টেকনোলজির অধীনস্থ সংস্থাগুলো একাধিক পরিকল্পনা প্রচার করা হবে। র্যান্ডম সিকিউরিটি তার নিজ প্রক্রিয়া প্রসারিত করবে। সেবা প্রদানের জন্য বাজারে প্রবেশ করুন। চেন্স মাইনিং তুরস্ক ও অন্যান্য দেশে খনিজ সম্পদ অনুসন্ধান করবে। সহযোগিতা বাস্তবায়ন করতে চেন্স স্টিল নতুন ধাতুর ক্ষেত্রে আরও গভীরভাবে অনুসন্ধান চালাবে। তিয়ানহং ইন্ডাস্ট্রিয়ালের জন্য কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা। দ্বিতীয় বিশ্ব তার প্রথম প্রতিভা প্রতিযোগিতা আয়োজন করবে। চ্যাম্পিয়ন এবং শীর্ষ 32 জন মেরিটাইম প্রাইড ফিস্টে অংশগ্রহণ করতে পারবেন। তিয়ানহং শিল্প। আমরা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির বাস্তবায়নকে উৎসাহিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। দর্শকরা আবারও বিস্ময়ে উঠে দাঁড়াল। আমি হালকা হাসলাম। তরঙ্গ। আমার পেছনের ডিসপ্লে স্ক্রিন। ছবিটি আমাকে ঘিরে থাকা একটি ক্ষুদ্র স্থাপত্য কমপ্লেক্সে রূপান্তরিত হয়। আমার ইশারায় এটা নড়তে ও ভেঙে যেতে পারে। এটা শুধু ভার্চুয়াল রিয়েলিটি নয়, এটিও একটি ভার্চুয়াল মিক্সক্রিয়া প্রযুক্তি। এটি ভার্চুয়াল ইমেজিং, ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল প্রজেকশন প্রযুক্তির সমন্বয়। এর মূল ভিত্তি হল আলোর ব্যবহার। আমি পরিচয় করিয়ে দিলাম। এই প্রযুক্তিগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক। তিয়ানহং ইন্ডাস্ট্রিয়াল বিশ্বব্যাপী অর্ডার গ্রহণ করবে। 3 ধরনের সহায়ক পণ্য উৎপাদন করা। ভার্চুয়াল ইমেজিং স্ক্রিন, বুদ্ধিমান আলো ও ছায়াচিপ এয়ার টু এয়ার ইন্টারেক্টিভ সেন্সর। একত্রে ব্যবহৃত। নিখুঁত প্রজেকশন ইন্টারাকশন অর্জন করুন। মোবাইল ফোনের জন্য ছোট হার্ডওয়্যার কিট। দাম 2333 ইউয়ান। সকল মোবাইল ফোন প্রস্তুতকারকদের কাছ থেকে অর্ডার স্বাগত। বৃদ্ধ লেই কথা না বলে পারলেন না। কোনো ত্রুটি আছে কি? এর একমাত্র অসুবিধা হলো এর উচ্চ বিদ্যুৎ খরচ। আমি আমার ফোন বের করলাম।
সাধারণ মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে ভার্চুয়াল প্রজেকশন চালু করা। এটি সর্বোচ্চ 1 ঘন্টা স্থায়ী হতে পারে। দর্শকরা সঙ্গে সঙ্গে ভ্রূকুটি করল। বৃদ্ধ লেকেও উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমি হেসে হাত তুললাম। একটি একেবারে নতুন ব্যাটারি এবং সংশ্লিষ্ট তথ্য ভার্চুয়ালি প্রক্ষেপিত হয়েছিল। এটি তিয়ানকে এনার্জির প্রথম পণ্য। তিয়ানকে S1 মোবাইল ফোনের ব্যাটারি চালু করার জন্য কোনো চার্জের প্রয়োজন নেই। ভার্চুয়াল প্রজেকশনও 3 বছরের জন্য স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। আমরা ব্যাটারি বিক্রি করি না। এটি হলো ব্যাটারিতে থাকা বিদ্যুতের পরিমাণ। ব্যাটারিটা তো একটা বিনামূল্যের উপহার ছিল। দাম 1888 ইউয়ান। বিশ্বব্যাপী বুকিংও গ্রহণ করা হয়। বৃদ্ধ লেই তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ব্যাখ্যা করলেন যে 1888 ইউয়ান মোটেও ব্যয়বহুল ছিল না। এটি 3 বছর পর্যন্ত ভার্চুয়াল প্রজেকশন সমর্থন করতে পারে। এর মধ্যে সঞ্চিত বৈদ্যুতিক শক্তির মান ব্যাটারির নিজস্ব শক্তির চেয়ে অনেক বেশি। দর্শকরা আবার তুমুল হট্টগোল শুরু করে দিল। গণমাধ্যম সাংবাদিকরা তড়িঘড়ি করে রেকর্ড করছিলেন। সবাই জানে, এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো একাধিক শিল্পক্ষেত্রকে সম্পূর্ণরূপে বদলে দেবে। সংবাদ সম্মেলনের পর বুড়ো ডিং এবং আমি। সংবাদ সম্মেলনের পর লিউ ইশোর মুখে একটা ভাব ছিল। বুড়ো ডিং আমাকে থাম্বসাপ দেখিয়ে হাসল। লিউ ইয়েশো ল্যাংজি এর সাথে কথা বলতে শুরু করলেন। আমরা এখন ফিরে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে, একবার প্রস্তুতি সম্পন্ন হলে কোম্পানিটি পরে স্থান নির্বাচন নিয়ে আলোচনা করবে। সময় পেলে যোগাযোগ রেখো। অন্যরাও বিদা জানাল। যাওয়ার আগে লাও লেই তিয়ানহংকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন, ভার্চুয়াল হেয়ার টাই হার্ডওয়্যারের প্রথম ব্যাচটি প্রথমে তার জন্যই সংরক্ষিত রাখা উচিত। অনুগ্রহ করে হার্ডওয়্যারের প্রথম ব্যাচে আমাকে অগ্রাধিকার দিন। আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। সবাইকে চলে যেতে দেখা। সম্পূর্ণ স্বচ্ছ বর্তমানে একা দাঁড়িয়ে বটকর্তাকে দেখলে মনে হয় যেন স্রোতে গা ভাসিয়ে দেওয়া হচ্ছে। এটা তার। অবশেষে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ভবিষ্যতের জন্য আমার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।